আসসালামু আলাইকুম। আমি ফারিয়া মেডিওলজি ইনস্ট্রাক্টর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষ অধ্যয়নরত আছি। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারন্যাশনাল ক্র্যাশ কোর্স টাইপের। এই কোর্সটা আমরা পুরোপুরি ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য। এখন কেন ইন্টারন্যাশনাল কোর্সটা করা দরকার? কারণ হচ্ছে কি, ইন্টারন্যাশনাল সিলেবাসটা অনেক আগে মেডিকেল ভর্তি পরীক্ষা সিলেবাসে ছিল, কিন্তু বিগত অনেক বছর ধরে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গত বছর হুট করে পরীক্ষার আগে ঘোষণা দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল টপিকটা থাকবে। তো স্টুডেন্টরা একদম আকাশ থেকে পড়ে যে এত ভাস্ট একটা ইন্টারন্যাশনাল টপিক, কি পড়বো না পড়বো কারো কোনো ধারণাই নেই ইন্টারন্যাশনাল সম্পর্কে। রিসেন্ট ইস্যু বলো কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা নেই, হুট করে চলে যায় ইন্টারন্যাশনাল টপিকটা চলে আসে। এরপর এই ইন্টারন্যাশনাল টপিকের কোনো ভালো প্লে লিস্ট নাই, স্টুডেন্টরা হিমশিম খায়। আমরা স্টুডেন্টস সাথে ডিল করতে গিয়ে দেখুন ব্যাপক ধরনের সমস্যা। সেই জন্য আমরা মেডিওলজি থেকে চিন্তা করি যে আমরা স্টুডেন্টের জন্য একদম ফ্রি, কমপ্লিটলি ফ্রি একটা কোর্স নামাবো, সেটা হচ্ছে এই ইন্টারন্যাশনালের জন্য। এই ইন্টারন্যাশনালের জন্য আমরা যে কয়টা ক্লাস নিব, তুমি যদি এই কয়টা ক্লাস ভালো করে করতে পারো, তুমি আস্থা রাখো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন তুমি ইনশাআল্লাহ কমন পাবা। এখন আসি যে ধরো আগে তো ছিল আমাদের শুধু বাংলাদেশ টপিক ছিল, বাংলাদেশ টপিক থেকে 10টা প্রশ্ন আসতো। এখন প্রশ্নটা কিরকম হবে? তো দেখো, তুমি যদি গত বছর অ্যানালাইসিস দেখো 2024-25 প্রশ্নতে, তাহলে দেখবা যে ইন্টারন্যাশনাল থেকে তোমার হচ্ছে 4টার মতো প্রশ্ন এসেছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল থেকে এসেছে 4টা প্রশ্ন, আর বাংলাদেশ টপিক থেকে আমি বিডি লিখি, বিডি থেকে এসে তোমার 6টার মতো প্রশ্ন। ঠিক আছে, তো এই বছরও তুমি অ্যাপ্রক্সিমেটলি এরকমই থাকবে এস্টিমেট নাম্বারটা পায়। এমনও হতে পারে তোমার ইন্টারন্যাশনাল থেকে 5টা প্রশ্ন চলে আসতে পারে, বাংলাদেশ টপিক থেকে 5টা প্রশ্ন চলে আসতে পারে। এখন কথা হচ্ছে আমরা কি পড়বো। বাংলাদেশ টপিকটা না হয় আমরা কিছু না কিছু পরিচিত, অনেক বছর ধরে আমরা শুনে আসতেছি, বা ধরো আমাদের মেডিওলজির কিছু তোমার সাজেশন ভিডিও আছে, সেখানে আমি তোমাকে টপিক ওয়াইজ বলে দিচ্ছি বাংলাদেশ টপিক থেকে কি পড়তে হবে, প্লাস আমি তোমাকে ইন্টারন্যাশনাল টপিক সাজেশন দিচ্ছি। এখন কথা হচ্ছে পড়বোটা কি। এত পড়া, ধরো শেখ হাসিনা আমলে মানে 24-এর আন্দোলনের আমলে জিকে প্রশ্নগুলো এমন ছিল যে মুক্তিযুদ্ধ রিলেটেড বা তোমার হাসিনার গুণগান সম্পর্কের প্রশ্ন বেশি আসতো। যেরকম ধরো আমি মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 সেশনের স্টুডেন্ট, সেটা মেডিকেল মানে সলিমুল্লাহ মেডিকেলের 3rd ইয়ারের স্টুডেন্ট। তো আমাদের সময় হচ্ছে একেবারে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ থেকে প্রায় 6 থেকে 7টা প্রশ্ন আসে। তো ওইগুলো পড়ে গেলে দেখা যেত কমন পাওয়া যেত। কিন্তু এখন যেহেতু ক্ষমতাটা চেঞ্জ হয়েছে, একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন গতবার আমরা দেখেছি, এবারও আশা করছি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে। সেই ক্ষেত্রে তোমার বাংলাদেশের টপিকটাও ইম্পর্টেন্ট এবং ইন্টারন্যাশনাল টপিকটা ইম্পর্টেন্ট। এখন পড়বোটাকে সেটা হচ্ছে প্রশ্ন। কথা হচ্ছে এই ইন্টারন্যাশনাল টপিক থেকে একদম রিসেন্ট, মানে তোমার রিসেন্ট যত ইস্যু আছে, রিসেন্ট যে ইস্যু হোক, সেটা কারোর মধ্যে দ্বন্দ্ব হোক, কোনো চুক্তি হোক, কোনো পুরস্কার হোক, এই প্রত্যেকটা ইনফরমেশন খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং আমরা এই 7টা ক্লাসের মাধ্যমে, এবং ধরো তুমি যে ভাবছো শুধুমাত্র আমার রিসেন্ট টপিক থেকে আসবে, আমি রিসেন্ট টপিকে জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলাম কয়েক মাসে, তাহলে আমি কমন পেয়ে যাবো, জিনিসগুলো এভাবে কাজ করে না। ধরো তুমি কমন পাবা ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি টানা পড়ো, বা মার্কেটে অনেক জিকে বই আছে, তুমি আমাদের জিকে বই দেখতে পারো, সেখান থেকে তুমি রাফি ধরে তো ইন্টারন্যাশনাল 2টা থেকে 3টা কমন পেয়ে গেলাম। বাট বাকি একদম হোল কমনের জন্য তোমার পুরো টপিকটা ভালো করে পড়তে হবে। কারণ তুমি জাস্ট ভাবতেছো যে ইন্টারন্যাশনাল থেকে আমাদের যে রিসেন্ট টপিকগুলো তুলে দেবে, এরকম না, কিছু এক্সট্রা কোয়েশ্চেন আসতে পারে। সো এই জন্য আমাদের ইন্টারন্যাশনাল সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। এখন ইন্টারন্যাশনাল টপিকটা আমি মনে করি আর কি, বাংলাদেশ টপিক থেকে ইন্টারন্যাশনাল টপিকটা বেশি মজার। তুমি যখন আস্তে আস্তে পড়ে মজা পাবা, তখন দেখবে ইন্টারন্যাশনাল টপিকটা তোমার কাছে খুব ইজি লাগছে। অ্যাজ ইন আমি তোমাকে বলি, যেটা আমি 22-23 সেশনে পরীক্ষা দিয়েছি, অবশ্যই আমাদের সময় ইন্টারন্যাশনাল ছিল না, এবং আমি এমন কেউ না যে আমি একদম ওই ছোটবেলা থেকে বিশেষের প্রিপারেশন নেবে, এরকম থেকেও না। সো তোমাদেরকে পড়ানোর জন্য বা মেডিওলজির ক্লাসগুলো নেওয়ার জন্য আমি নিজে ইন্টারন্যাশনাল নিয়ে পড়াশোনা শুরু করি। তো প্রথম দিকে যখন আমি একবার পড়ি, তখন আমার কাছে মনে হয় যে আরে ব্যাপারটা অনেক কঠিন। অ্যাজ এ আমার নিজের জাস্ট রিসেন্ট টপিকগুলো ছাড়া তেমন একটা আপডেট রাখা হতো না, বা ধরো যে ছোটবেলায় একবার ক্লাস 1-2-তে জিকে পড়ে আসছিলাম, এরপর ইন্টারন্যাশনাল জিকে নিয়ে তেমন একটা মানে ঘাটাঘাটি করা হয়নি। জাস্ট রিসেন্ট ইস্যুগুলো হয়, সিরিয়া ইস্যু বলো, ফিলিস্তিন ইসরায়েল ইস্যু বলো, এগুলো সম্পর্কে একটু জানতাম, বাট বাদ বাকি তেমন একটা ধারণা ছিল না। তো আমার প্রথমবার খুবই কঠিন লাগলো যে এটা তো খুবই কঠিন হয়ে যে আমারই পড়তে কষ্ট হচ্ছে, স্টুডেন্টরা কিভাবে পড়বে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি গিভ আপ করি নাই। আমি কি করেছি, আমি এই টপিকটা নিয়ে ক্লাস বা অত বেশি অ্যাভেলেবেল ক্লাস ছিল না, যতগুলো ছিল ইউটিউব ঘাটাঘাটি করে, ধরো টপিক ওয়াইজ ক্লাস বের করে করে দেখা, নিজে বসে বসে বিভিন্ন বই থেকে পড়ে আমি যখন মিনিমাম ইন্টারন্যাশনাল 2 থেকে 3বার পড়েছি, ট্রাস্ট মি এখন আমার কাছে ইন্টারন্যাশনাল টপিকটা খুবই ইজি লাগে। অ্যান্ড আমি তোমাকে জাস্ট ধরো আমি খুব নোট করেছিলাম যে আমি ভাবছিলাম আরে অনেক বড় কিছু হবে, স্টুডেন্টদের পড়াতে গেলে আমার অনেক গুছিয়ে নিতে হবে, বাট পরবর্তীতে দেখলাম যে না, আসলে ইন্টারন্যাশনাল টপিকটা খুব ইজি। আর ইজি থেকে ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল টপিকটা খুব মজা। ঠিক
ঠিক আছে? তো যখন এই মজাটা পেয়েছে, এখন আমার কাছেও মনে রাখতে খুব প্যারা হচ্ছে না, তারপর তোমাদের কাছেও খুব প্যারা হওয়ার কথা না। এখন আমাদের ক্লাসগুলো আমি কিভাবে ডিজাইন করেছি, আমি ক্লাসগুলো ধাপে ধাপে ডিজাইন করেছি। যেমন ধরো আজকের ক্লাসে আমরা 2টা পিডিএফের মাধ্যমে একটু পৃথিবীর পরিচিতি সম্পর্কে জানবো, আমরা একটু এশিয়া মহাদেশ সম্পর্কে জানবো। আমাদের সেকেন্ড ক্লাসটা হচ্ছে তোমার বিভিন্ন মহাদেশ বা মিডল ইস্টের কান্ট্রি, এগুলো সম্পর্কে আমরা একটু করে জানবো। আমি তোমাদের 7টা ক্লাসের মধ্যে একটা ক্লাসে, মানে আমার ইচ্ছা আছে 7টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো, ইনশাল্লাহ আমি 7টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো। এখন এই 7টা ক্লাসের মধ্যে আমি তোমাদের একবারও প্রশ্ন সলভ করাবো না, ঠিক আছে? প্রশ্ন সলভের জন্য আমাদের পুরোপুরি একটা আলাদা ক্লাস রাখবে। কারণ কি, তুমি যদি দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা এরকম, তুমি যদি একটু প্রশ্ন ঘাটাঘাটি করো বা একটু অ্যানালাইসিস করো, আমি তোমাদেরকে অ্যানালাইসিস করাও দেখাই দিব যখন আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করো। আমি তোমাদের সেই পুরোপুরি একটা এমসিকিউ সলভের জন্য আমাদের একটা আলাদা স্পেশাল ক্লাস হবে, যেটা আমি আপনাদের এই টপিকের মধ্যে ইনক্লুড করে দিই, ঠিক আছে? তো তুমি যদি টপিকগুলো অ্যানালাইসিস করো, তুমি দেখবা কি মেডিকেল ভর্তি খুব রিপিট কোয়েশ্চেন আসে, এক রিসেন্ট প্রশ্ন আসে, এক তোমার রিপিট প্রশ্ন। দেখবা এটা হয়তো 2-3 বছর আগে পিসিএস আসে, এটা তোমার চলে আসছে, টপিকটা সেম, কোয়েশ্চেনটা হয়তো একটু ডিফারেন্ট, বাট টপিক ওই সেম টপিক থেকে প্রশ্ন চলে আসছে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার টপিকগুলো খুব বেশি রিপিট হয়, ঠিক আছে? এই টপিকগুলো আমাদের জন্য এই জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন দেখো আমি যেটা বলছিলাম, এখন আমরা হচ্ছে তোমাদের পুরোপুরি এমসিকিউ সলভের জন্য একটা ডিফারেন্ট আলাদা ক্লাস দিয়ে দিব। সেই ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন বিসিএস এর কোয়েশ্চেন বলো, ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বিগত বছরের কোয়েশ্চেন বলো, সবকিছু আমরা সলভ করবো। তখন দেখবা যে তুমি এতদিন ধরে যা পড়েছো তার একটা সামারাইজ রূপ দেবে, তুমি দেখবে যে আরে প্রশ্ন তো খুব ইজি আসে, প্রশ্ন তো খুব সুপারফিশিয়াল আসে, আমি খুব পারবো। যেরকম ধরো তোমার হচ্ছে গত বছর আমি তোমাকে কিন্তু আসলে একটা টপিক জাস্ট বলি, সেটা আমি তোমাকে বলছি আমার রিসেন্ট টপিক থেকে প্রশ্ন। ধরো রিসেন্ট, তুমি বলো এখন চোখ বন্ধ করে ওয়ার্ল্ড ইস্যুর মধ্যে আমি তোমাকে বলি একটা ওয়ার্ল্ড ইস্যু বলো যেটা খুব মানে হট টপিকের মধ্যে আছে, সেটাকে সেটা হচ্ছে তোমার ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধটা, সেটা ঠিক আছে? দখলদার ইসরায়েল ফিলিস্তিনের উপর যে হামলা করছে সেটা। তো প্রশ্ন আসছে কি যে প্রথম কবে হামলা করে, এই প্রথম হামলা করাটা নিয়ে যারা ধরো নিউজটা, তারা যারা ফেসবুক ধরো স্ক্রল করে শুধুমাত্র আল জাজিরা কন্টেন্টের জন্য, তারা এটা পারেনি। বাট 7 অক্টোবর 2023 সালে একটা অপারেশন আল আকসা ফ্লাড করা হয়। এই আল আকসা ফ্লাডের মাধ্যমে তোমার হামাস কি করে ইসরায়েলের উপর একটা হামলা করে, ঠিক আছে? এরপর 8 অক্টোবর ইসরায়েল একটা পাল্টা হামলা করে, যেটা নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্স। এগুলো সম্পর্কে আমরা একদম ডিটেলসে জানবো। আমাদের এই যে যুদ্ধ সংঘাত রিসেন্ট যে সবগুলো, এগুলো নিয়ে পুরো একটা আলাদা আমাদের টপিক 5 যে ক্লাসটা, সেটার মধ্যে আমরা একদম ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করবো, যেন তোমার কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? এখন এই দেখো একদম রিসেন্ট একটা ইস্যু থেকে প্রশ্ন চলে আসছে তোমার, আর এই বছর কি, এবছর সিরিয়া যে ইস্যুটা, সেটা থেকে প্রশ্ন চলে আসতে পারে, আবার এই হামাস ইসরায়েলের যুদ্ধ থেকে আসতে পারে, বা ধরো আমাদের যে 24 আন্দোলন থেকে গত বছরের প্রশ্ন চলে আসছে। তুমি দেখতেই পারতেছো যে আমাদের একদম রিসেন্ট ইস্যুগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আমি তোমাকে একটা গাইডলাইন দিতে পেরেছি যে আমাদের কি কি পড়তে হবে। এখন আমরা একদম ক্লাসে জাম্প করব। আর যেটা বললাম যে এই 7টা ক্লাস মাস্ট বি করতে হবে। আমি চেষ্টা করব ক্লাসের টাইমগুলো একটু কম লেন্থে রাখা, বাট যেহেতু ধরো ইতিহাসের টপিকটা খুবই ফাস্ট, তুমি অন্য কোনো জায়গায় 10-15টার মতো ক্লাস পাবে, সেখানে আমি তোমাকে 7টা থেকে 8টা ক্লাসের মধ্যে শেষ করানোর চেষ্টা করছি। সো আমার ক্লাস টাইমগুলো একটু লেন্দি হতে পারে, আপনারা অবশ্যই ভালো করে দেখবেন এই ক্লাসগুলো একবার করে নিজে যখন একটু বইটা পড়বা বা নিজে যখন একটু প্রশ্নটা সলভ করবা, দেখবো তোমার কাছে ইন্টারন্যাশনাল নিয়ে আর কোনো প্যারা খেতে হবে না, ইনশাল্লাহ আমরা সেটা বিশ্বাস রাখি, ঠিক আছে? এখন দেখো আমরা সামনে যাই, আমরা যা লিখছি ঠিক আছে? এখন হচ্ছে আমরা কিন্তু আজকে 2টা স্লাইড থেকে পড়াবো। সো দেখো আমাদের ফার্স্ট স্লাইডের মধ্যে আছে হচ্ছে পৃথিবী পরিচিতি। তো পৃথিবী পরিচিতি নট দ্যাট ইম্পর্টেন্ট, এখান থেকে যে প্রশ্ন আসবে সেটা কেউ মানে অত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি তোমাকে এই ক্লাসের মধ্যে যেটা বোঝানো লাগবে, যেটা ধরো একটা ব্যাক হিস্ট্রি, সেটা তোমার সাথে আলোচনা করব। এবং অবশ্যই যেটা ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমাকে স্টার্ট দিয়ে বুঝাই দিব। আর ধরো যেগুলো আসবে না, বাট আমরা একটু থাকে না যে নাইস টু নো, আমরা যখন মেডিকেল পড়াশোনা করি আমাদের গাইডগুলোর মধ্যে, আমাদের বইগুলোর মধ্যে থাকে হচ্ছে এনটিকে লেখা, বুঝছো? 2টা ওয়ার্ড লেখা থাকে, একটা হচ্ছে এনটিকে, একটা হচ্ছে তোমার এমটিকে। এখন এনটিকে কি? এনটিকে হচ্ছে নাইস টু নো, জানলে ভালো, তোমার ইচ্ছা তুমি জানতে পারো। আর এনটিকে মানে হচ্ছে মাস্ট টু নো, তোমাকে জানতেই হবে, এইটা না জেনে তুমি পরীক্ষা হলে যেতে পারবা না, ঠিক আছে? তো আমাদের জন্য এই যে কোনটা এনটিকে সেটা আমি তোমাকে ক্লাসের মধ্যে বলে দিব। ওকে, তাহলে দেখো আজকে আমাদের ফার্স্ট টপিক কি? পৃথিবীর পরিচিতি। ওকে, দেখো পৃথিবীর পরিচিতির মধ্যে কি কি আছে। পৃথিবীর আনুমানিক বয়স, যেটা আমরা পৃথিবী নিয়ে আলোচনা করছি, এই ব্যাটার বয়সটা একটু জানতে হবে, প্রায় 4.6 বিলিয়ন বছর। এত কিছু এগুলো একদম লাগবে না। পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করে নিরক্ষরেখা, এইটা নিয়ে আমাদের একদম 3rd নাম্বার ক্লাস। আমি তোমাকে ডিটেলসে পৃথিবী একে, কোনটা অক্ষরেখা, কোনটা দ্রাঘিমা রেখা, কোনটা নিরক্ষরেখা, কোনটা তোমার মূল মধ্যরেখা, সবকিছু আমি আলোচনা করেছি, ঠিক আছে? সো এখান থেকে তোমার আর এত কিছু দেখা লাগবে না। ওকে, দেখো এখন আমরা সামনে যাই।
দেখো এরপর আসছে হচ্ছে আমরা পৃথিবীর মধ্যে মহাসাগর। পৃথিবীর মধ্যে মহাসাগরের মধ্যে কয়টা? আমরা জানি পৃথিবীর মধ্যে 7টা মহাদেশ এবং তোমার 5টা মহাসাগর আছে। এই মহাসাগরের নাম একটু আমরা সবাই এগুলো মোটামুটি জানি। প্রশান্ত মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, তারপর আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর আটলান্টিক, দক্ষিণ অ্যান্টার্কটিক, বা এগুলো হচ্ছে আমাদের মহাসাগরের নাম। এখন পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। এই যে গভীরতম প্রশান্ত মহাসাগরই সবচেয়ে বড়, প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীর। এখন এই যে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে প্রশান্ত মহাসাগরে, কারণ দেখো বুঝছিলাম আমি প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়, সবচেয়ে গভীর, সব দিক থেকেও বড়, কিন্তু একটা থাকে না যে একটা গভীরতম পয়েন্ট, যদি আমি তোমাকে দূরত্বটা বোঝাচ্ছি, আমি তোমাকে মাপটা বোঝাচ্ছি যে এই এত বেশি, ধরো তোমার হচ্ছে 200 কিলোমিটার, তখন তুমি বুঝো ও আল্লাহ 200 কিলোমিটার ডেপ মানে অনেক ডেপ। তো এখানে তোমাকে বলছি প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীরতম স্থান বা সবচেয়ে গভীরতম মানে সবচেয়ে ডেপ তোলা জায়গাটার নাম কি? এটা ট্র্যাক আসছে, এটা হলো মারিয়ানা ট্রেঞ্চ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মারিয়ানা ট্রেঞ্চ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ওকে, তাহলে তোমার প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ঠিক আছে, আর পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর হচ্ছে তোমার উত্তর মহাসাগর, নট দ্যাট ইম্পর্টেন্ট। এখন আসা হচ্ছে মহাদেশ। মহাদেশগুলোর নাম আশা করি এগুলো আপনাদেরকে পড়ানো লাগবে, একদম ওই যে আমার ছোট বোন ক্লাস 2-তে পড়ে ওর হচ্ছে সব পড়াশোনা, যে কি কি মহাদেশ আছে সেগুলোর নাম। ওকে, দেখো এখন আমরা চলে যাই হচ্ছে পৃথিবীর মধ্যে যে মহাদেশগুলো আছে এগুলোর মধ্যে কিছু কিছু ইনফরমেশন আমাদের জানতে হয়। এগুলো একদম বেসিক, নট দ্যাট ইম্পর্টেন্ট, জাস্ট যে বলো না নাইস টু নো, এগুলো হচ্ছে আপনাদের সেই নাইস টু নো টপিকগুলো। যেরকম দেখো আমরা আসি হচ্ছে ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, যেরকম পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া মহাদেশ। আমরা জানি আমরা এশিয়া মহাদেশের বাসিন্দা এবং এশিয়া মহাদেশ আমাদের 3টা ইম্পর্টেন্ট টপিক। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ, এইগুলা। তারপরে দেখো পৃথিবীর আয়তনের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। ঠিক আছে, আয়তনের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ভারত। ওকে, জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ভারত। ওকে, এই যে এগুলো একটু ইম্পর্টেন্ট। যে এখন আসি আমরা যখন পড়বো, তোমরা যখন আমরা এশিয়া মহাদেশ পড়বো তখন আমরা একটা ইনফরমেশন দেখবো যে আমাদের ধরো এখানে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে আয়তনে বৃহত্তম দেশ তুমি পুরো পৃথিবীর হিসাবে বলি তাহলে হচ্ছে রাশিয়া, বাট আমি যে তোমাকে বলি এশিয়া মহাদেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। ঠিক আছে, এটা আমি যখন এশিয়া মহাদেশ তখন আরো ক্লিয়ার করে বলবো আর কি। তো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, তাই এটা একটু ক্লিয়ার করে রাখবা। আমি যদি পুরো ওয়ার্ল্ডের, পুরো পৃথিবীর আয়তনে সবচেয়ে বড় দেশের কথা বলি সেটার অ্যান্সার হচ্ছে রাশিয়া, বাট আমি যদি তোমাকে বলি এশিয়া মহাদেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটা? আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে তোমার চীন। ঠিক আছে, এখন দেখো আয়তন এবং জনসংখ্যা যেই হিসাবেই বড় না কেন, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, এটাও ইম্পর্টেন্ট। তারপরে পৃথিবীর সর্বাধিক সীমান্তবর্তী দেশ, আমরা একটু ম্যাপ দেখলে দেখবা যে রাশিয়ার সাথে, রাশিয়া একদম তোমার এশিয়া মহাদেশ থেকে, তো এটা যদি আমার রাশিয়া হয়, রাশিয়া এমন একটা দেশ সে এই পাশে উত্তর কোরিয়ার সাথে, ঠিক আছে আমি ইংলিশে লিখি, বাংলা লিখলে ঠিক আছে, সে ধরো এখানে নর্থ কোরিয়া, আমি এনকে দিয়ে বোঝাচ্ছি, নর্থ কোরিয়া থেকে শুরু করে পুরা এশিয়া জুড়ে তার সীমানা দিয়ে সে ওই পাশে হচ্ছে ইউরোপের মধ্যে ঢুকে গেছে। তো রাশিয়া সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে, এই জন্য আমরা বলেছি রাশিয়া এবং চীন দুটো সর্বাধিক সীমান্তবর্তী দেশ। চীনও অনেক বড় বর্ডার শেয়ার করে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে দীর্ঘতম সীমান্তে যে দুটো দেশের মধ্যে এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো একবার করে রিডিং দিবা। আচ্ছা, পৃথিবীতে ছিদ্রায়ু দেশ বলতে বোঝায় এরকম যেগুলো হচ্ছে ধরো যেগুলো মাঝখানে অনেক ডিপ টিপ থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা বলি ছিদ্রায়ু দেশ, মানে দেখলে মনে হয় কি তুমি যদি মানুষের দিকে তাকাও দেখে মনে হবে একটা ছিদ্র ছিদ্র হয়ে আছে এরকম, বাট আসলে যে পানির জলভাগের কারণে এরকম ছিদ্রায়ু দেশ মনে হয়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আরো কিছু আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরীর নাম কি? নরওয়ের হ্যামারফেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর পৃথিবীর সবচেয়ে দক্ষিণ একদম যদি ধরো একদম এটা তোমার পৃথিবী হয়, এক মিনিট ওকে এক মিনিট ধরো, এটা আমার পৃথিবী হয়। ঠিক আছে, এটা তো আমার পৃথিবী হয়, এটা হচ্ছে আমার নর্থ পোল, এটা হচ্ছে আমার সাউথ পোল। একদম নর্থের জায়গাটার নাম হচ্ছে হ্যামারফাস্ট, এটা হচ্ছে নরওয়ের হ্যামারফাস্ট এরিয়াটা। আর যদি বলে আমি একদম সাউথের জায়গাটা হচ্ছে তোমার চিলির পুয়েটা উইলিয়াম। ঠিক আছে, এই যে চিলির পুয়েটা উইলিয়াম, এগুলো একটু দেখবা, এগুলো মাঝে মাঝে আসতে পারে, বলো না যে ধরো চলে আসলো পৃথিবীর সবচেয়ে উত্তরের জায়গার নাম কি, তখন এগুলো চলে আসে, বাট অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমি যদি তোমাকে স্টার দিয়ে বোঝাই, দিস আর দ্য 1 স্টার ইম্পর্টেন্ট টপিক যেগুলো তুমি একবার করে পড়বা। ঠিক আছে, আচ্ছা ওকে দেখো এরপর হচ্ছে পৃথিবীর খণ্ডিত যে রাষ্ট্রগুলো, মানে ওই যেটা বললাম যেগুলো ছিদ্রায়িত রাষ্ট্র যেগুলো মাঝখানে জলভাগ বেশি, দেখলে অনেক ছিদ্র ছিদ্র লাগে। আর খণ্ডিত রাষ্ট্রগুলো হচ্ছে যেগুলো অনেকগুলো দ্বীপ মিলে গঠিত হয়, মানে মনে হচ্ছে কয়েকটা খণ্ড 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 মিলিত হয়ে তৈরি হয়েছে, যেরকম আমাদের ইন্দোনেশিয়া এবং জাপান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলোর নাম কি? তোমার ইন্দোনেশিয়া এবং জাপান। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জাপানের কিন্তু অনেকগুলা দ্বীপ সমন্বয় মিল হচ্ছে 4টা, এর মধ্যে হোকাইডো হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ। তো এই 4টা দ্বীপ নিয়ে জাপান গঠিত এবং জাপানের অনেকগুলা দ্বীপ নিয়ে রাশিয়ার সাথে ঝামেলা। আর এই কারণে আমরা রাশিয়া জাপান যখন কথা বলবো 3rd নম্বর ক্লাসে, তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে,
তারপরে পৃথিবীর দীর্ঘতম নদ হচ্ছে নীল নদ। এই নীল নদ তোমার হচ্ছে প্রায় 11টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই 11টা দেশের মধ্যে প্রবাহিত হয়ে সে ভূমধ্যসাগরে গিয়ে পতিত হয়েছে। এই যে 11টা দেশের মধ্যে দিয়ে তুমি চিন্তা করো, একটা নদী প্রায় 11টা দেশ, জাস্ট তুমি বাংলাদেশের কথা চিন্তা করো, এত বড় বাংলাদেশ, সেরকম 11টা দেশের মধ্যে প্রবাহিত হয়েছে গিয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। এই জন্য পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। আর দেখো রো নামটা পিচ্ছি, ছোট্ট একটা নাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে রো নদী। তারপরে যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, তো এখন আমরা এগুলোর মধ্যে যাবো না, ঠিক আছে। তারপরে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা হচ্ছে হিব্রু ভাষা। এই পৃথিবীতে এখন বর্তমানে তুমি যদি বলো একটা জাতি, বা জাতীয় বলা যায় না, এদেরকে আসলে কোনোভাবে জাতি পরিচয় দেওয়া ঠিক না, তো এই একটা জাতি এখন পর্যন্ত হিব্রু ভাষায় কথা বলে, সেটা হচ্ছে দখলদার ইসরায়েল, ঠিক আছে। যাই হোক, পৃথিবীর সব শীতলতম স্থান কোথায় আমরা জানি, অ্যান্টার্কটিকা মহাদেশ হচ্ছে পুরোপুরি বরফে থাকে এবং সেখানে আসলে মানুষ বাঁচতে পারে না, এত বেশি ঠান্ডা। তো পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে তোমার এই ভন্তক, সেখানে প্রায় -89 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যেখানে তোমার দেশে যদি টেম্পারেচার করে 10-এও নামে, তুমি আমি ঠান্ডায় একদম আল্লাহ কি মারা যাবে এরকম একটা অবস্থা হয়ে যায়। সেখানে ওখানে টেম্পারেচার দেখো কত, -89 ডিগ্রি সেলসিয়াস। সো খুবই বাজে অবস্থা। আর এটা তোমার আর এখন হচ্ছে যেহেতু সবচেয়ে ঠান্ডা জায়গা পড়ে ফেলেছি, তাহলে সবচেয়ে গরম জায়গা কোনটা সেটা আমাদের পড়তে হবে। সবচেয়ে গরম জায়গাটা তোমার দেখো এই যে যুক্তরাষ্ট্রে ডেথ ভ্যালি, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার প্রায় সেখানে 56.7, মানে ধরো পৃথিবীর মানে ধরো আমরা হাইয়েস্ট টেম্পারেচার বলতে আমার দেশে বুঝেছি আমি 42 হইলেই মানে গরমে অস্বস্তি হয়ে যায়, মানে মনে হচ্ছে পানি থেকেও আগুন বেরোচ্ছে এরকম একটা অবস্থা হয়ে যায়। সেখানে তোমার 56.7 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এই ডেথ ভ্যালিতে, ঠিক আছে। ওকে, এগুলা মোটামুটি দেখবা। তারপর হচ্ছে পৃথিবীতে যে এই মহাদেশগুলো আছে, এখন এই মহাদেশগুলো থেকে আমরা কি কি জানবো, পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে, ফার্স্ট মহাদেশগুলোর নাম তো আমরা জানি, মোট স্বাধীন দেশ কয়টা আছে। এখন সবগুলা লাগবে না, অ্যাটলিস্ট এশিয়া, তারপরে হচ্ছে তোমার ইউরোপ, এই দুইটা মোটামুটি জানার চেষ্টা করবো। আর হচ্ছে সর্বশেষ স্বাধীন দেশ রাষ্ট্র কোনটা, যেরকম দেখো এশিয়া সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে তোমার তিমুর লিস্তে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তিমুর লিস্তে পরবর্তীতে একটা জোটে যোগ দেয়, এগুলো নিয়ে আমরা একদম লাস্টের দিকে যে ক্লাসগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল পড়তে পারবো সেখানে আমরা আলোচনা করবো। ইউরোপের সবচেয়ে লাস্ট হচ্ছে কোসোভো, তারপর তোমার আফ্রিকা মহাদেশের সবচেয়ে লাস্ট স্বাধীনতাপ্রাপ্ত দেশ হচ্ছে তোমার দক্ষিণ সুদান, এগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা চলে যাই হচ্ছে, আজকে আমরা মেইনলি সভ্যতা তারপরে এশিয়া মহাদেশের একটু আলোচনা করবো, বাট এর আগে আমাদের পৃথিবীর কিছু আইকন মানে কিছু থাকে না, নাম করা জায়গা আছে। এখন আমাদের জন্য এই নাম করা জায়গা, যেরকম ধরো তুমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ো, তোমার কিছু নামধারী বিক্রিয়া পড়তে হয়, রোজেনমন্ড বিক্রিয়া বলে এইসব তোমার কিছু নামধারী বিক্রিয়া পড়তে হয়, হফম্যান বিক্রিয়া, এই বিক্রিয়া সেই বিক্রিয়া। তো এই জন্য আমাদের ওয়ার্ল্ড ম্যাপ যখন আমরা পড়বো, আচ্ছা আরেকটা কথা শুরুর দিকে বলা হয়নি, সেটা হচ্ছে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল পড়ছেন, আপনার বাসায় মাস্ট 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 একটা ইন্টারন্যাশনাল ম্যাপ থাকতে হবে। আমি আপনাকে যখন বলবো দেখো এটা হচ্ছে ইউরোপের সেই জায়গা, আপনি যাতে আমি দেখো বলার সাথে আপনি একটু উপরে তাকে দেখতে পারেন, ও আচ্ছা এটা তাহলে সেই দেশটা, আচ্ছা এই দেশের বর্ডার এখান থেকে এখানে গিয়েছে, যাতে আমার স্লাইডের ম্যাপের উপর আপনার নির্ভরশীল না হতে হয়। আমার বাসায় যেটা একটা ইন্টারন্যাশনাল ম্যাপ আছে আমি আপনাদেরকে পড়াই, সেটা আপনার বাসায় একটা থাকাটা ফরজে আইন, ঠিক আছে। আমি ফরজে কিফায়া বলবো না, ফরজে আইন। ওকে, দেখো ফার্স্ট আছে তোমার হর্ন অফ আফ্রিকা। তো এই জায়গাগুলোর নাম আমরা জাস্ট জায়গাগুলো দেখে রাখবো। হর্ন অফ আফ্রিকা বলতে হচ্ছে তুমি যদি ম্যাপের দিকে তাকাও, দেখে মনে হবে এটা এরকম শিঙের মতো হয়ে আছে, যার নাম দিচ্ছে হচ্ছে তোমার হর্ন অফ আফ্রিকা। ওকে, এখন হর্ন অফ আফ্রিকার মধ্যে কারা কারা আছে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারা কারা আছে তোমার ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালি এবং জিবুতি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা হর্ন অফ আফ্রিকার মধ্যে কারা কারা পড়তেছে, তোমার ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি। এবং এই যে সোমালিয়া যে দেশটা, এই যে আমরা বলি না আমাদের বাংলাদেশ খুবই দুর্নীতি হয়, কিন্তু দুর্নীতির মধ্যে পৃথিবীর শীর্ষে আছে হচ্ছে এই সোমালিয়া দেশ, ঠিক আছে। এদের মধ্যে এত দুর্নীতি এদের মানে এদের যে নেতারা এটা এত দুর্নীতিগ্রস্ত, পুরা সোমালিয়া তখন দুর্ভিক্ষ চলার মতো অবস্থায়, খুবই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটা দেশ হচ্ছে সোমালিয়া। যাই হোক, তাহলে আমাদের আফ্রিকার হর্ন কয়টা, 4টা দেশ, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া এবং জিবুতি, 4টা নাম জাস্ট জানবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই যেখানে 4টা দেশের কথা তোমাদের আছে ম্যাপে ফ্ল্যাগ ট্যাগ দিয়ে দিছে, আপনি একটু দেখে নিবেন। তারপরে আসে আমরা আফ্রিকার দ্বীপরাষ্ট্র। আফ্রিকার মধ্যে দ্বীপরাষ্ট্র কয়টা আছে, 6টা আছে। 4টা হচ্ছে ভারত মহাসাগর, বাকি 2টা হচ্ছে তোমার দক্ষিণ আটলান্টিক উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত। এখান থেকে জাস্ট একবার করে আমি পাশে লিখে রাখি, রিডিং দিবেন, ঠিক আছে। কোন কোনটা জাস্ট নাম দেখবেন, কোন সাগরে পড়ছে সেটাও ইম্পর্টেন্ট না। এই যে মরিশাস, মাদাগাস্কার, তারপর তোমার কমোরোস, সিচেলিস, এগুলো হচ্ছে ভারত মহাসাগরে গিয়ে পড়ছে। আর উত্তর আটলান্টিকে পড়ছে তোমার কেপ ভার্দে, আর তোমার সাউথ এবং প্রিন্সিপে পড়ছে দক্ষিণ আটলান্টিকে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখো সেভেন সিস্টার যদিও আজকে আমাদের ডিটেলস আলোচনা আছে, তাই আমরা সেভেন সিস্টার্স এখানে বলবো না, আমরা পরবর্তী সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা করবো। আমরা চলে যাই হচ্ছে ডিরেক্ট আমাদের নর্ডিক অঞ্চলের দেশসমূহ। এখন এই নর্ডিক অঞ্চলের দেশসমূহ কি, বাই দ্য ওয়ে কেন নর্ডিক অঞ্চল বলতেছি, কারণ হচ্ছে কি এই দেশগুলো, এই পাঁচটা দেশ অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধ দেশ, ঠিক আছে, খুবই থাকে না উচ্চ জীবনমান যাদের, যেখানে ধরো আমাদের মধ্যে ট্যাক্স এত বেশি না, মানে ওরা ট্যাক্সও বেশি দিতে পারে, ওদের এত ইনকাম এত টাকা, ওরা খুবই উন্নত জীবনযাপন করে। এবং বিশ্বের মধ্যে আমরা ভাবি যে ইউএসএ তে গেলে লাইফ সেটেল, ইউকে তে গেলে লাইফ সেটেল, বাট এইসব দেশের মানুষগুলা এরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, প্রত্যেকভাবে এদের শাসন ব্যবস্থা খুবই ভালো, এরা খুবই থাকে না পৃথিবীর মধ্যে সুখী দেশ বলে এদেরকে। এই নর্ডিক অঞ্চল আসলে যেরকম যে ফিনল্যান্ড, এই ফিনল্যান্ডকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, ঠিক আছে, কারণ মানুষগুলো খুব হ্যাপি থাকে। তো এই নর্ডিক অঞ্চলে যেহেতু অর্থনৈতিকভাবে খুব ভালো, তো এই নর্ডিক অঞ্চলে 5টা রাষ্ট্র আছে, এদের নাম দেখো আমরা একটা নেমনীতি মনে রাখতে পারি। ফিডে আসুন, ফিডে ফিনল্যান্ড, ডেডে ডেনমার্ক, আদে তোমার আইসল্যান্ড, সুইডেন, আর তোমার নদী হচ্ছে নরওয়ে, ঠিক আছে। তো এই নর্ডিক অঞ্চলে এটা হচ্ছে মেইনলি শীত প্রধান, এখানে অনেক বেশি ঠান্ডা পড়ে, এদেরকে নর্ডিক অঞ্চল দেশ বলে। এখন আসে ইন্দোচীন বলয়ের দেশ, ইন্দোচীন জাস্ট নামগুলা, ঠিক আছে। তাহলে আমরা যেরকম আফ্রিকান হর্নের মধ্যে তোমার প্রশ্ন আসতে পারে কোনটি আফ্রিকান হর্নের দেশ, না বা নিচের কোনটি আফ্রিকান হর্নের দেশ, নিচের কোনটা নর্ডিক অঞ্চলের দেশ, এভাবে করে প্রশ্ন আসতে পারে। দেখো ইন্দোচীনের তোমার বলয়ের দেশ কয়টা, বলয়ের দেশ হচ্ছে 3টা, ঠিক আছে। এগুলো একসময় ফ্রান্সের অধীনে ছিল, এই জন্য এদেরকে আমরা সংক্ষেপে নেমনিক মনে রাখতে হচ্ছে লাকভি দিয়ে। কি দিয়ে মনে রাখতে হবে, লাকভি। লা দিয়ে তোমার হচ্ছে লাওস, এই যে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, তাহলে লাকভি দিয়ে মনে রাখতে পারি আমরা ইন্দোচীনের দেশ করে, ঠিক আছে। আচ্ছা, এদেরকে মানে হচ্ছে এরা আকৃতিতে চীন থেকে অনেক ছোট, তো বাট দেখতে মনে হচ্ছে চীনের ম্যাপের মধ্যে দেখে হচ্ছে ইন্দোচীন বলা হয়। যাই হোক, দেখা এখন হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, এটা একটু ইম্পর্টেন্ট টপিক, আমরা হয়তো পরেও এটা আলোচনা করবো, বাট এখন এখান থেকে যেহেতু আসছি বলেই যাই। তো এই যে আমাদের নিয়ে সোভিয়েত ইউনিয়নে আমাদের রাশিয়া যখন আমরা পড়বো তখন আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। তো জাস্ট এটা জেনে রাখো যে পৃথিবী একদম শুরু থেকেই ধরো এখনো রাশিয়া এবং ইউএস এর মধ্যে মেইনলি ঝামেলাটা হচ্ছে ওদের শাসন ব্যবস্থা নিয়ে। এটা হচ্ছে কি ইউএসএ সাপোর্ট করে গণতন্ত্র, আর তোমার সাবেক সোভিয়েত ইউনিয়ন বলো, রাশিয়া বলো, এরা সাপোর্ট করে হচ্ছে তোমার সমাজতন্ত্র। এখন সমাজতন্ত্র জিনিসটা কি আর গণতন্ত্র জিনিসটা কি? গণতন্ত্র হচ্ছে যেটা আমাদের দেশে, আল্লাহ জানে আমাদের দেশে গণতন্ত্র আছে না কি আছে, যাই হোক সংবিধানে যেটা আছে আমাদের বলতে হবে আমাদের গণপ্রজাতন্ত্রের রাষ্ট্র বাংলাদেশ। তো ধরো আমাদের গণতন্ত্রকে যেখানে হচ্ছে জনগণের মতামত দেওয়ার একটা সুযোগ থাকে, জনগণ নিজের প্রতিনিধি ইলেক্ট করতে পারে, জনগণ নিজের মতো করে ব্যবসা করতে পারে, নিজের মতো করে কাজ করতে পারে। কিন্তু সমাজতন্ত্র হচ্ছে কি ওদের একটা দেশের প্রতি দায়বদ্ধ থাকে। মানে ধরো আমাদের যে বাসগুলো এখন আমরা চালাই, এই বাসগুলো দেখো একটা আছে তোমার বিকাশ আছে, বিকল্প আছে, হ্যান্ড বাস, স্ট্যান্ড বাস, অনেক কিছু আছে, এবং সরকারি একটা বাস আছে যেটা হচ্ছে বিআরটিসি। তো আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের মিশ্র অর্থনীতি বলে আমরা এই যে বিআরটিসি ছাড়াও আরো বাস চালাতে পারি। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে কি হয়, ওরা শুধুমাত্র গভর্নমেন্টের ইয়াতে চলবে, মানে গভর্নমেন্ট যে বিজনেস গুলো ধরো তখন ধরো আমাদের যদি সমাজতন্ত্র থাকতো তাহলে বিআরটিসির আন্ডারে বাকি বাসগুলো চলতো, আর কোনো বাস চলার কোনো পারমিশন এই দেশের সরকার দিত না। দ্যাট ইজ কল সমাজতন্ত্র, ঠিক আছে। তো এই সমাজতন্ত্রের গুরু ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তো এই জন্য মেইনলি সোভিয়েত ইউনিয়ন, তুমি যদি বলো যে রাশিয়ার সাথে ইউএস এর একদম শুরু থেকে ঝামেলা, ঠিক আছে। ইউএসএ চায় গণতন্ত্রকে প্রসারিত করার জন্য, কারণ গণতন্ত্রের মাধ্যমে দেখা যায় ইউএসএ খুব লাভ পায়, আর রাশিয়া চায় এই বিশ্বের মধ্যে সমাজতন্ত্র প্রসার করানোর জন্য। যাই হোক, তো বিশ্বের মধ্যে সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে ছিল হচ্ছে তোমার এই সাবেক সোভিয়েত ইউনিয়ন, যেটা কি হচ্ছে সংক্ষেপে বলা হতো তখন ইউএসএসআর, ঠিক আছে, ইউএসএসআর বলা হতো। তো কি হয় 1991 সালে তোমার এই সোভিয়েত ইউনিয়ন, আগে ছিল 15টা রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন গঠন ছিল, 1991 সালে কি হয় এই সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায়, ভেঙে তোমার হচ্ছে 15টা রাষ্ট্র হয়ে যায়। এখন এই 15টা রাষ্ট্র না আমাদের জানা লাগবে। এখন দেখো আমরা কিভাবে জানবো সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি বা একটু শিখাই দিচ্ছি। ফার্স্টে এখন এটার জন্য অনেক নেমোনিক ইউজ করি, আমি যেভাবে মনে রাখি বা রাখতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা আমি তোমার সাথে শেয়ার করতেছি। ফার্স্টে দেখো আমাদের কিছু স্থান আছে, ঠিক আছে, আমরা আগে স্থানগুলোকে একটু মার্ক আউট করি। সে স্থানগুলো কি? কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। তাহলে দেখো আমি 5টা স্থান পেলাম, ঠিক আছে, 5টা স্থান পেলাম, স্থানই লিখে ফেলছে এখানে, যাই হোক তোমরা বুঝছো তো। তাহলে কি স্থান পেলাম? কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান। এখন 5টা আমাদের মুখস্থ হয়ে গেল, তাহলে আশা করি স্থান দিয়ে, তাহলে আমাদের 10টা বাকি। দেখো এখন 10টার মধ্যে আমরা একটু ইজি করি, সেটা হচ্ছে দেখো এই যে এখন আমরা দেখবো হচ্ছে পৃথিবীর কিছু কিছু রাষ্ট্রের মধ্যে ঝামেলা চলতেছে, ঠিক আছে। এখন এই রাষ্ট্রগুলোর নাম মোটামুটি আমরা কিছু কিছু জানি, যেরকম দেখো 1 মিনিট ওয়েট, ওকে। এখন দেখো এই যে
অন্য একটা কালার ইউজ করি, পিঙ্ক কালার ইউজ করি। দেখো এই যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে ঝামেলা চলতেছে, এটা আশা করি আমাদের মধ্যে কেউ জানে না, এমন কেউ নাই। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলতেছে, রাশিয়া যে ইউক্রেনকে ধ্বংস করে দিচ্ছে, যদি আসলে ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো যাই হোক, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ঝামেলা চলতেছে এটা আমরা জানি। আরেকটা দেশের মধ্যে এখানে ঝামেলা চলতেছে, সেটা হচ্ছে তোমার এই দেখো আর্মেনিয়া এবং আজারবাইজান। ঝামেলা চলতেছে বলতে একবার ঝামেলা শুরু হলে আসলে এগুলো শেষ হয় না, সেখানে আবার একটা ঢাকা পড়ে যাবে, বেশি মোটা কালি হয়ে যাচ্ছে একদিন ধরো। ঠিক আছে, এই যে আর্মেনিয়া এবং আজারবাইজান, এদের মধ্যে কি নিয়ে ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে নাগোর্নো কারাবাখ নিয়ে। নাগোর্নো কারাবাখ নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো এই নাগোর্নো কারাবাখ জায়গাটা কি, নাগোর্নো কারাবাখ হচ্ছে কি, ধরো এই যে আর্মেনিয়া মানুষ হচ্ছে তোমার খ্রিস্টান এবং আজারবাইজানের মানুষ হচ্ছে তোমার মুসলমান। এখন এই যে নাগোর্নো কারাবাখ যে এরিয়াটা, এই এরিয়ার মানুষ তোমার খ্রিস্টান, কিন্তু ভৌগোলিকভাবে জায়গাটা পড়ে গেছে তোমার আজারবাইজানের মাঝখানে। এখন নাগোর্নো কারাবাখের যে মানুষগুলো, ওরা চায় কি, ওরা খ্রিস্টান, যেহেতু ওরা খ্রিস্টানদের সাথে থাকবে, ওরা আর্মেনিয়ার সাথে যাবে, কিন্তু আজারবাইজান কেন ভাই, ওর নিজের এরিয়া কেন কাউকে দিবে? তো এটা নিয়ে দেখা যাচ্ছে যে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ, এবং পরবর্তীতে সিদ্ধান্ত এমন হয়েছে যে ঠিক আছে, নাগোর্নো কারাবাখ আজারবাইজানের আন্ডারেই থাকবে, যেহেতু ওদের রাষ্ট্র, কিন্তু ওদের নিজস্ব ফ্ল্যাগ থাকতে পারে, ওদের নিজস্ব একটা ওরা নিজস্ব একটা আলাদা জাতি গঠন করে থাকতে পারে। ঠিক আছে, যাই হোক, তো এই আর্মেনিয়া এবং আজারবাইজানের মাঝখানে ঝামেলা চলো। তাই দেখো আমার 9টা এখান থেকে মুখস্থ হয়ে গেছে। এখন দেখো আমরা আসবো হচ্ছে আমরা একটা বাল্টিক রাষ্ট্র সম্পর্কে জানবো। হোয়াট ইজ বাল্টিক রাষ্ট্র? বাল্টিক রাষ্ট্র হচ্ছে কি, বাল্টিক সাগরের আশেপাশে মোটামুটি 10টার মতো দেশ আছে, কিন্তু বাল্টিক সাগরকে একদম ঘেঁষে, মানে বলতে গেলে বাল্টিক সাগর কোলের মধ্যে নিয়ে বসে আছে 3টা দেশকে। এই 3টা দেশের নাম আমাদের জানতে হবে, এগুলো কিন্তু আলাদাভাবে তোমার জন্য ইম্পর্টেন্ট, যে বাল্টিক রাষ্ট্রের দেশগুলো কোনটা কোনটা। তাহলে বাল্টিক রাষ্ট্রের দেশগুলো হচ্ছে তোমার লিথুনিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। তাহলে দেখো বাল্টিক রাষ্ট্রের দেশগুলো কারা কারা, দেখা অন্য কালিতে দেখাই, হোয়াইট কালার দিয়ে দেখাচ্ছি। এই যে লিথুনিয়া, ঠিক আছে, লিথুনিয়া, লাটভিয়া, আর এখান থেকে আমার এস্তোনিয়া। ঠিক আছে, তাহলে আমার বাল্টিক রাষ্ট্র, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি এখান থেকে তোমাদের লিখেও দিই, বাল্টিক রাষ্ট্র কারা কারা? এক হচ্ছে তোমার লাটভিয়া, এখানে আবার সাদা কালো ইয়া হয়ে যাবে, লাটভিয়া, লিথুনিয়া, অবশ্যই নোট করে নিবা, এগুলো কিন্তু স্লাইডে সেভ নাও থাকতে পারে, চেষ্টা করব যাতে থাকে, কারণ আসলে আমরা 2-3টা স্লাইড ইউজ করবো, তো এখন এক্সপোর্ট করা পসিবল না। 3 নম্বর হচ্ছে আমার এস্তোনিয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমার বাল্টিক রাষ্ট্রগুলো মুখস্থ হয়ে গেল। দেখো আমার বাকি থাকে, দেখো তাহলে আমার 5টা ফার্স্টে মুখস্থ করছি, এরপরে মুখস্থ করছে গিয়ে আমি হচ্ছে আরো 4টা, 9টার পরে এখন আরো 3টা মুখস্থ করছে, 12টা, আর বাকি থাকে 3টে একটু কষ্ট করে পড়ে নিবা, মলদোভা, বেলারুশ এবং জর্জিয়া। দেখছো মুখস্থ হয়ে গেছে। সো এই 15টা রাষ্ট্র তোমার আগে সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল। এখন আসলে আমার গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই পার্টটুকু আমার খুব পছন্দের, খুব মজার পার্ট লাগে। সেটা হচ্ছে দেখো গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতে কি বোঝায়, বাংলাদেশের নাম আসলে ভালো কিছু থাকবে না। এনিওয়েজ, বাংলাদেশ আসলে এখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কারা ছেড়ে দেখছি। দেখো ওকে, দেখো এখন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 3টা দেশ, এরা মাদক উৎপাদনের জন্য খুবই বিখ্যাত, এদের প্রচুর পরিমাণ মাদক হয়। এবং আমরা একটু পড়বো বাংলাদেশ হচ্ছে মেনলি তোমার গোল্ডেন ওয়েজ বলি আমরা বাংলাদেশকে। তো বাংলাদেশ আসলে নিজে মাদক উৎপাদন তেমন একটা করতে পারে না, বাংলাদেশ হচ্ছে মাদক পাচারের জন্য বিখ্যাত। বাট দেখো মাদক উৎপাদনের জন্য, ঠিক আছে, মাদক উৎপাদনের জন্য খ্যাত হচ্ছে তোমার 3টা দেশ। এই 3টা দেশের নাম দেখো আমরা মনে রাখছি, যেরকম ধরো তোমার আমরা মাতাল বলি না, যারা মাদক নেয় তাদেরকে মাতাল বলি, তো 2 মনে রাখো মাতাল থেকে মাথালা দিয়ে তোমার মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস, এরা মাদক উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। এবং দেখতে দেখো এই যে তোমার মায়ানমার, এদিকে তোমার লাওস, এদিকে তোমার হচ্ছে থাইল্যান্ড, এই ট্রায়াঙ্গেলের মতো, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে তোমার কি গোল্ডেন ট্রায়াঙ্গেল। কেন গোল্ডেন নাম দিচ্ছে এটা আল্লাহ ভালো বলতে পারে। যাই হোক, এখন থেকে গোল্ডেন ওয়েজ হচ্ছে যেটা বলতেছিলাম, যে বাংলাদেশ আসলে মাদক উৎপাদন, মানে বাংলাদেশ কোনো কাজাম না, এরা খালি হচ্ছে থাকে না মানুষের গোলাম হয়ে থাকবে। তো এই যে মাদকগুলো উৎপাদন করে হচ্ছে মেনলি ওই 3টা, মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস, এবং এই মাদকগুলো পাচারের কার্য করে হচ্ছে তোমার গোল্ডেন ওয়েজ। এই দেখো 3টা দেশ নিয়ে, 3টা দেশ কারা, বাংলাদেশ, ভারত এবং নেপাল। শুধুমাত্র বাংলাদেশ আছে এরকম না, ভারতও আছে, সো এত ডিসঅনার ফিল করার কিছু নাই। ঠিক আছে, এখন দেখো গোল্ডেন ভিলেজ, বাংলাদেশে তো গোল্ডেন ওয়েজ হয়ে থামে। তুমি ভাবছো যে বাংলাদেশকে আসলে মাদক উৎপাদন করতে পারে না? তুমি কি কখনো রংপুর গিয়েছো? আমরা যখন মেডিলজি চ্যাম্প করতে গিয়েছিলাম, মানে আমাদের কোর্সগুলোতে ভর্তি চলছে, ধরো আমাদের এখন প্রি মেডিকেল কোর্স চলছে একটা, যেটা 26-27-এর জন্য, তারপরে আমাদের এইচএসসির পরপর মানে একটা কোর্স আসছে, সেই কোর্সটা চলছে, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড টাইম কোর্স চলছে। তো সবকিছু মিলে আমরা যখন রংপুরে যাই আমাদের মানে একটা পরীক্ষা নিতে, মেডিলজি চ্যাম্প, তো সেখানে গিয়ে আমরা গাড়িকে যাচ্ছে, আমি দেখছি পাশে সবগুলো এরকম করে পাতা বিছানো। তো আমি ভাবছি কি ভাই, এখানে এত পাতা বিছানো কেন? আমি ভাবছি এগুলো মানে কোনো সুন্দর সুন্দর পাতা হয়, যেরকম আমার গ্রামে গেলে দেখা যায় যে খড় টর এগুলো বিছানো থাকে।
পরে শুনি এগুলা হচ্ছে গাঁজা গাঁজা চাষ করতেছে। তো যাই হোক, তো দেখো এই যে গোল্ডেন ভিলেজ বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টা গ্রাম, যে গ্রামে প্রচুর পরিমাণে গাঁজা, ভাং ও অন্যান্য মাদক উৎপাদন হয়। একত্রে 26টা গ্রামকে আমরা কি বলি? গোল্ডেন ভিলেজ বলি। গোল্ডেন ভিলেজের মধ্যে কুষ্টিয়া নামটা হচ্ছে বেশি। তাহলে কুষ্টিয়া মানুষ কি খায়? গাঁজা খায়। আপনি যারা কুষ্টিয়া আছে সেই কুষ্টিয়ার মানুষদেরকে একটু মেনশন করবেন কমেন্টের মধ্যে এসে। আচ্ছা দেখো, এখন যে খণ্ডিত রাষ্ট্রগুলো তোমাদেরকে বলা হয়েছে, যেগুলো হচ্ছে তোমার অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত হয়। যেরকম দেখো তোমার জাপানে ফার্স্ট আমরা আলোচনা করলো, এই যে জাপানে হোকাইডো, হনশু, কিউন্ডু, হচ্ছে তোমার শিকোকু, এই 4টা প্রধান দ্বীপ নিয়ে তোমার যে জাপান গঠিত। তারপরে হচ্ছে যে এগুলো নিয়ে জাপান গঠিত। এর মধ্যে হোকাইডো হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ, এবং জাপানের যে রাজধানী হচ্ছে হোকাইডোর মধ্যে। আচ্ছা, তারপরে দেখো ইন্দোনেশিয়া, যেটা আমরা জাপান এবং ইন্দোনেশিয়ার শুরু দিকে পড়ছিলাম, 2টা খণ্ডিত রাষ্ট্র। ইন্দোনেশিয়া কিছু দ্বীপ নিয়ে করতে অত বেশি ইম্পর্টেন্ট, এই জন্য জাপান এবং ইন্দোনেশিয়াকে আমরা কি বলি? খণ্ডিত রাষ্ট্র বলি। ঠিক আছে। আচ্ছা, ছিটজাহিত দেশ, তোমার যেই ছিটজাহিত দেশগুলো হচ্ছে তোমার দেখতে মানে ভিতরে অনেক পানিতে আছে এবং দেখতে অনেকটা ছিদ্র লাগে, এবং পৃথিবীর স্বাধীন 2টা দেশের ভিতরে অন্যান্য দেশ থাকে, মানে ওরা কিন্তু স্বাধীন। নর্মালি দেশ স্বাধীন মানে কি? স্বাধীন বা সার্বভৌম বলতে বোঝায় কি? যে অন্য কোনো দেশের কন্ট্রোল থেকে সে আলাদা থাকবে বা সে নিজে একটা স্বতন্ত্র থাকবে। কিন্তু তোমার এই ছিটজাহিত রাষ্ট্রগুলোর মধ্যে তারা স্বাধীন, বাট তাদের মধ্যে অন্যান্য দেশ ঢুকে পড়ছে। ঠিক আছে। এটা কারা? ইতালি এবং দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে। ওকে, তারপরে দেখো ফোর টাইগার্স বলতে বোঝা যায়, টাইগার মানে কি বোঝায়? সিংহ। তাদের অর্থনৈতিকভাবে ওরা একদম সিংহের মতো, ওরা খুবই বোল্ড। ঠিক আছে। তাদের অর্থনীতি খুব সমৃদ্ধ। এই 4টা আমরা মনে রাখবো হচ্ছে দেখো কি দিয়ে? সীতাদহ দিয়ে। ঠিক আছে, সীতাদহ দিয়ে মনে রাখবো। এরা কারা? তোমার সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং হংকং। ঠিক আছে। দক্ষিণ কোরিয়ার নামটা 2বার আসছে, এখানে একটা কেটে দাও। ঠিক আছে, এটা একটা কেটে দাও। ওকে, তাহলে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং হংকং আমরা নেমোনিক দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখন আমরা যেহেতু একটু চলে আসছি সভ্যতা, আমরা তাহলে একটু আমাদের আজকের অন্য একটা স্লাইড আছে, সেটা থেকে একটু পড়ার চেষ্টা করব। দেখো কোনটা থেকে? এটা থেকে। এক সেকেন্ড, আমরা একটু টাইম দিই। আমাদের ওই স্লাইডটা মানে ধরো এই পর্যন্ত 2টা স্লাইড মিক্স করে পড়াচ্ছি, কারণ এই স্লাইড একটু ভালো আমার মতে। ঠিক আছে। আচ্ছা দেখো, তো এখন আমরা চলে যাই। ফার্স্টে আমরা সভ্যতা নিয়ে আজকে অনেক আলোচনা করব। সভ্যতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকম না, বাট ধরো একটা প্রশ্ন আসলে চলে আসতে পারে, এই জন্য আমরা সভ্যতাটা একটু পড়ার চেষ্টা করব। দেখো ফার্স্টে আসে হচ্ছে আমাদের মেসোপটেমীয় সভ্যতা। আচ্ছা, এখানে আমার সাথে তাই না? আচ্ছা দেখো, ফার্স্টে চলে আসে হচ্ছে আমরা সভ্যতা নিয়ে যেহেতু আলোচনা করছি, আমাদের ফার্স্ট চলে আসে তোমার গুরুত্বপূর্ণ প্রাচীন বিশ্ব সভ্যতাগুলো। এর মধ্যে ফার্স্টে আসে আমাদের কার নাম? ফার্স্টে আসে তোমার হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার নাম। এখন মেসোপটেমীয় ওয়ার্ডটার মানে কি? মেসোপটেমীয় ওয়ার্ডটা মানে হচ্ছে 2টা নদীর মাঝখানে। এটা যদি একটা নদী হয়, সরি, এটা একটা নদী, এটা একটা নদী, এই 2টা নদীর মাঝখানে যে জায়গাটা, সেটাকে আমরা বলি হচ্ছে মেসোপটেমিয়া। এখন এই যে 2টা নদী মিললে কি? এই 2টা নদী হচ্ছে তোমার টাইগ্রিস এবং ইউফ্রেটিস। তো টাইগ্রিস এবং ইউফ্রেটিস এগুলো আসলে আমাদের একদম কি বলে না, আমাদের ধর্মীয় বিশ্বাস হলো নদী। কারণ এই টাইগ্রিস নদীটার নাম হচ্ছে আগে ছিল দজলা, মানে আমাদের যদি আমাদের ধর্মীয় গ্রন্থ দেখো, সেখানে হচ্ছে টাইগ্রিস নদীর নাম ছিল দজলা এবং ইউফ্রেটিস নদীর নাম ছিল হচ্ছে ফোরাত। এই দজলা এবং ফোরাতটাকে পরবর্তীতে লোকমুখী করতে বা তোমার বাইবেল টাইবেল সবকিছু টাইগ্রিস এবং ইউফ্রেটিস হয়ে গেছে। তো দজলা ফোরাতের আসলে ইম্পর্টেন্সটা কি? এই দজলা ফোরাতকে মনে করা হয় এই 2টা নদী হচ্ছে জান্নাত থেকে আগত, এবং যদি কোনোদিন এই 2টা নদীর পানি শুকায় যায়, তাহলে এটা হচ্ছে কিয়ামতের আলামত হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে। তাহলে দজলা এবং ফোরাত তোমার টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলে 2টা নদীর মাঝখানে গড়ে উঠেছে এই মেসোপটেমীয় সভ্যতা। জাস্ট এইটুক নিয়ে জানলে হবে। এখন এই যে মেসোপটেমীয় সভ্যতাটা, তুমি নাম দেখে বুঝতেছো যে এটা হচ্ছে তোমার কি বলে, হ্যাঁ মানে যেহেতু ওই কি বলে মিডল ইস্টের কান্ট্রিগুলোর মধ্যে পড়ে গেছে, তাই না? যে এগুলোর মধ্যে আমাদের নবী টবিদের একটা ইতিহাসের ব্যাপার আছে। তাহলে দেখো বর্তমানে কোন এরিয়া? আমাদের ইরাক, তুরস্ক, এরা হচ্ছে তোমার এই মেসোপটেমিয়া সভ্যতা থেকে আসছে। ঠিক আছে, এটা একটু দেখবা। আমাদের এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে, এটা কিন্তু মেনলি সিন্ধু সভ্যতার অংশ ছিল। সো এটা লাগবে না, তোমার লাগবে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতাটা পরে আমরা পড়বো আর কি। সিন্ধু সভ্যতা যেহেতু আমাদের সাথে রিলেটেড, তাই আমরা সিন্ধু সভ্যতাটা পরে পড়বো। এখন দেখো এই যে মেসোপটেমিয়া সভ্যতাটা, এর মেনলি 4টা স্টেজ ছিল, 4টা স্টেজ। তো মেসোপটেমিয়া সভ্যতাটা সেই তুমি যদি দেখো আমাদের নবী রাসূলের আমল থেকে, সেখান থেকে 4টা স্টেজে ভাগ করি আমরা মেসোপটেমিয়া সভ্যতাটাকে। এটা কি কি স্টেজ? একটা হচ্ছে আমার ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এশিরীয় সভ্যতা এবং ক্যালেডীয় সভ্যতা। ঠিক আছে, 4টা। এই 4টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মেইন সভ্যতাগুলো থেকে কি কি লাগবে? যে বিভিন্ন সভ্যতার একটার পর একটা সভ্যতা আসছে, যত বেশি সভ্যতার সামনে অগ্রসর হয়েছে, মানুষ আরো বেশি সভ্য হয়েছে, মানুষ অনেক কিছু শিখছে। এই যে বিভিন্ন সভ্যতার যে অবদানগুলা, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা এই আজকের ক্লাসে সেই অবদানগুলো সম্পর্কে ভালো করে জানবো। দেখো ফার্স্টে আসে আমার ব্যাবিলনীয় সভ্যতা। তো এই যে ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে আমাদের কি জানা লাগবে, সেটা হচ্ছে ফার্স্টে ব্যাবিলনীয় সভ্যতায়, 1 মিনিট,
ওকে, এই যে ওকে, এই যে আরে ভাই এটা জ্যাম খেয়ে গেছে। আচ্ছা দেখো, তো ব্যাবিলনীয় সভ্যতার সঙ্গে আমরা কি জানবো? ইতিহাসে প্রথমবারের মতো একটা আইন প্রণয়ন হয়, যে আইনটার নাম ছিল তোমার হাম্মুরাবি আইন। এই যে হাম্মুরাবি আইন বা তোমার কোড অফ হাম্মুরাবি নামে পরিচিত এই হাম্মুরাবি আইনটা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে পৃথিবীর প্রথম আইন কোন সভ্যতায় তোমার হচ্ছে প্রচলন হয়েছে, কোন সভ্যতায় তোমার হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে বা তোমার মেসোপটেমিয়া সভ্যতা থেকে অনেক প্রশ্ন চলে আসতে পারে। তাহলে ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে প্রথম আইন, পূর্ণাঙ্গ একটা আইন, মানে যে ধরো দেশ কিভাবে পরিচালনা করে সেটা নিয়ে আলোচনা করা হয় এই হাম্মুরাবি আইনের মধ্যে, ঠিক আছে। এবং বিশ্বের প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনীয় গাথুরা শহরে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় পাওয়া যায়? তোমার এই গাথুরা শহরের মধ্যে। ওকে, এক মিনিট। তাহলে এই যে গাথুরা শহরের মধ্যে, এবং আমাদের হাম্মুরাবি আইনটা সবচেয়ে প্রাচীন আইন। তারপরে দেখো সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন। হোয়াট ইজ পঞ্জিকা? পঞ্জিকা মানে হচ্ছে ক্যালেন্ডার। ধরো যে আমরা আজকে ক্যালেন্ডার দেখে বলছে আছে অমুক তারিখ, আজকে অমুক তারিখ। এই যে প্রথম ক্যালেন্ডারের প্রচলন শুরু হয় হচ্ছে তোমার এই ব্যাবিলনীয় সভ্যতা থেকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি ব্যাবিলনীয় সভ্যতার স্বর্ণযুগ বলা হয় হাম্মুরাবি শাসন আমলকে। কেন? কারণ হচ্ছে এই হাম্মুরাবি আইনের মাধ্যমে মানে পৃথিবী চান্সে যাচ্ছে, ঠিক আছে। আগে তো যাযাবরের মতন, মানে যে কি বলে না, জন্তু জানোয়ারের মতো বসবাস করতে। পরবর্তী মানুষ না, আসলে এরকম একটা মানে এরকম নিয়ম শৃঙ্খলা দিয়ে একটা শাসক রেখে বা এইভাবে আইন শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে জীবনযাপন করা যায়, ঠিক আছে। যাই হোক, আমাদের এগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর আসে তোমার সুমেরীয়। এখন দেখো সুমেরীয় মধ্যে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তোমার প্রথম একটা আইন প্রচলন জানা হচ্ছে তোমার উরুনানো আইন। এখন তুমি বলতে পারো যে আপু ওই তাহলে আগের আইনটা কি ছিল? আগের আইনটা না ওরকম লিখিত বা ধরো তোমার কি বলে ওরকম প্রতিষ্ঠিত আইন ছিল না। মানে ধরো মুখে মুখে রাজা হাম্মুরাবি বলছে যে হচ্ছে এভাবে তোমরা করবা, তাহলে ওই হয়ে গেছে। বাট এই যে উরুনামো আইনটা, সেটা খুবই প্রসিদ্ধ একটা আইন ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই উরুনামো আইনটা নিয়ে এটা তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে তার বীরত্ব গাথা নিয়ে এই মানে রাজা উরুনামু, তার নাম ছিল রাজা উরুনামু। এই রাজা উরুনামুর বীরত্ব গাথা নিয়ে 5টা কবিতা লেখা হয়। এই 5টা কবিতার একটা সংকলন তৈরি করা, যার নাম হচ্ছে গিলগামেশ। এই যে বিশ্বের প্রথম মহাকাব্য গিলগামেশ রচনা করা হয় কার জন্য? রচনা করে তোমার এই যে রাজা উরুনামের বীরত্ব গাথা নিয়ে 5টা কবিতা লেখা। এই 5টা কবিতার সংকলনকে আমরা বলি হচ্ছে তোমার কি গিলগামেশ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা যারা, আমি জানি আপনারা ছোটবেলায় কেউ টিঙ্কার বেল দেখছেন কিনা বা কিছু দেখছেন কিনা, বাট এগুলো হয়তো আমাদের গণিত বইয়ের মধ্যে আমরা অনেক দেখছি, ঠিক আছে। এরকম কিছু থাকে, মানে কিছু পুঁতির মতো থাকে। তারপর ধর এরকম এগুলো দিয়ে মানুষ আগে সংখ্যা বা দিন কাউন্ট করতে, এগুলোকে বলা হচ্ছে কিউনিফর্ম লিখন পদ্ধতি বা কিউনিফর্ম লিপি। তো এই যে কিউনিফর্ম লিপির আবিষ্কার করে কারা? করে হচ্ছে তোমার সুমেরীয় সভ্যতা। আমি কেমন রাখতাম সুমেরীয়, সু মানে ভালো, তাহলে ওরা সবকিছু ভালো ভালো জিনিসের প্রচলন করবে। যেরকম ওরা ধরো কিউনিফর্ম লিখন পদ্ধতি, মানে লেখাপড়া করা একটা ভালো জিনিস, লিখন পদ্ধতি আবিষ্কার ওরা করলো। তারপর ওরা প্রথম একটা বই, মানে যে বই আজকে আমাদের কি বলে সভ্যতার অগ্রধারা, তো এই বই প্রথম একটা মহাকাব্য রচনা করে গিলগামেশ এই সুমেরীয় সভ্যতাতে। তারপর প্রথম চাকার প্রচলন শুরু করে এরা, প্রথম জলঘড়ি আবিষ্কার করে হচ্ছে এরা, ঠিক আছে। তাহলে দেখো এক মিনিট, ওকে, প্রথম জলঘড়ি আবিষ্কার করে এটা। তারপর প্রথম চাকার প্রচলন, যেটা বললাম যে প্রথম গাড়ি টাড়ি চালায়, মানে একদম সুসভ্য জাতি হিসেবে প্রথমে সুমেরীয় সভ্যতাটা ভূমিকা রাখে, ঠিক আছে। আচ্ছা, এখন আসছে আমরা এশিয়ার সভ্যতা। এই এশিয়ার সভ্যতার মানুষগুলা এরা খুবই যুদ্ধে পারদর্শী ছিল, খুবই ভালো যোদ্ধা ছিল। এই জন্য দেখো তোমার ইতিহাসে প্রথম লোহার তৈরি যুদ্ধাস্ত্র আবিষ্কার করা হচ্ছে এরা। এই তোমার এশিয়ার সভ্যতাটা মেনলি আমাদের দজলা বা টাইগ্রিসের নদী, সেই নদীর তীরে গঠিত হয়। আচ্ছা, তারপরে দেখো এরা কি করে? এরা তোমার বৃত্তকে 360 কোণে ভাগ করে, ঠিক আছে। এরা হচ্ছে বৃত্তকে কি করে? এরা বৃত্তকে 360 কোণে ভাগ করে। এটা ইম্পর্টেন্ট যে বৃত্ত যে 360 কোণে ভাগ করে, যে এই রূপে ভিত্তি করে কিন্তু আজকে আমাদের বীজ করে বলো জ্যামিতি বলে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো না হলে ধরো আজকে আমাদের বিল্ডিং রোড ফার্স্ট জ্যামিতি শিখে কি হয়েছে। বাট যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, যারা আর্কিটেকচার পড়ে, তাদেরকে জিজ্ঞেস করে বৃত্ত পড়ে কি হয়েছে, ওরা বলতে পারে যাচ্ছে ঠিক আছে এটা এত ডিগ্রি কোণে রাখলে এরকম থাকবে, বা এত কিছু তোমার প্রত্যেকটা মেশিন বলো সবকিছু ম্যাথের উপর করে ভিত্তি করে তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে বৃত্তকে 360 কোণে কারা ভাগ করে? এশিয়ারা ভাগ করে। তারপরে যে পৃথিবীকে প্রথম অক্ষাংশে এবং দ্রাঘিমাংশে, আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে জানবো আমাদের 3rd ক্লাসে। এই প্রথম অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে কারা ভাগ করে? এশিয়ারা ভাগ করে, ঠিক আছে। তারপরে দেখা আসে আমার ক্যালেডীয় সভ্যতা নিয়ে। ক্যালেডীয় সভ্যতাটা আমার খুব পছন্দ, কারণ হচ্ছে এখানে দেখো রাজা নেবুচাঁদ-নেজার একটা ব্যাবিলনের শূন্য উদ্যান স্থাপন করে। তো শূন্য উদ্যানটা কি দেখো, এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছে। সেটা হচ্ছে কি, এই রাজা নেবুচাঁদের যে ওয়াইফ ছিল সে খুব বাগান পছন্দ করতো। তো সে চাইতো কি সে একটু বাগান টাগানে যাবে, একটু ঘুরবে, একটু ফুল টুল দেখবে, এগুলো পছন্দ করতো। কিন্তু তখন সময়টা এরকম ছিল যে মেয়েরা বাইরে যাওয়াটা অত বেশি প্রচলন ছিল না। তো রাজার ওয়াইফ বাইরে যাবে, এটা কেমন যে একটা অকওয়ার্ড বিষয় হয়েছে। এখন রাজা কি করবে, তার ওয়াইফকে খুব ভালোবাসে,
এই জন্য সে ভাবলো কি একটা কাজ করলে কিরকম হয়, আমি বাগানটাকে বাড়ির ভিতরে নিয়ে আসে। তখন সে কি করে, সে তার যে রাজ্য, সে রাজ্যের উপরে মানে বাগানের উপরে একটা প্রাসাদের মতো তৈরি করে ফেলে। এইটাকে বলা হচ্ছে ব্যাবিলনের শূন্যতা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তৎকালীন রাজারা তাদের ওয়াইফের জন্য কত কষ্ট, মানে জাস্ট ওয়াইফ একটু ফুল চাইছে, একটু বাগান চাইছে, পুরো একটা প্রাসাদ নির্মাণ করে ফেলছে বাগানের উপরে। তুমি কি করো তোমার প্রিয়জনের জন্য? যাই হোক, তো দেখো ব্যাবিলনের শূন্যতাটা কে স্থাপন করা যায়, নেবুজাত, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রাশিচক্র উদ্ভাবন করা। ধরো হচ্ছে দেখবা হিন্দুরা অনেকেই এরকম রাশির সাথে বিশ্বাস করে, যেরকম ধরো আমার মাসি মেবি আমরা কন্যা টন্যা রাশি পরে, মকর রাশি, হ্যান রাশি, ত্যান রাশি। তো রাশিচক্রের উপর বিশ্বাস করে, রাশিচক্রের উপর বিশ্বাস করে হিন্দু অনেক রিচুয়ালস আছে রাশি ধর্মের বিশ্বাস করে। রাশিচক্র উদ্ভাবন করা হচ্ছে ক্যালেডীয় সভ্যতা, ঠিক আছে। তারপর একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে এ দেখো ক্যালেডীয় ক্যালেন্ডার নামে একটু মিল আছে। তো ক্যালেডিয়ারা কি করে, ওরা ক্যালেন্ডার দিনপঞ্জি কিন্তু ওরা আবিষ্কার করে না, আবার দিনপঞ্জিকে আবার ওদের গায়ে লাগাই দিও না, ঠিক আছে। দিনপঞ্জি কিন্তু অন্যকে আবিষ্কার করে আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তো ওরা কি করে, ওরা হচ্ছে তোমার সপ্তাহকে 7 দিনে ভাগ করে। কারণ ক্যালেন্ডার মেইনলি ক্যালেন্ডারে তোমার সব মাসে কয়টা দিন আছে, সপ্তাহে কোন কোন দিন আছে, এবং ওরা হচ্ছে তোমার দিনকে 24 ঘন্টায় ভাগ করে। এটা ইম্পর্টেন্ট, ওকে। ওরা হচ্ছে দিনকে 24 ঘন্টায় ভাগ করে। আচ্ছা, এরপরে তোমার মিশরের সভ্যতারা কি করে। মিশরের সভ্যতা দেখো, আমাদের প্রথম লিখন পদ্ধতি, ওই যে আমাদের যেটা তোমাদের শুরুতে দেখলাম কিউনিফর্ম, এটা কিন্তু অন্য কেউ ব্যবহার করে আসছে। বাট আমাদের যে আমি এটা ভুল বলছি, এটা আসলে আমাদের হাইরোগ্রাফিক যে পদ্ধতিটা, সেটা হচ্ছে ওইরকম বা দিয়ে মানে যেটা দেখাইলাম তোমাদেরকে, এটা হচ্ছে মেনলি হাইরোগ্রাফিক পদ্ধতি, সেটা কিন্তু কিউনিফর্ম না। কিউনিফর্ম কিন্তু লিখন পদ্ধতি, বাট হাইরোগ্রাফিক পদ্ধতি হচ্ছে এটা, যেটা আমি তোমাদের শুরু দিকে দেখাচ্ছি। সরি, আমার এটা একটু বলতে ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের হাইরোগ্রাফিক পদ্ধতিটা আবিষ্কার করা হচ্ছে মিশরে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিশর সভ্যতার দিক থেকে খুবই খুবই উন্নত ছিল। মানে মিশর বলতে পারো তুমি পৃথিবীর মধ্যে একটা রেভলিউশনের মতো নিয়ে আসছো সভ্যতার দিক থেকে। এত জিনিস আবিষ্কার, এত অভিনব জিনিস করছে মিশর, মানে বলার বাইরে, ঠিক আছে। যেরকম দেখো এই যে পিরামিডের কথা বলে, আমরা জানি মিশর মানেই হচ্ছে পিরামিডের দেশ বলে আমরা মিশরকে, ঠিক আছে। আচ্ছা, পিরামিডের দেশ বলেছে আমরা মিশরকে, কিন্তু এই যে তোমার মিশর পিরামিড যে তৈরি করছে, পিরামিডগুলো যে তখন কিভাবে এত তৈরি করে, দেখো প্রত্যেকটা পাথরের মাপ একদম সবগুলোর মাপ সেল, এত সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে তৈরি করা। এই যে পিরামিডের ভিতরে টেম্পারেচারটাকে ধরে রাখা, একই রকম রাখা, ওখানে ধরো একটা বডি প্রিজার্ভ করা, মমিফিকেশন করা, এই প্রত্যেকটা এত সূক্ষ্ম পদ্ধতি, আল্লাহ জানো ওদের ব্রেনে কি ছিল। এবং তখন কোনো প্রযুক্তি নাই, মানুষের তেমন একটা শিক্ষা নেই, ওরা কিছু জানে না, কিছু করে না। তারপরেও দেখো মিশরে ওই অসাধ্যকে সাধন করে গেছে। এবং পিরামিড এখন পর্যন্ত একটা বিশ্ব আশ্চর্য। এখনো বিজ্ঞানীরা বুঝতে পারে না যে তারা কিভাবে এমন একটা অসাধ্যকে সাধন করে দেখাতে পারছে, যেটা ধরো এই যুগের মানুষকে বললেও মানে অসম্ভব হয়ে যেত। আচ্ছা, তো দেখো এখন একটা জিনিস আমরা বলে রাখি, যেটা আমরা এখানে পিরামিড পড়তেছি, আমরা ভাবি সবচেয়ে বেশি, আমরা পিরামিডের নাম শুনে সবার আগে মিশর বলে চিৎকার দিই, বাট আমাদের সবচেয়ে বেশি পিরামিড কিন্তু সুদানে আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি পিরামিড লিখে রাখি, যদি পরে আবার পাইলাম, সবচেয়ে বেশি পিরামিড কোথায় আসে, আমাদের সুদানে, ঠিক আছে। পিরামিড হচ্ছে কোথায় আছে, সুদান, ওকে। এও তোমার আমি যদি বলি এই কালারটি আল্লাহ জানে কেমন দেখা যাচ্ছে, আমি একটু ইয়েলো কালার ইউজ করি, তাহলে মানে আরো ভালো দেখা যাবে। এবং আমাদের সবচেয়ে বড় যে বৃহত্তর যে পিরামিডটা, বৃহত্তর পিরামিডের নাম হচ্ছে ফারাও খুফুর পিরামিড। ফারাও খুফুর পিরামিড, ঠিক আছে। এই ফারাও খুফুর পিরামিডটা আবার কোথায় আছে, মিশরে। এটা দেখে রাখবা। তাহলে সবচেয়ে বেশি পিরামিড কোথায় আছে, সুদানে। এবং আমাদের সবচেয়ে বড় যে বৃহত্তর যে পিরামিডটা, সেটা কোথায় আছে, তোমার ফারাও খুফুর পিরামিডটা তোমার হচ্ছে মিশরে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের নিঃস্ব সভ্যতা থেকে আর কি জানা লাগছে, সেটা হচ্ছে এখানে প্যাপিরাস নামক, এই যে আমরা যেটা হাইরোগ্রাফিক লিখন পদ্ধতি ওরা আবিষ্কার করে, তারপর ওরা একটা প্যাপিরাস নামক একটা গাছ ছিল, এই প্যাপিরাস নামক গাছ থেকে ওরা কাগজ উৎপাদন করে। তো মিশর এটা আসলে খুবই কি বলবো, ওদের কোনো তুলনা হয় না, ওরা সভ্যতাকে একটা নতুন পর্যায়ে নিয়ে গেছিল। তারপর দেখো আমরা একটু আগে দেখে আসলাম আমাদের ক্যালেডীয় সভ্যতা, ওরা কি করছে, ওরা সপ্তাহকে 7 দিনে ভাগ করছে এবং দিনকে 24 ঘন্টায় ভাগ করছে। এখন এখানেই থেমে নেই, সপ্তাহে 7 দিন হইলে এলো, তোমার মাস বছরের হিসাব লাগবে না। তো এর পরবর্তীতে মিশরীয়রা কি করে, তোমার এই যে 12 মাসে 1 বছর এবং 30 দিনে 1 মাস গণনার নীতি শুরু করে। তাহলে একটু সিরিয়ালভাবে মনে রাখবা, ক্যালেডীয়রা হচ্ছে 7 দিনে
সপ্তাহ এবং 24 ঘন্টা একদিন, এটা হিসাব করে তারপর আরো বৃহত্তর পর্যায়ে গিয়ে 12 মাসে 1 বছর, 30 দিনে হচ্ছে 1 মাস, এটা হিসাব করে কারা? মিশরীয়রা। তারপরে দেখো এছাড়া যে মমির মাধ্যমে বডি প্রিজার্ভ করা, তারপর তোমার পিরামিড স্থাপন করা, তারপর যে প্রথম নগর সভ্যতা সূচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথম নগর সভ্যতা সূচনা কারা করে, মানে যেটা নগর তৈরি করে একজন রাজার আন্ডারে থাকতে হবে, তার শাসন মেনে চলতে হবে, আইন কানুন থাকবে সবকিছু, এটা নগর গঠনের সভ্যতাটা শুরু করে হচ্ছে এই মিশরীয়রা, ঠিক আছে। তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে যেহেতু আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছি, চিকিৎসা শাস্ত্রে প্রথম ঔষধ তালিকার মধ্যে এই যে মেটেরিও মেডিকা নামে একটা ঔষধ প্রচলন করা হচ্ছে এই মিশরে। তাহলে দেখো মিশর সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম তোমার আমি যদি স্টার দিয়ে বলি তাহলে এটা একদম আমাদের 3 স্টার ইম্পর্টেন্ট বলতে পারো, ঠিক আছে। 3 স্টার ইম্পর্টেন্ট, মিশর সভ্যতাটা ভালো করে পড়বা, ওকে। এখন দেখো আসলে আমরা ফিনিশের সভ্যতা অত বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখবা। সেটা হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে বিখ্যাত হচ্ছে ফিনিশীয়রা আসলে এই যে ধরো যে ফিনিশীয় থেকে আজকের ফিনল্যান্ড, এরা তো এরা মেইনলি তোমার ইউরোপটা এই ফিনিশ সভ্যতা থেকে মেইনলি আসছে আর কি। তো ফিনিশ সভ্যতাটা আগে ছিল এটা জলদস্যু, তুমি যত এখানে সভ্য ভাষা লেখো না কেন, নাবিক ও জাহাজ নির্মাতা বাট এরা আসলে আগে জলদস্যু। এই জলদস্যু থেকে আসছে রিভলভ হতো, দেখো এরা আজকে এত উন্নত, শিল্পোন্নত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। আর আমাদেরকে দেখো, আমাদের কিন্তু ইতিহাসটা খুবই সমৃদ্ধশালী ছিল, আমরা খুবই মানে ধন সম্পদে পূর্ণ একটা দেশ ছিলাম। তো আজকে আমাদের অবস্থা দেখো, আমরা হয়ে গেছি দুর্নীতিগ্রস্ত, ওরাও হয়ে গেছে উপরে, ঠিক আছে। যাই হোক, তারপরে এখানে অত বেশি লাগবে না, তোমরা দেখতে পারো ফিনিশীয়রা প্রথম বর্ণমালা উদ্ভাবন করে, এটা ইম্পর্টেন্ট। প্রথম বর্ণমালা কারা উদ্ভাবন করে? ফিনিশীয়রা। এবং ধ্রুব তারা দেখে, যেহেতু ওরা নাবিক ছিল, ওরা হচ্ছে তোমার আকাশে ধ্রুব তারা দেখে ওরা অ্যাজিউম করতে আছে, ঠিক আছে, এই ধ্রুব তারা যেটা এখানে, তাহলে হচ্ছে আমরা এখন সমুদ্রের এই পয়েন্টে আছে, তো এটা হচ্ছে এই জন্য ওদেরকে খুবই দক্ষ নাবিক বলা হতো। তারপর মায়া সভ্যতা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখতে পারো তোমার গণিত জ্যোতিষশাস্ত্রে অভূতপূর্ব উন্নতি সাধন হয় মায়া সভ্যতার মধ্যে। তারপর হচ্ছে সৌর ক্যালেন্ডার, মানে হচ্ছে সূর্যকে দেখে তারিখ হিসাব রাখা যে রীতিটা শুরু হয় মায়া সভ্যতা থেকে। তারপর হচ্ছে মায়া সভ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মায়া সভ্যতা হচ্ছে কৃষিকাজে এরা খুবই পারদর্শী ছিল, এরা খুবই ভালো কৃষক ছিল এবং কৃষিকাজে মানে কৃষি দিয়ে যেটা অর্থনৈতিক নির্ভর হওয়া সম্ভব সেটা শুরু করে মায়া সভ্যতা, এই যে কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, ঠিক আছে। ওদের প্রধান দেবতার নাম অত বেশি ইম্পর্টেন্ট না। এখন চলে আসে আমরা হচ্ছে সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের কিছু জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে এই যে সিন্ধু সভ্যতা ওরা কি করে, সিন্ধু সভ্যতা আমাদের কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের সিন্ধু নদীর তীরে এই যে ভারত উপমহাদেশের যে সৃষ্টিটা, এটা মিনি সিন্ধু সভ্যতা থেকে আসে, যেহেতু আমাদের সাথে রিলেটেড, এই জন্য সিন্ধু সভ্যতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই যে ভারত, পাকিস্তান বা ভারতের পুরো সাবকন্টিনেন্টটা মিলি বাংলাদেশ, অনেক এরা সবাই আসে হচ্ছে সিন্ধু সভ্যতার থেকে। তো এই সিন্ধু সভ্যতার নির্মাতা ছিল হচ্ছে দ্রাবিড়রা, এটা ইম্পর্টেন্ট, দ্রাবিড় হচ্ছে নির্মাতা ছিল, দ্রাবিড়দেরকে আমরা দস্যু জাতি বলে পরিচিত আর কি ওরা ইতিহাসের মধ্যে। আচ্ছা, তারপর দেখো এখন সিন্ধু সভ্যতার মেইনলি গুরুত্বপূর্ণ কি কাজ ছিল সেটা হচ্ছে, আচ্ছা সিন্ধু সভ্যতা কারা খুঁজে পায় এটা ইম্পর্টেন্ট। 1922 সালে হচ্ছে স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এরা হচ্ছে সিন্ধু সভ্যতার নিদর্শনগুলোকে খুঁজে পায়। তখন এরা প্রমাণ করে যে আজকের ভারত, এই ভারত সবকিছু আসছে হচ্ছে তোমার এই সিন্ধু সভ্যতা থেকে। তো এদের আরেকটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে এরা স্যানিটেশন ব্যবস্থা খুবই উন্নত ছিল, ঠিক আছে। যদি দেখা এখন ইন্ডিয়ার অবস্থা দেখলে দেখবা ওরা এখনো মাঠের মধ্যে গিয়ে ওদের মল ত্যাগ করে বা ওদের এই পয় নিষ্কাশন করে। তারপরে কিন্তু এই সিন্ধু সভ্যতার সময় এদের স্যানিটেশন ব্যবস্থা খুবই ভালো ছিল এবং এরা হচ্ছে প্রথম বাটখারা আবিষ্কার করে। বাটখারা আবিষ্কার করার মাধ্যমে এই যে বাটখারা যেটা এখন আমরা ডিজিটাল ওয়েট মেশিন সবাই চিনি, আমরা হয়তো বাটখারা অত বেশি পরিচিত না, বাট এই বাটখারাটা ছিল কি, ধরো যে 500 গ্রাম একটা বাটখারা থাকে, 200 গ্রাম একটা বাটখারা থাকে, এটাতে আমি পরিমাপ করতে পারি। তো এই মানে একটা খুবই বড় সড়ো একটা উদ্ভাবন করেছে সিন্ধু সভ্যতা। তারপর ওদের খুবই ফেমাস যেটা শহর ছিল মহেঞ্জোদারো এবং হরপ্পা, এই দুটা এখনো তোমার পাকিস্তানের মধ্যে আছে, ঠিক আছে। পাকিস্তানের এই দুটো শহরের মধ্যে তোমার সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এখন আসি হচ্ছে আমরা বিশ্বের বিভিন্ন যে ইম্পর্টেন্ট দেশগুলো আছে এগুলোর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন উপজাতি ছিল, এই উপজাতিগুলো আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন সব লাগবে না, কোনটা লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ফার্স্টে আসি হচ্ছে আমরা, আচ্ছা এই দেখো উপজাতিগুলোর নাম। ফার্স্ট হচ্ছে আফ্রিদি। শহীদ আফ্রিদিকে চিনো না এমন মানুষ তো কেউ নাই। আমি আমার নিজে ছোটবেলায় শহীদ আফ্রিদির নাম শুনে শুনে বড় হয়েছি, মানে মেয়েদের ড্রিম বয় ছিল, চকলেট বয় ছিল, খুবই ভালো খেলোয়াড় ছিল পাকিস্তানে। তো পাকিস্তানের এই যে জাস্ট এইটুক কি লাগে, এটা হচ্ছে পাকিস্তানের, ঠিক আছে। আফ্রিদি জাতিগোষ্ঠী কাদের ছিল? পাকিস্তানিদের, ঠিক আছে। এখানে জাস্ট এইটুক দেখবা। তারপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে আসে আমরা কুর্দি। এই কুর্দি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। কুর্দি আজকের ক্লাসে, নেক্সট ক্লাসে, গত ক্লাসে, আগামী ক্লাসে আলোচনা করবো আমরা। সেটা হচ্ছে কুর্দি জাতি কারা। তো জাস্ট এখান থেকে জায়গাগুলো দেখে রাখো, ইরাক, ইরান, তুরস্ক। এখানে আমরা আজকে এই নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো কুর্দি জাতি নিয়ে, কুর্দি জাতি কেন এত ইম্পর্টেন্ট বা কুর্দিরা কি চাচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করবো। জাস্ট দেখে রাখো কুর্দি জাতি হচ্ছে তোমার ইরান, ইরাক এবং তুরস্ক, এই জাতির মধ্যে হচ্ছে তোমার কুর্দি জাতি, ঠিক আছে। এরপর
আজ হচ্ছে তোমার এখান থেকে কোনটা পড়বা, ভাইকিংটা একটু দেখবা, ভাইকিংটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইকিংটা হচ্ছে তোমার নরওয়ে, একটা নরওয়ে, জাস্ট এইটুকু মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো দ্রাবিড় নিয়ে আলোচনা করা হয়েছে। দ্রাবিড় তোমার হচ্ছে দ্রাবিড় হচ্ছে তোমার দক্ষিণ ভারতে, বাংলাদেশ, শ্রীলঙ্কার এগুলো বসো, এটা অনার্য জাতি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, দ্রাবিড় দুষ্ট জাতি। ওকে, এরপর দেখো বুশম্যানটা তত বেশি ইম্পর্টেন্ট না, বেদুইনটা একটু দেখবা। আচ্ছা বুশম্যানটা জাস্ট একটু দেখে রাখবে, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে, ঠিক আছে, জাস্ট এইটুকু আফ্রিকা মহাদেশে। বেদুইন হচ্ছে তোমার আরবের যাযাবর জাতি, এটা আমরা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাহিনী থেকে। তারপরে মাউরি অত বেশি লাগবে না, জাস্ট দেখে রাখবে, এটা হচ্ছে নিউজিল্যান্ডে, ঠিক আছে, এইটুকুই। শেরপা হচ্ছে যেরকম ধরো আমাদের প্রথম এভারেস্ট বিজয়কারী আমরা ছোটবেলাতে পড়েছি তানজিং শেরপা, তাই না? তাহলে শেরপা মানে বুঝছি এটা হচ্ছে নেপালের, তাহলে শেরপা যেতে কোথায়, নেপালে, ঠিক আছে, এইটুক, জাস্ট এখান থেকে এইটুক। আচ্ছা এরপর দেখো আরো কিছু হচ্ছে উপজাতির মধ্যে, উপজাতিগুলো আমরা জাস্ট একবার করে রিডিং দিব, সেগুলো কি কি দেখো। খাসিয়া উপজাতি আমরা জানি আমাদের এই যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দুইটার মধ্যে আছে, একটা হচ্ছে গারো এবং একটা খাসিয়া। তাহলে যে ভারতের আসাম প্রদেশের জাতি হচ্ছে এই খাসিয়া, ঠিক আছে। তারপর এস্কিমো হচ্ছে তোমার স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল, আমরা স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল সম্পর্কে সামনে জানবো, ঠিক আছে। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল হচ্ছে মেনলি এরাও তোমার অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী। তো ওই যে নর্ডিক অঞ্চলগুলো হচ্ছে তোমার স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে বলা হয়। আচ্ছা দেখো এখন হচ্ছে টোডা হচ্ছে তোমার ভারতের নীলগিরি পার্বত্য এলাকার অধিবাসী হচ্ছে টোডা বলা হয় এদেরকে। তারপর রোহিঙ্গা নিয়ে আজকে আমাদের রোহিঙ্গা ইস্যু সম্পর্কে একটা আলাদা স্লাইডই আছে, আমরা রোহিঙ্গা সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে। এই যে রোহিঙ্গা হচ্ছে মায়ানমারের একটা আরাকান জাতি। তারপরে হুন হচ্ছে তোমার এশিয়ার, ঠিক আছে, এশিয়ার একটা উপজাতি তোমার হুন উপজাতি। ওকে ওকে, তারপরে রেড ইন্ডিয়ান। তো রেড ইন্ডিয়ান ব্যাপারটা আসছে কি, ওই যে আমাদের ভাস্কো দা গামা আছে না, ভাস্কো দা গামা হচ্ছে কি, সে তো আসলে একটা পর্তুগিজ নাবিক ছিল, সে বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করে আসছে। তো সে করছে কি, সে হচ্ছে ধরো তোমার যখন মানে কি বলে জাহাজ দিয়ে যাচ্ছিল, তখন সে হচ্ছে আমেরিকার একটা সাইডের মধ্যে কি পড়ছে, আগে আমরা দেখে রাখি এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে, ঠিক আছে, যুক্তরাষ্ট্রের জাস্ট যুক্তরাষ্ট্রটুকু দেখতে হবে। ওকে, যুক্তরাষ্ট্রে। আচ্ছা তো কি হয়, সে আমেরিকার একদম তোমার সাইডের একটা মহাসাগরের সাইডে একটা এরিয়াতে যায়। এখন ওই এরিয়ার মানুষ একটু নিগ্রো টাইপের, একটু কালো টাইপের। তো আমরা জানি, তুমি ভাবতেছো যে আম্মু আমাদের মানুষগুলো তো কালো না, আমরা তো নিগ্রো না, বাট আসলে তুমি যদি ওই আমেরিকানদের সাথে কম্পেয়ার করো বা পশ্চিম দেশের সাথে কম্পেয়ার করো, দেখবা যে আমরা আসলে ওদের তুলনায় অনেক কালো, ঠিক আছে। তো ভাস্কো ডা গামা দেখি কি, আরে এগুলো তো সব কালো কালো, ও আসলে বুঝে না, ও মেনলি বেড়েছে তোমার ভারত অভিযানে। তো ও যে ওর সমুদ্র যেহেতু আমেরিকার ওখানে গিয়ে থামছে, ও দেখি আরে এরা তো দেখতে আসলে অনেকটা ইয়ার মতনই, তোমার হচ্ছে ওই ইন্ডিয়ানদের মতনই দেখতে, তাহলে কিন্তু ইন্ডিয়ান থেকে একটু বেশি কালো, এই জন্য ওদের নাম হচ্ছে, ও ভুল করে ওদের কাছে রেড ইন্ডিয়ান ডাকে, ওই যে ও ডেকে আসছে এরপর থেকে নাম দিয়ে দেওয়া হয়েছে কি রেড ইন্ডিয়ান, ঠিক আছে। তাহলে রেড ইন্ডিয়ান হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রে। ওকে, এখন আসে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত যে ভাষাগুলা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটা কিন্তু আমি 2 স্টার ইম্পর্টেন্ট দিয়ে রাখতেছি। এখানে আসলে আমার আপনাকে বোঝানোর কিছু নাই, কিন্তু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই পড়তে হবে। এই পুরো স্লাইডটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এখন কথা হচ্ছে, আমি যে স্লাইডগুলো পড়াচ্ছি এগুলো আপু কোথায় পাবো? আমি একটা আলাদা ড্রাইভ লিঙ্ক করে আমাদের প্রত্যেকটা তোমাদের ইউটিউবের ক্লাসের মধ্যে, ওই ড্রাইভের মধ্যে তোমার 7 থেকে 8টা যতগুলো ক্লাসে নিই সবগুলোর পিডিএফ আপলোডেড থাকবে, আপনারা জাস্ট ক্লাস করে পিডিএফগুলো দেখলেই হবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা পিডিএফ ড্রাইভের মধ্যে আপলোড দেবো, ড্রাইভের মধ্যে সবগুলো পিডিএফ পাবে। সো পিডিএফের আপনাদের কারো স্ক্রিনশট যদি মন চায় তুলে না তুলে নেয়, পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ফার্স্টে আসি হচ্ছে আমাদের কোনটা লাগবে। দেখো মাতৃভাষা হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে তোমার চীনের, কারণ আমরা জানি চীনের মধ্যে চীন আয়তন অনেক বড়, এখানে অনেক মানুষ। তো মাতৃভাষা হিসেবে ধরো আমাদের দেশের মধ্যে তুমি যদি দেখো পার্বত্য চট্টগ্রামে যাও, দেখবে যে অন্য একটা ভাষায় কথা বলতেছে, ঠিক আছে, এটা মানে বাংলা, ওদের নিজস্ব একটা ভাষা আছে। ইন্ডিয়ার মধ্যে পপুলেশন অনেক বেশি, কিন্তু ওদের প্রত্যেকটা প্রদেশের ভাষা আলাদা আলাদা, কেউ পাঞ্জাবিতে কথা বলতেছে, কেউ বাংলায় কথা বলছে, কেউ বিভিন্নভাবে ভাষায় কথা বলছে, বাট হিন্দি তেমন একটা মানুষ বলে না। তুমি যদি ইংল্যান্ডে যাও বা তোমার ধরো ইংরেজি তোমাদের আমি বলি যে অফিসিয়াল ভাষা হিসেবে, তোমাকে ধরো এখানে যদি বলতাম যে অফিসিয়াল, ধরো আমি তোমাকে বলতেছি অফিসিয়াল, এখানে লিখবো না, এখানে লিখলে আবার মিলে যাবে, এখানে লিখে পাশে অফিসিয়াল ভাষা, অফিসিয়াল সর্বাধিক ব্যবহৃত, মানে আমি বিভিন্ন দাপ্তরিক কাজ বলো সবকিছুতে সবচেয়ে বেশি অফিসিয়াল ভাষা ব্যবহৃত হয় হচ্ছে তোমার, পাশে দিয়ে লিখে রাখতেছি ইংলিশ, এটা তোমরা নোট করে রাখবা, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইংলিশ। ওকে, তাহলে অফিসিয়াল ভাবে সবচেয়ে বেশি দাপ্তরিক ভাষা ব্যবহৃত হয় তোমার ইংলিশ, বাট মাতৃভাষা হিসেবে সবচেয়ে বেশি কোন ভাষা ব্যবহৃত হয়, যেটা চীনের হচ্ছে তোমার বেশি, চীনের তোমার আয়তন বেশি, এটা সবচেয়ে বেশি হচ্ছে তোমার
মান্দারিন বা চীনের ভাষা, ঠিক আছে। তারপরে যে ব্যবহারকারীর দিক থেকে, ব্যবহারকারী কয়জন মানুষ ব্যবহার করে সেটার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান হচ্ছে তোমার কত, তোমার সপ্তম, ঠিক আছে। এরপর সে মাতৃভাষার দিক থেকে কোন কোন দেশ বাংলাদেশকে মাতৃভাষা মানে সেই অনুযায়ী আগে ছিল বাংলাদেশ ফোর্থ, এখন হয়ে গেছে বাংলাদেশ কত, ফিফথ, ঠিক আছে। যেরকম ধরো আমরা জানি যে সিয়েরা লিওন আসলে কিন্তু কোনো ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কি দেখো, ওদের অফিসিয়াল কোনো ওয়েবসাইটে তুমি পাবা না যে বাংলা হচ্ছে ওদের মাতৃভাষা, বাট আসলে আমরা মানি বা এটা তোমার পরীক্ষা আসলে অ্যান্সার করতে হবে যে আসলে সিয়েরা লিওনের সেকেন্ড ভাষা হচ্ছে তোমার বাংলা, ঠিক আছে। তারপর পৃথিবীর প্রাচীনতম ভাষা হিব্রুটা তোমাদের প্রথম বলা হয়ে গেছে, হিব্রু ভাষা এখন ইসরায়েলের দখলের ইসরায়েল কথা বলে। আচ্ছা, এরপর পৃথিবীর সর্বাধিক ভাষার দেশ, যেখানে অনেক বেশি প্রায় 740টার মতো ভাষা আছে, সেটা হচ্ছে পাপুয়া নিউ গিনি, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার পৃথিবীর সর্বাধিক রাষ্ট্রভাষা দেশ, রাষ্ট্রপতি তোমার ভারত, 22টা ভাষা আছে ওখানে প্রায়। তারপরে মানব শিশুর প্রথম যে ভাষা, মানে একটা মানুষের বাচ্চা যখন প্রথম জন্ম নেয় ওই যে মৌনিক টাইপের কথা বলে, এগুলো হচ্ছে আমরা কি বলি, বাবলিং বলি, ঠিক আছে। তারপর পৃথিবীর সবচেয়ে কম ভাষা আছে কোথায়, তুমি দেখো উত্তর কোরিয়ার যে মানুষগুলো, এই যে কিম জং উন, ওখানে সমাজতন্ত্র, এক না একতন্ত্র চলে। তো ওখানে সবাইকে আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আসলে গত ক্লাসে একটু নেটওয়ার্ক ডিসকানেকশন হয়ে যাওয়ার কারণে আমাদের আবার নতুন করে শুরু করা লাগছে। তো আমরা যতটুকু পড়েছিলাম সেখান থেকে আজকে আবার প্রসিড করব। সেটা হচ্ছে, দেখো ফার্স্টে আসে আমরা তোমাদের গত ক্লাসে পড়েছিলাম যে মানব শিশু প্রথম যে ভাষা ইউজ করে সেটাকে আমরা বলেছি বাবলি। দেখো এখন একবার এখানে যে গতানুগতিক ইনফরমেশন গুলো, এগুলো তোমরা একবার করে রিডিং দিবা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলছিলাম। দেখো আসে হচ্ছে আমাদের ফার্স্টে যে পৃথিবীর সবচেয়ে কম ভাষা দেশ কোনটা, উত্তর কোরিয়া, যেটা বলছিলাম আর কি, যে উত্তর কোরিয়ার মানুষের নিজের পছন্দ অনুযায়ী চুল কাটাতে পারমিশন আছে, সেখানে ওরা ভাষা কি ইউজ করবে, এই জন্য পৃথিবীর সবচেয়ে কম ভাষা হচ্ছে তোমার কোথায়, উত্তর কোরিয়ার মধ্যে, ঠিক আছে। তারপর দেখো দক্ষিণ আমেরিকার সবচেয়ে ব্যবহৃত ভাষা হচ্ছে স্প্যানিশ। এখন এটা নিয়ে একটু কথা বলি যে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কেন স্প্যানিশ। তো যখন দক্ষিণ আমেরিকা মাত্র তৈরি হচ্ছিল তখন ওই সাবকন্টিনেন্টের মানুষগুলা হচ্ছে স্পেনের আন্ডারে ছিল, ঠিক আছে। কিন্তু তুমি দেখো দক্ষিণ আমেরিকার জাস্ট একটা দেশ হচ্ছে পর্তুগিজ ভাষায় কথা বলে, সেটা হচ্ছে ব্রাজিল। এই যে আমরা যে আর্জেন্টিনা সাপোর্ট করি, ব্রাজিল সাপোর্ট করি, তো এর মধ্যে শুধুমাত্র আর্জেন্টিনা কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলে, শুধুমাত্র ব্রাজিল হচ্ছে পর্তুগিজ ভাষায় কথা বলে। কেন? কারণ হচ্ছে ব্রাজিল পুরো দক্ষিণ আমেরিকা বলতে পারো তখন হচ্ছে মানে স্পেনের আন্ডারে ছিল, স্পেনের শাসনের আন্ডারে ছিল। একমাত্র তোমার হচ্ছে ব্রাজিল, সেটা হচ্ছে পর্তুগালের আন্ডারে ছিল, এই জন্য ব্রাজিল হচ্ছে পর্তুগিজ ভাষায় কথা বলে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো দক্ষিণ আমেরিকা একমাত্র পর্তুগিজ ভাষাভাষী দেশ হচ্ছে ব্রাজিল, এটাই আছে এখানে। তারপর জার্মানির বাইরে যে দেশের প্রায় সব মানুষ জার্মান ভাষায় কথা বলে, অস্ট্রিয়া। আমরা যখন তোমাদের যখন আমরা প্রথম বিশ্বযুদ্ধের কাহিনীটা পড়বো আমাদের 5th নাম্বার ক্লাসে, তখন আমরা হচ্ছে এই অস্ট্রিয়া সম্পর্কে আরো ডিটেলসে জানবো। যাই হোক, এখন আমাদের এগুলো লাগবে না, আমরা সামনে আগে। দেখো এখন হচ্ছে বিভিন্ন আমাদের কি আছে, বিভিন্ন ভাষা, জাতি, উপজাতি, এখন এগুলোর উপর আমি তোমাদেরকে 1 স্টার করে দিয়ে রাখবো। এগুলো নট দ্যাট ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাট যাদের ধরো ব্রেইন ভালো বা যারা একটু ভালো নাম্বার ক্যারি করতে চায়, থাকে না যে অনেকে থাকে যে কোনো মতো ফুল সিলেটটা পার হইতে পারলেই হলো, আর অনেকে থাকে যে না আমি খুব ভালো করে পড়বো কারণ হচ্ছে আমি একটা সেফ পজিশন নিয়ে এক্সাম হলে যাবো, তাদের জন্য হচ্ছে এগুলা, ঠিক আছে। আচ্ছা দেখো সামনে আমি তোমাদেরকে এগুলো হচ্ছে, দেখো বিভিন্ন দেশের রাজধানীগুলো, এই রাজধানীগুলো আমাদের পরিচিত কয়েকটা রাজধানী আছে, যেমন ধরো ভারতের রাজধানী নয়াদিল্লি আমরা জানি, তারপরে তোমার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, তারপরে তোমার শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে জয়বর্ধনপুর। তো এইগুলা যেগুলো একদম কমন গুলো, এগুলো একটু দেখার চেষ্টা করবো, এগুলো মাঝে মাঝে পরীক্ষা চলে আসে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে একটা রাজধানী চলে আসে, বা দেখা গেছে বিশেষ প্রশ্ন তোমার একটা রাজধানী চলে আসতে পারে যে অমুক দেশের রাজধানীর নাম কি। সো এই রাজধানীগুলো আমি তোমাকে ডাবল স্টার দিয়ে দিচ্ছি। ধরো যে আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, ইরানের রাজধানী হচ্ছে তেহরান। তো ধরো একদম কমন গুলো, তোমাকে জীবনে জিজ্ঞেস করবে না যে পাকিস্তানের রাজধানী কোনটা, বা তোমাকে জীবনে জিজ্ঞেস করবে না যে ইউএস এর রাজধানী কোনটা, এটা সবাই জানে ওয়াশিংটন ডিসি। কিন্তু আবার কিছু মানুষ কনফিউজন নিউ ইয়র্কের দাগে দিয়ে আসতে হবে। যাই হোক, কিন্তু কমন গুলো দেয় না, নর্মালি একটু পিকুইলিয়ার যেগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করে, সেগুলো 2 স্টার ইম্পর্টেন্ট, একটু পড়ে নিবা। আচ্ছা, এরপরে দেখো এই যে গুরুত্বপূর্ণ রাজধানীগুলো সেম 2 স্টার দিয়ে রাখবো, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন, আসলে পড়ানোর কিছু নেই। ওকে, ঠিক আছে। এরপরে এই যে দেখছো আমরা অনেক দেশের রাজধানী এখানে একত্রিত করেছি, যেগুলো আসলে ছোটবেলা থেকে, যে এক নজরে উত্তর আমেরিকার যে রাজধানীগুলো, যদিও আমাদের জন্য আসলে যেহেতু আমরা এশিয়ার মানুষ, আমাদের জন্য আসলে এশিয়ার দেশের যে রাজধানীগুলো এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তোমার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা যে যে মহাদেশ আছে, ঠিক আছে। এই যে দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ রাজধানী এগুলো তোমাকে 1 স্টার দিবে, যে ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া, তারপর হচ্ছে পেরু রাজধানী হচ্ছে লিমা, ঠিক আছে। এগুলো একদম ছোটবেলার পড়া আমাদের। ওকে, ছোটবেলায় পড়াই আবার নতুন রূপে ফিরে এসেছে। এখন দেখো এটা একটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। কেন 3 স্টার দিচ্ছে? কারণ হচ্ছে কি, এই দেশগুলোর রাজধানী আগে একটা ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়ে এটা আসে। যেরকম ধরো তুমি যদি বলো ঢাকা বাংলাদেশের রাজধানী, মানে একদম প্রাগৈতিহাসিক ইতিহাস থেকে যদি ঘাটি, মোটামুটি ঢাকা বাংলাদেশের রাজধানী 5বার ঢাকা চেঞ্জ হয়ে হয়ে এই ঢাকা আসছে আর কি। ধরো 5বার রাজধানী হচ্ছে ঢাকা হয়েছে। তো
এখন আমরা দেখবো কোন কোন দেশেরটা চেঞ্জ হয়েছে আসলে বা আমাদের কেন জানতে হচ্ছে। দেখো মিয়ানমারের আগের রাজধানীর নাম ছিল ইয়াঙ্গুন। এই রেঙ্গুনের মধ্যে হচ্ছে রাজা দ্বিতীয় বাহাদুর শাহকে তোমার নির্বাসন দেওয়া হয়। তো এখন বর্তমান রাজধানী তোমার নাইপিতো, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো শ্রীলঙ্কার আগের রাজধানী ছিল তোমার কলম্বো ক্যান্ডি, এখন যেটা আমরা পড়ছিলাম এটাকে শ্রী জয়বর্ধনেপুর, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কাজাকস্তান এটা এত বেশি ইম্পর্টেন্ট না। আমাদের মিয়ানমার শ্রীলঙ্কাটা যেটা আমাদের এশিয়ার পার্ট সেটা ইম্পর্টেন্ট। রাশিয়াটা একটু দেখবা, রাশিয়ার আগে ছিল সেন্ট পিটার্সবার্গ, তারপর হচ্ছে মস্কো, ঠিক আছে। যেরকম ধরো আমরা একটু পরে যখন অটোমান সাম্রাজ্য পড়বো, যখন আমরা হচ্ছে তোমার তুর্কি পড়বো, তখন আমরা দেখবো কি যে তুর্কি বা ধরো আমরা যেটা অটোমান সাম্রাজ্য বললে যেটা পরিচিত, সেটার আগে রাজধানী ছিল তোমার কনস্টান্টিনোপল, কিন্তু এখন এটা চেঞ্জ হয়ে তোমার তুর্কির মেইন রাজধানী তুর্কির মেইন রাজধানী তোমার আঙ্কারা, ঠিক আছে। তো এইগুলো একটু যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখবো। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে তোমার এশিয়া মহাদেশের একটা ছবি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমরা আজকে একটু এশিয়া মহাদেশ সম্পর্কে একটু জানবো। তো আমরা একটু এশিয়া মহাদেশে দেখি, এশিয়া মহাদেশের ম্যাপটা সম্পর্কে আগে আমাদের একটু ধারণা নিতে হবে। সেটা হচ্ছে ম্যাপটা আগে আমরা একটু মানে একটু পর্যবেক্ষণ করি, ঠিক আছে। ওকে, দেখো এখানে হচ্ছে আমার ইন্ডিয়া, এখানে দেখো আমার এই যে শ্রীলঙ্কা, মালদ্বীপস। ধরো আমি এইখান থেকে কাটা শুরু করলাম, ঠিক আছে। এই যে এখানে শ্রীলঙ্কাটা বাদ দিব, ধরো মালদ্বীপসটা সহ নিলাম। ইন্ডিয়া থেকে ঘুরিয়ে আমি এখানে আফগানিস্তানটাকে কভার করলাম, ঠিক আছে। আফগানিস্তান কভার করে এখানে আমার হচ্ছে এই যে নেপাল, ভুটান সবগুলাকে নিয়ে, বাংলাদেশ সহ নিয়ে আমি হচ্ছে এই পর্যায়ে চলে আসলাম। আচ্ছা, এখানে মিয়ানমারও অ্যাড হওয়া চাইও এইটুকু, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে ম্যাপটা কিভাবে মার্ক আউট করেছি। তাহলে দেখো এই পাশে হচ্ছে আমার আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ সবকিছু অ্যাড হয়ে গেছে। এইটুকু হচ্ছে আমার দক্ষিণ এশিয়া। এইটুকু হচ্ছে কি আমি এখানে দক্ষিণ এশিয়া, এইটুকু হচ্ছে আমার দক্ষিণ এশিয়ার পার্ট, ঠিক আছে। এইটুকু হচ্ছে আমার দক্ষিণ এশিয়ার পার্ট। এখন দেখো এই যে আমাদের দক্ষিণ এশিয়ার পাশে যে পার্টটুকু দেখো, যে আমাদের সৌদি আরব আছে, ওমান আছে, তারপর তোমার ইরান, এখানে কুয়েত, এখানে বাহরাইন, এখানে ইরাক, তারপর তোমার সিরিয়া, এই সব কিছু মিলিয়ে ধরো আমি যদি এখান থেকে মার্ক আউট করা শুরু করি, তাহলে দেখো এই যে আমাদের তুরস্ক, এই যে হচ্ছে তোমার কাজাকস্তান, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ইসরায়েল এগুলো সবকিছুকে পার্ট করলে তাহলে এইটুক হয় হচ্ছে আমার পশ্চিম এশিয়ার পার্ট, ঠিক আছে। এগুলো অনেক সুন্দর ম্যাপ তোমার ইয়াতেও আছে, গুগলেও আছে, সেখান থেকে দেখতে পারো। তাহলে এটা হচ্ছে আমার পশ্চিম এশিয়া, ঠিক আছে। এটা হচ্ছে আমার পশ্চিম এশিয়া। এখন দেখো এখানে যদিও ম্যাপটার মধ্যে ওই দেশগুলো আসলে বোঝা যাচ্ছে না তো ভালো করে, বাট আমি তোমাকে বলে দিই, এই পশ্চিম এশিয়া থেকে আমি যদি তুর্কি, তোমার হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়া, এই চারটা রাষ্ট্রকে যদি আমি পশ্চিম এশিয়া থেকে বাদ দিই, কাকে কাকে বাদ দিচ্ছি, এই যে তুর্কিকে বাদ দিচ্ছি, এখানে আমার আর্মেনিয়া আছে, আজারবাইজান আছে, আর এখানে আমার জর্জিয়া আছে। তাহলে দেখো আমি চারটা রাষ্ট্রকে পশ্চিম এশিয়া থেকে আমি তো চারটা রাষ্ট্রকে বাদ দিই, কারা কারা, তুর্কি, আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়া, এই চারটা রাষ্ট্রকে যদি বাদ দিই, তাহলে বাকি যে এরিয়াগুলো সেগুলো হচ্ছে আমার কি হয়ে যায়, মিডল ইস্টের পার্ট হয়ে যায়, ঠিক আছে। সেগুলো হচ্ছে আমার মিডল ইস্টের পার্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমার পশ্চিম এশিয়া থেকে জাস্ট আমরা চারটা রাষ্ট্রকে বাদ দিচ্ছি, তুর্কি, আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়া। তাহলে বাকি যে রাষ্ট্রগুলো থাকে, এই যে তোমার ওমান, বাহরাইন, কুয়েত, কাতার, তারপর হচ্ছে তোমার এই যে সৌদি আরব, তারপর হচ্ছে ইয়েমেন, তারপরে তোমার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সবগুলো মিলে হচ্ছে আমার মিডল ইস্টের কান্ট্রি, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো আমার এই যে এখানে হচ্ছে আমার তুর্কমেনিস্তান, ঠিক আছে, এখানে হচ্ছে আমার এই যে কাজাকস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এই সবকিছু মিলে হচ্ছে আমার পরে হচ্ছে মধ্য এশিয়া, ঠিক আছে। এই সবকিছু মিলে কি পরে একটু হচ্ছে আমার মধ্য এশিয়ার পার্ট। ওকে, এরপরে দেখো এই যে আমার মঙ্গোলিয়া, চীন টিন এই সব কিছু, তারপর দেখো এই যে উত্তর কোরিয়া, এই সব কিছু হচ্ছে আমার কার মধ্যে পড়ে, এই যে দেখছো, এইটুকু হচ্ছে পরে হচ্ছে আমার পূর্ব এশিয়া। তাহলে আশা করি এইটুকু আপনারা বুঝছেন। তাহলে এটা হচ্ছে আমার দক্ষিণ এশিয়ার পার্টটুকু, এটা আমার পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়া থেকে যদি আমি চারটা কান্ট্রিকে বাদ দিই, তাহলে পরে আমার মিডল ইস্ট, এইটুকু হচ্ছে আমার মধ্য এশিয়া, এইটুকু হচ্ছে আমার পূর্ব এশিয়া। তাহলে দেখো যে এখানে এতগুলো দেশ বাদ পড়ে গেছে, এই যে তাইওয়ান অনেকগুলো দেশ এখানে বাদ পড়ে গেছে। এই দেশগুলো মেইনলি হচ্ছে আমার দক্ষিণ পূর্ব এশিয়া, ঠিক আছে। এটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব এশিয়া। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব এশিয়া। এখন দেখো এই যে রাশিয়াকে কেন আমি আয়তনে সবচেয়ে বড় বলছি, যে আমি সবচেয়ে বড় দেশ বলছি রাশিয়া। তুমি দেখো রাশিয়া এই যে এখানে নর্থ কোরিয়ার সাথে বর্ডার শেয়ার করতেছে, এখান থেকে ঘুরে দেখো পুরা এশিয়াকে কভার করে এই পাশটুকু পুরোটা জুড়ে হচ্ছে তোমার রাশিয়া। এই দেখো রাশিয়াটা আয়তনে কত বিশাল, মানে মোটামুটি তোমার এশিয়া মহাদেশ একদম ঘিরে। এই জন্য রাশিয়ার কিছু কিছু পার্ট দেখা যায় যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। তো এই জন্য দেখো রাশিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড়। ওকে, এখন দেখো আমরা নেক্সট স্লাইডে মুভ করি।
সেটা হচ্ছে আমাদের একটু মহাদেশ পরিচিতির মধ্যে কি কি আছে, এশিয়া মহাদেশ সম্পর্কে এটা যদি তোমাকে স্টার দিয়ে বুঝাই, জাস্ট 1 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট আমরা একটু দেখে রাখবো। সেটা হচ্ছে দেখো আমাদের কি কি ইনফরমেশন এখান থেকে ইম্পর্টেন্ট। আমাদের আয়তন একদম কিচ্ছু লাগবে না, আমাদের লাইফে দেখো মোট দেশ, এখানে কয়টা মোট দেশ আছে টোটাল? তো তোমার 46টা মোট দেশ আছে। লাস্টে বা পরাধীন বলতে পারো তুমি এখনো তাইওয়ান এবং হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন এটা মোটামুটি আমরা জানি, তাইওয়ানে ইস্যু আমরা এখন পর্যন্ত জানি না। আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিন নিয়ে আলোচনা, সরি আমরা আজকে তাইওয়ান নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে? ফিলিস্তিন ইস্যুটা আসলে যেহেতু আমাদের রিসেন্ট টপিকের মধ্যে পড়ে গেছে, এই জন্য ফিলিস্তিন জাস্ট তোমাকে যতটুকু লাগবে আজকের ক্লাসে অল্প একটু বলে, মেইনলি ফিলিস্তিন টপিকটা আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের যে যুদ্ধ সংঘাতের যে ক্লাসটা বা আমাদের 5th ক্লাস বা 6th ক্লাসের মধ্যে ফিলিস্তিন ইস্যুটা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? ওকে, দেখো তারপর হচ্ছে পৃথিবীর আয়তনে এত কিছু লাগবে না। জাতিসংঘ ভুক্ত দেশ আমরা জানি যে 46টা দেশের মধ্যে যদি 44 স্বাধীন হয় তাহলে সেই 44টা দেশে তোমার জাতিসংঘের আন্ডার হবে, বাকি জাস্ট 2টা দেশ আমরা 3rd ক্লাসে পড়বো, যে হচ্ছে এই যে ফিলিস্তিন আর হচ্ছে তোমার ভ্যাটিকান সিটি, এদের কাছে তোমার কি করছে, তোমার জাতিসংঘের মানে দর্শক হিসেবে রেখে দিচ্ছে, যে তোমরা খালি দাঁড়ে দাঁড়ে দেখো, তোমরা কোনো ভোট দিতে পারবে না, কোনো মতামত দিতে পারবে না, তোমরা কিচ্ছু করতে পারবে না, তোমরা জাস্ট পার্টিসিপেটের মধ্যে থাকবা, বাট তোমাদের কোনো কিছুই আমরা মানবো না আর কি। ওকে, তারপরে দেখো এখান থেকে আমাদের আর কি কি লাগবে। তারপরে হচ্ছে এই যে আয়তন এবং জনসংখ্যায়, এটা কিন্তু খেয়াল করবা, ভ্যাটিকান সিটি কিন্তু তোমার পুরো পৃথিবীর হিসাবে যদি আমি বলি তাহলে তোমার আয়তন এবং জনসংখ্যা সবচেয়ে ছোট দেশ, কিন্তু আমি যদি বলি এশিয়া মহাদেশ, প্রশ্নটা একটু আল্লাহর অবস্থা ভালো করে খেয়াল করবেন। আপনারা প্রশ্ন না পড়েই লাফালাফি করে অ্যান্সার দিয়ে দেন, আপনাদের টিচাররা অবশ্যই দেখবে কি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 4টাই কনফিউজিং থাকে না, জাস্ট 2টা অপশনের মধ্যে একটু ভালো পরিমাণ কনফিউজ থাকেন, পোলাপান ওই 2টার মধ্যে ঘাপলা পাকায় চলে আসে। আচ্ছা যাই হোক, তো আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আয়তন এবং জনসংখ্যা ছোট দেশ কোনটা? মালদ্বীপ। এবং ধারণা করা হচ্ছে আর কি মালদ্বীপের পানির লেভেল যে পরিমাণ বাড়তেছে 2030 সালের মধ্যে মালদ্বীপ পুরোপুরি পানির মধ্যে ডুবে যাবে। যাই হোক, মালদ্বীপ নিয়ে আমরা পরে আলোচনা করবো। তারপরে দেখো বৃহত্তম অরণ্য তৈগা নাম, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। তারপর আমরা জানি সবচেয়ে বেশি সব পৃথিবীর সবচেয়ে বেশি ভাষা কথা বলে মান্দারিন বা চীনি, এই চীনটা পড়ে গেছে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, সো আমাদের এত কিছু লাগবে না। বৃহত্তম সাগর একটু দেখবা দক্ষিণ চীন সাগর। এই দক্ষিণ চীন সাগর নিয়ে কিন্তু চীনের সাথে ভালো কয়েকটা দেশের অনেক বিরোধ আছে, এগুলো নিয়ে আমরা যখন চীন পড়বো তখন আমরা জানবো, ঠিক আছে? দক্ষিণ চীন সাগর নিয়ে, এটা হচ্ছে তোমার এশিয়ার মধ্যে বৃহত্তম সাগর। তারপর বৃহত্তম, যদি আমি দ্বীপ বলি, বৃহত্তম দ্বীপ হচ্ছে তোমার বর্ণীয় দ্বীপ, ঠিক আছে? বর্ণীয় দ্বীপ বা যার অপর নাম হচ্ছে কালিমাস্তান। ওকে, এরপরে দেখো আমরা হচ্ছে মহাদেশ পরিচিতির মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে আমরা আরো কিছু দেখবো, সেটা হচ্ছে ফার্স্টে বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। ওকে, দেখো বৃহত্তম উপদ্বীপ হচ্ছে তোমার আরব উপদ্বীপ। তারপর হচ্ছে গভীরতম হ্রদ যদি বলো বা ডেপথের হিসাব থেকে বলতে গেলে তোমার এশিয়ার মধ্যে সবচেয়ে গভীরতম হ্রদ হচ্ছে তোমার বৈকাল হ্রদ, ঠিক আছে? ওকে, তারপর এখান থেকে আর কি লাগবে, যে তোমার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী কোনটা? ইয়াংসিকিয়াং নদী, যেগুলো নিয়ে আমরা আসলে 3rd ক্লাস আরো ডিটেলসে আলোচনা করব। তো দেখো এই যে ইয়াংসিকিয়াং বা চীনের মধ্যে। তারপর বৃহত্তম মরুভূমি কোনটা? গভীর মরুভূমি। আবার কেউ সাহারা মরুভূমি লেখো না, সাহারা মরুভূমি তোমার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মরুভূমি, বা যদি আমি তোমাকে বলি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মরুভূমি কোনটা, তোমার হচ্ছে গভীর মরুভূমি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো বৃহত্তম সমভূমি বলতে গেলে, বৃহত্তম সমভূমি অত বেশি ইম্পর্টেন্ট না, পশ্চিম সাইবেরিয়া, এগুলো থেকে প্রশ্ন আমার একটা আসে না। আচ্ছা, এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, এটা খুব ইম্পর্টেন্ট, যে এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। ইতিহাসটা আমাদের লাগবে না, জাস্ট জেনে রাখবো যে পূর্ব তিমুর 2002 সালে এশিয়ার মধ্যে সবচেয়ে লাস্টে ইন্দোনেশিয়া থেকে সে স্বাধীনতা লাভ করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সর্বাধিক, এটা অত বেশি লাগবে না, পৃথিবীর ছাদ বলা হয় কাকে, জাস্ট একবার করে দেখে রাখবার। দীর্ঘতম মালভূমি হচ্ছে এটা। তারপরে হচ্ছে এশিয়ার একমাত্র সাংবিধানিক খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইন, আবার ইসরায়েল লেখা এসো না কেউ, ঠিক আছে? আচ্ছা, এশিয়ার বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে কাজাকস্তান, এটা নট দ্যাট বেশি। আচ্ছা, এবার দেখো আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে চলে যাচ্ছি। দক্ষিণ এশিয়া কেন ইম্পর্টেন্ট? কারণ বাংলাদেশ ইজ আ পার্ট অফ দক্ষিণ এশিয়া, এই জন্য আমাদের জন্য দক্ষিণ এশিয়া টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে স্থল বেষ্টিত দেশ কোনটা। স্থল বেষ্টিত দেশ মানে কি? যেখানে তোমার কোনো ধরনের মানে সমুদ্র সীমা নাই আর কি, বাকি প্রত্যেকটা দেশের সাথে তোমার হচ্ছে সমুদ্র সীমা আছে, ঠিক আছে? তাহলে দেখো আমার স্থল বেষ্টিত দেশ হচ্ছে 3টা, এটা হচ্ছে আফগানিস্তান, নেপাল এবং ভুটান। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে একদম 2 স্টার ইম্পর্টেন্ট, যে আমাদের দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত দেশ কোনটা। তাহলে স্থল বেষ্টিত দেশ কোনটা? 3টা দেশের সাথে কোনো ধরনের কোনো সমুদ্র সীমা নাই, আফগানিস্তান, নেপাল এবং ভুটান। তারপর আসে তোমার এই যে আয়তন, এবং এটার মধ্যে একটু ভুল আছে, সেটা হচ্ছে আমাদের আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত, ঠিক আছে, জনসংখ্যায় ঠিক আছে, বাট আয়তনে হচ্ছে চীন। এটা ঠিক করে নাও, এটা ক্লাব শুরুর দিকেও বলেছি যে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, বাট জনসংখ্যা সবচেয়ে বড় দেশ হচ্ছে তোমার ভারত, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে তোমার দক্ষিণ এশিয়ার মধ্যে, যে আমরা এটাকে বলছিলাম মালদ্বীপের কথা আমরা পড়ে আসছি। তারপর হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ বা সার্কভুক্ত দেশ, আমরা যখন তোমাদের 3rd
মেবি আমাদের 6 ক্লাসের মধ্যে আমরা সার্ক নিয়ে আলোচনা করবো। তো 6 ক্লাসের মধ্যে আমরা সার্ক নিয়ে আলোচনা করবো, তখন আমরা দেখবো আর কি সার্কের মধ্যে মেইনলি হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো, দক্ষিণ এশিয়ার 8টা দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছে। আমাদের যেটা জিয়াউর রহমান, সে হচ্ছে সার্ক গঠনের মেইন উদ্যোক্তা ছিল। তো সার্ক নিয়ে পরে আমরা আলোচনা করবো। এখন আমরা দেখবো হচ্ছে এই যে প্রথম স্বাধীন দেশ বা দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে সর্বনিম্ন মাথা পিছু আয় হচ্ছে আফগানিস্তান। এখন একটা ব্যাপার হচ্ছে কি, আফগানিস্তান আমাদের মতো না, মানে যত ওদের মাথা পিছু আয় থাকুক না কেন, কিন্তু হচ্ছে কি ওদের ধরো এই যে ইউএস ডলার কিন্তু একটা ইন্টারন্যাশনাল বা একটা ইউনিভার্সাল কারেন্সি। তুমি যেই দেশ থেকে যেই শপিং করো না কেন, তোমার প্রত্যেকটা টাকা আসলে ডলারের মধ্যে কনভার্ট করতে হয়। তো এই যে ইউএস ডলার যেরকম একটা ইউনিভার্সাল কারেন্সি হয়ে গেছে, সেরকমই আফগানিস্তানের যে মানিটা বা যে কারেন্সিটা, সেটাকেও কি করা হচ্ছে, ট্রাই করা হচ্ছে আর কি, যে ইউনিভার্সাল কারেন্সিতে কনভার্ট করতে। যদি করতে পারে তাহলে দেখবা যে আফগানিস্তানের অর্থনীতি ইউএস এর মধ্যে একটু হুড় করে উপরে উঠে যাবে আর কি। ঠিক আছে, যাই হোক, আমার জন্য অত বেশি লাগবে না। তারপরে তোমার লাগবে হচ্ছে দক্ষিণ এশিয়া, এটা বাংলাদেশে এত বড় কৃতিত্ব না, তোমার এটাও অত বেশি ইম্পর্টেন্ট না আমাদের। আচ্ছা, এরপর আমরা দেখো সামনে আগাই, সেটা হচ্ছে এখন আমরা চলে আসবো হচ্ছে ইন্ডিয়ার ইতিহাস নিয়ে। ঠিক আছে, এখন ইন্ডিয়ার ইতিহাসটা আমার জন্য মানে যতটুকু লাগবে আমি সেতটুকু তোমাকে বলে দিচ্ছি। দেখো, ফার্স্টে তোমার হচ্ছে ওকে, এখন এই যে ইন্ডিয়ার নামটা আসছে কোন জায়গা থেকে, বা আমরা জানি ইন্ডিয়ার আরেকটা নাম হচ্ছে ভারত বা হচ্ছে হিন্দুস্তান। হিন্দুস্তান নামটা কোথেকে আসছে আমরা সবাই জানি। হিন্দুস্তান নামটা ওরা এখানে মেইনলি সব হচ্ছে হিন্দু জাতি, তাই হিন্দু জাতি প্রাধান্য বেশি, সংখ্যাধিক হচ্ছে হিন্দু জাতি, এই জন্য নামটা আসছে হিন্দুস্তান। এখন ভারত নামটা আসছে তো ওদের যে রাজা ভারত থেকে হচ্ছে ভারত নামটা আসে। ঠিক আছে, এখন এই যে ইন্ডিয়া এই ওয়ার্ডটার প্রচলন, ইন্ডিয়া, দেখো আমাদের এরকম ধরো বাংলাদেশ ইংলিশ করলো বাংলাদেশ, বাট হিন্দুস্তান বা ভারত ইংলিশ হচ্ছে ইন্ডিয়া। নামটা কিভাবে আসছে, আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনছি, তাই না? আলেকজান্ডার গ্রেট খুবই মানে বীর একটা যোদ্ধা ছিল, সে পৃথিবীর ম্যাক্সিমাম জায়গা তোমার দখল করতে পারছিল। তো সে যখন আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে আসে, তো তখন হচ্ছে একটা পোরাস যুদ্ধ, আমার ছোটবেলায় তো রিয়ার সায়েন্সে পড়ছিলাম পোরাস যুদ্ধের কথা। তো পোরাস যুদ্ধ, সে হচ্ছে পাঞ্জাব টাঞ্জাব সবকিছু দখল করে একটা গ্রামে আসে। ঠিক আছে, ওই গ্রামের মধ্যে রাজা ছিল রাজা পোরাস, বা পুরু বলে আর কি হিন্দু শাস্ত্রের মধ্যে। তো কি করে যখন এখন হিন্দু শাস্ত্র মতে আলেকজান্ডার জিতে নাই, তো আলেকজান্ডারের মতো আলেকজান্ডার হচ্ছে পুরুকে হারায় ফেলে এবং পুরো গ্রামটা দখল করে ফেলে। এরপর হচ্ছে পুরুকে আলেকজান্ডারের কাছে নিয়ে আসা হয়। তখন পুরুকে জিজ্ঞেস করা হয় আর কি, যে তুমি কিভাবে আমার কাছে কি ধরনের ট্রিটমেন্ট চাও। এখন সে একটা যুদ্ধ অপরাধীর মতন, তাকে তো মেরেই ফেলা হবে, কিন্তু পুরু হচ্ছে একদম বুক উঁচায় বলছে সে হচ্ছে রাজা, সে রাজার মতো ট্রিটমেন্ট চায়। এটা দেখে আলেকজান্ডার খুব ইমপ্রেস হয়ে গেছে, আরে মানে এরকম সংকটপূর্ণ মুহূর্তে দেখা যায় কি সবাই এসে হাঁটু কেড়ে দেয়, আত্মসমর্পণ করে, সেখানে পুরুর এত সাহস আমার সামনে এসে বলতেছে যে আমি রাজার মতো ট্রিটমেন্ট চাই। তখন আর কি, তখন হচ্ছে সে পুরুকে ছেড়ে দেয় এবং আলেকজান্ডার নিজের দেশে ফিরে যায় এবং হচ্ছে পুরুকে বলে ঠিক আছে তুমি হচ্ছে এই রাজত্ব করতে পারো। এখন এই কাহিনীটা হচ্ছে আলেকজান্ডারের তরফ থেকে কাহিনী, হিন্দুস্তানের তরফ থেকে কাহিনী হচ্ছে আলেকজান্ডার পুরো দুনিয়ার অর্ধেক জিতে আসছে, ঠিক আছে, কিন্তু আলেকজান্ডার হচ্ছে এই ভারতের এই পার্টটুকু জিততে পারে না। এখন কে সত্যি, সবাই নিজের কাহিনীতে রাজা হতে চায়। যাই হোক, এখন এই যে ইন্ডিয়া নামটা আসছে কিভাবে, তো এই যে পুরু মেনলি হচ্ছে তোমার রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য ছিল, তার যে সেনাপতি হচ্ছে মেগাস্তিনি, তার একটা বই ছিল আর কি, ইন্ডিকা নামে যে বইটা। তো এই যে ইন্ডিকা নামের বইটার মধ্যে সে হিন্দুস থেকে ইন্ডুস, এখন ওরা তো এত আমাদের মধ্যে সুন্দর করে হিন্দু হিন্দু উচ্চারণ করতে পারে না, ওরা বলছে ইন্ডুস থেকে ব্যঙ্গ করে করে তোমার ইন্ডিয়া নামটা চলে আসে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমাদের এত কিছু লাগবে না, ইন্ডিকা বই থেকে আসে না কি থেকে আসে সেগুলো আমরা প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে পড়বো। এখন আমরা চলে আসি হচ্ছে ভারতটা কিভাবে বিভাজিত হয়। এখন দেখো এখানে ভারতের অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা একদম মানে যতটুকু বেসিক সেটুকু আমরা বলি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো ব্রিটিশরা মোটামুটি তোমার ভারতের সব রাজ্যই মোটামুটি দখল করতে পারছিল। ভারতে তখন প্রায় 550 মতো রাজ্য ছিল আর কি। এখন কিছু রাজ্য হচ্ছে ব্রিটিশরা দখল করতে পারে নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার প্রিজলি স্টেট নামে তখন পরিচিত ছিল। ঠিক আছে, তাহলে কিছু কিছু রাজ্য যেগুলো ভারত ব্রিটেনরা দখল করতে পারে না, ব্রিটিশরা দখল করতে পারে, হচ্ছে প্রিজলি স্টেট নামে পরিচিত ছিল। ওকে, ঠিক আছে, আচ্ছা, এখন কিন্তু হচ্ছে ওরা দখল করতে পারে নাই, ঠিক আছে। এখন তুমি ভাবছো আপু তখন তো আসলে পুরা ইন্ডিয়াটাই আসলে ওদের রাজ্যের মানে ওদের শাসনের আন্ডারে ছিল, তখন তো একটা চুক্তি করে রাখছিল প্রিজলি স্টেট গুলোর মাঝখানে, যেরকম তোমার হচ্ছে যে জম্মু লাদাখ কাশ্মীর এরা হচ্ছে প্রিজলি স্টেটের আন্ডারে ছিল। তখন ওই চুক্তির মাধ্যমে যে ঠিক আছে তোমরা নিজেরা নিজেদের মতো শাসন করো, কিন্তু তোমরা হচ্ছে আলটিমেটলি এসে মানে ব্রিটেনের কাছে বা ব্রিটিশ সরকারের কাছে এসে তোমার আত্মসমর্পণ করতে পারে, কিন্তু এরকম ছিল। আচ্ছা, তো দেখো এখন তোমার হচ্ছে কি হয়, এই যে ভারত পাকিস্তান এটা কেন মেইনলি বিভাগ হলো, বা ধরো এরা আসলে কেন স্বাধীনতা চাইলো।
তো দেখা যায় কি যে ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে তোমার হিন্দুরা বেশি, তারপর পাকিস্তানের মধ্যে হচ্ছে মুসলমানরা বেশি। এখন আমরা সবাই জানি যে 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে দ্বিজাতি তত্ত্ব দিয়েছে, এটা সবাই জানি আমরা। এখন দেখা গেছে কি আমরা সবাই ভাবে কি এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই মনে হয় যে ইন্ডিয়াটা ভাগ হয়ে গেছে, মানে ওটা ব্রিটিশ সরকার থেকে শাসন মানে আলাদা হয়ে গেছে, একটা ভারত পাকিস্তান মোটামুটি একটা হিন্দু রাষ্ট্র একটা মুসলিম রাষ্ট্র আলাদা হয়ে গেছে। বাট ব্যাপারটা আসলে এরকম ছিল না। ব্যাপারটা হচ্ছে এরকম ছিল যে তোমার আসলে যে মোহাম্মদ আলী জিন্নাহকে না খুব খারাপ একটা নেতা হিসেবে রিপ্রেজেন্ট করা, বাট হি ওয়াজ আ গ্রেট লিডার। উনি খুবই সেকুলার টাইপের একটা মানুষ ছিল, মানে উনি খুবই ধর্মনিরপেক্ষ ছিল, ওনার কিছু যায় আসে না কে মুসলমান কে হিন্দু, উনি সবাইকে মিলে মিশে একটা জাতি গঠন করতে চেয়েছিল। যেরকম দেখো তোমার 1928 সালে তোমার জওহরলাল নেহেরু সে হচ্ছে বাধা দেয়। সে হচ্ছে কি বাধা দেয়, সে বাধা দিচ্ছে তখন একটা প্রস্তাব ওঠে আর কি যে মুসলমানদেরকেও বা ধরো এই যে মুসলমান এবং হিন্দু ওরা তোমার অ্যাসেম্বলিতে সমান সমান পরিমাণ সিট পাবে। তো যে জওহরলাল নেহেরু সে খুবই যে হিন্দু মন মানসিকতার একটা লোক ছিল, সে বাধা দিতে, সে বলছে না আমি মানি না, এভাবে মুসলমানদের এরকম সমান সমান সিট দেওয়া হবে, এটা সে মানে না। ঠিক আছে, এবং তখন কি হয় তোমার হচ্ছে কংগ্রেস, ওই যে মুসলিম কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে যায়, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়ে যায়। তো আস্তে আস্তে না দানা বাঁধতে থাকে এই ব্যাপারটা। এবং শুধুমাত্র যে শুধু লীগটি কংগ্রেস এগুলো প্রতিষ্ঠা হচ্ছে এরকমই না, তোমার হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন করা হয়, তখনও দেখা যায় কি যে অন্তঃকোন্দল অনেক চলতে থাকে, মানে মুসলমান হিন্দু এরকম একটা অন্তঃকোন্দল আসলে চলতে থাকে। এর পরিপ্রেক্ষিতে কি হয় ফাইনালি তোমার দেশ বিভাগ হয়ে যায়। ঠিক আছে, যেরকম মেইনলি হচ্ছে তোমার 1940 সালে একটা হিন্দু মহাসভা তৈরি হয়। 1939 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করে, তারপর 1940 সালে একটা হিন্দু মহাসভা তৈরি হয়। ওই 1940 সালে হিন্দু মহাসভার জের ধরে আজকের বিজেপি, ঠিক আছে, যে বিজেপির ক্ষমতা এখন নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ার সরকারের কাছে। যাই হোক, তো এই সবকিছুর অন্ধকন্দল সবকিছুর জের ধরে তোমার কি হয় ফাইনালি কি 1947 সালে তোমার ইন্ডিয়াটা বিভাগ হয়ে যায়। এবং ইন্ডিয়ার মধ্যে হচ্ছে তোমার রেড ক্লিফ লাইনের মাধ্যমে ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে বাংলাদেশ বলো বা হচ্ছে ধরো এই পাশে যে মিয়ানমার, এই সব কিছুর একটা বর্ডার টেনে দেওয়া হয়। ঠিক আছে, রেড ক্লিফ লাইনের মাধ্যমে। ওকে, তাহলে ইন্ডিয়ার মোটামুটি এইটুকুই হচ্ছে আমাদের ইতিহাস। এখন ইন্ডিয়ার মধ্যে আমাদের আরো কিছু জানা লাগবে, সেটা হচ্ছে ইন্ডিয়ার কিছু কিছু জায়গার মধ্যে তোমার হচ্ছে ঝামেলা দেখা দেয়। কি ঝামেলা দেখা দেয়, যখন রেড ক্লিফ লাইনটা টানা হয় তখন দেখা যায় কি ইন্ডিয়ার কি কি জায়গা আমি তোমাকে বলি। একটা হচ্ছে তোমার এই যে জম্মু কাশ্মীর, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে জুনাগড়, আরেকটা হচ্ছে হায়দ্রাবাদ। এই তিনটা জায়গায় নিয়ে ঝামেলা হয়। এখন তিনটা ঝামেলার মেইন ছিল হচ্ছে এমন যে ধরো তোমার কাশ্মীরের ক্ষেত্রে, কাশ্মীর উদাহরণটা দিই, কাশ্মীরের যে রাজা ছিল তার নাম ছিল হরি সিং। নাম শুনে উঠে সে আসলে একটা হিন্দু ছিল, কিন্তু কাশ্মীরের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলমান। এখন এই যে ম্যাক্সিমাম মানুষগুলো মুসলমান, ওই মুসলমানগুলো চাচ্ছিল ওরা যে পাকিস্তানের সাথে জয়েন করবে, এবং হরি সিং সে চাচ্ছিল সে পুরা তার জাতিটাকে বা পুরা তার দেশটাকে নিয়ে সে হচ্ছে ইন্ডিয়ার সাথে জয়েন করবে। তো এই যে তোমার হায়দ্রাবাদের মধ্যে উল্টা কাহিনী, হায়দ্রাবাদে ছিল তোমার ম্যাক্সিমাম মানুষ ছিল হিন্দু, আর তার ছিল শাসক ছিল হচ্ছে মুসলমান। তো সে চাচ্ছিল যে পাকিস্তানের সাথে জয়েন করার জন্য, আর তোমার ম্যাক্সিমাম মানুষ চাচ্ছিল হিন্দুর সাথে জয়েন করার জন্য। তো এই যে একটা ক্ল্যাশ ক্ল্যাশ লেগে থাকে। তো এগুলো করে দেখো এখন থাকে না একটা ছিটমহল টাইপের ব্যাপার হয়ে যায়। ছিটমহল তোমরা আমরা যখন বাংলাদেশ অভিজ্ঞ তখন আরো ছিটমহল সম্পর্কে ভালো জানবো। ছিটমহল জিনিসটা হচ্ছে কি যে একটা দেশের নিজের ভৌগোলিক সীমানার মধ্যে অন্য একটা দেশের একটা অংশ আর কি। যেরকম আমাদের লালমনিরহাট জেলার মধ্যে আমাদের ভারতের অনেকগুলো ছিটমহল আছে। তো দেখো এখন এই যে মানুষগুলো আলাদা হয়ে যেতে চাচ্ছে, একটা অন্তকোন্দল, আবার একটা অন্তকোন্দল সৃষ্টি হয়ে গেছে। তো এর পিছনে মেইন কল কাঠিটা নাড়াইছে হচ্ছে তোমার বল্লভভাই স্যার বল্লভভাই প্যাটেল বলা হয় ওনাকে। তোমার গুজরাটের মধ্যে একটা অনেক উঁচু একটা স্ট্যাচু, মানে পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচু, যেটাকে বলা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, সেটা হচ্ছে তোমার এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা স্ট্যাচু লাগানো আছে আর কি। ঠিক আছে, তো কেন, কারণ হচ্ছে সে এই যে যেখানে যেখানে ধরো যে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর লাদাখ, এই জায়গাগুলোর মধ্যে যত অন্ধকন্দ ছিল সবকিছুকে রিজলভ করে সবগুলোকে ভারতের পার্ট, জোর করে ভারতের পার্টে ধরে রাখছে হচ্ছে এই বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, যাই হোক আমরা অনেকে হয়তো ওনার নাম জানি না, এটা একটু মনে রাখা, পৃথিবীর সবচেয়ে উঁচু স্ট্যাচু অফ ইউনিটি, এটা হচ্ছে এই গুজরাটের মধ্যে অবস্থিত, এবং তোমার এই বল্লভভাই প্যাটেলে। ঠিক আছে, আচ্ছা এখন আসে হচ্ছে কাশ্মীর ইস্যু নিয়ে এত ঝামেলা কেন। এবং কাশ্মীর ইস্যু দেখা যায় যে ধরো যে কয়েকদিন আগেই তোমার ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, কাশ্মীর ইস্যু নিয়ে যুদ্ধ হয়েছে। তো কাশ্মীর ইস্যুটা কি ছিল, যেটা তোমাকে বললাম যে কাশ্মীরের যে রাজা ছিল, রাজা হরি সিং, সে ছিল হিন্দু এবং কাশ্মীরের ম্যাক্সিমাম ছিল মুসলমান। তো স্বাভাবিকভাবে ওরা হচ্ছে পাকিস্তানে জয়েন করতে চাচ্ছিল। কিন্তু তোমার কি হয়, ভারত কাশ্মীরকে ছাড়বে, এটা কি কোনোদিন পসিবল? তখন কি হয়, এটা নিয়ে মানে তাদের মধ্যে দেখা যায় যে যুদ্ধ লেগে যাচ্ছিল। তখন ফাইনালি তোমার হচ্ছে 1948 সালে তোমার কি হয়, একটা ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়ে যায় কাশ্মীর ইস্যুকে নিয়ে।
তো একটা যেহেতু যুদ্ধ হয়েছে, জাতিসংঘ তো আর বসে থাকবে, জাতিসংঘ মাত্র তৈরি হয়েছে, এখন শুরুতে যদি কাজ না করে মানুষ তো আবার পাত্তা দিবে না। জাতিসংঘ 1949 সালে একটা বৈঠক করে, বৈঠকের মধ্যে তোমার হচ্ছে অর্ডার দেয় ভারত পাকিস্তান দুইজনকে যে একটা আপনারা একটা ইলেকশন করে, এই ইলেকশনের মধ্যে পাকিস্তানের জনগণ ডিসাইড করুক ওরা আসলে কই যাবে, ওরা যেখানে ডিসাইড করে ওরা সেখানেই যাবে। ততদিন পর্যন্ত মানে ওদেরকে হচ্ছে নিজেদের থাকুক, নিজেদের পতাকা থাকুক, নিজেদের একটা ভাষা থাকুক, নিজেদের সবকিছু আলাদা করবে, মানে ওরা একটা আলাদা দেশের মতো থাকবে আর কি। তো ভারত ভারত খুব ভালো করে জানে যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে অবশ্যই কাশ্মীর চলে যাবে হচ্ছে পাকিস্তানের হাতে, কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলমান, ওরা অবশ্যই পাকিস্তান সাথে যেতে চাবে। তখন কি করে ভারত এই ভোটটা আজ পর্যন্ত হতে দেয়নি, ঠিক আছে, ভারত এই ভোটটা আজ পর্যন্ত হতে দেয়নি। এবং আমি একটু পরেই দেখবো যে ভারতের মধ্যে শুরুতে ছিল হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল ছিল হচ্ছে 7টা, এবং 2019 সালে মানে দেখো সেই 1949 সালে একটা নির্বাচন দেওয়ার কথা ছিল, সেই নির্বাচন 1949 সালে দিল না, দিয়ে টানতে টানতে টেনে আসে 2019 সাল পর্যন্ত। এবং ফাইনালি মোদি কি করছে, মোদি একেবারের জন্য বাদ করে দিচ্ছে হচ্ছে কিসের নির্বাচন, পুরোপুরি এখন তোমার কাশ্মীরের যেই পার্টটুকু হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আছে ওটার পুরো পার্টটুকুর ক্ষমতা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, মানে বিজেপি বা নরেন্দ্র মোদী হচ্ছে এখন এটাকে কন্ট্রোল করছে, কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। আগে ছিল 7টা, 2019 সালে কাশ্মীর অ্যাড হওয়ার পর হয়ে গেছে 8টা, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখন কাশ্মীরের পার্ট, অবশ্যই কাশ্মীরের কিছু পার্ট পাকিস্তানের মধ্যে রয়ে গেছে, কেউই তারা ছাড়বে না। তো কাশ্মীরের মাঝখানে তোমার এই যে একটা লাইন আছে, ঠিক আছে, লাইনটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এটা হচ্ছে কাশ্মীর, ঠিক আছে। কাশ্মীরের দুইটা পার্ট, এই পাশে হচ্ছে তোমার ইন্ডিয়া, আমি আইএন দিয়ে লিখলাম, এই পাশে তোমার পাকিস্তান। তো কাশ্মীরের দুইটা পার্ট, ইন্ডিয়া কিছু পার্ট এবং পাকিস্তানের কিছু পার্ট, এই দুইটার মাঝখানে একটা লাইন, যার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন শুধুমাত্র লাইন অফ কন্ট্রোলে নেই, কাশ্মীর এত সুন্দর এবং কাশ্মীর আসলে এত বড়, কাশ্মীরের কিছু পার্ট, ধরো কাশ্মীর তো এত বড়, কাশ্মীরের কিছু পার্ট আসলে এখানে তোমার চায়নার সাথে আছে, ঠিক আছে, যেটা হচ্ছে আকসাই চীন বলে। তো এই যে কাশ্মীরের যে পার্টটুকু তোমার চায়নার সাথে, এটার সাথে তোমার একটা ডিভাইড করে দিতে হবে, নাহলে তো আবার চায়নাও ঝামেলা করবে যে না কাশ্মীর তো আমার। তো এইখানে হচ্ছে তোমার কাশ্মীরের যে পার্টটুকু ভারতের কাছে, তো ভারত থেকে আলাদা করছে, তার নাম হচ্ছে LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তাহলে এই দুটো লাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা তোমার হচ্ছে রেড ক্লিফ লাইন, LOC, আর হচ্ছে LAC, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। জাস্ট জানো কার কার মধ্যে লাইন অফ কন্ট্রোল হচ্ছে কাশ্মীরের ভারত পাকিস্তানের মধ্যে, এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত এবং চায়নার মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি ভারত থেকে এই ইনফরমেশন গুলো যদি আমরা জানতে পারি তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। ওই যে হায়দ্রাবাদে যে কথা বলতেছিলাম, হায়দ্রাবাদে মেইনলি হচ্ছে নিজামদের শাসন ছিল, মুসলমানদের শাসন ছিল, তারপর 6 দিনের অভিযান করে পরে দেখা যায় যে হায়দ্রাবাদ পুরোপুরি ভারতের আন্ডারে চলে আসে আর কি। যাই হোক, আমাদের জন্য এত কিছু লাগবে না, আমাদের যতটুকু ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিছি, ওকে। ওকে, এখন দেখো এই যে অঙ্গরাজ্যগুলো ভারতের মধ্যে বর্তমান অঙ্গরাজ্য হচ্ছে কয়টা, তোমার 28টা। সর্বশেষ অঙ্গরাজ্য ছিল তোমার তেলেঙ্গানা, ওকে। তারপর যে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টা, আগে ছিল তোমার যেটা বলছিলাম আর কি, আগে ছিল তোমার 7টা, সেই 7টা থেকে এখন হয়ে গেছে 8টা। এবং 9 নম্বর 8 নাম্বার কি, 8 নম্বর তোমার হচ্ছে কাশ্মীর, ওকে। এই যে তো এই যে 1 নভেম্বর 2019 সালে, যেটা রিসেন্ট ইস্যু অত বেশি ইম্পর্টেন্ট না, জম্মু কাশ্মীর লাদাখকে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়, ঠিক আছে। এই যে দেখছো, ওকে, এখান থেকে যা যা কিছু আছে আমাদের এগুলো একদম বেসিক ইনফরমেশন আমরা জানি। এখন আসা হচ্ছে আমার চিকেন স্নেক, ঠিক আছে। এখন চিকেন স্নেক মেইনলি কোন জায়গাটা, দেখো আমাদের এই যে এই জায়গাটা, এই দেখো এই জায়গাটা, দেখো এটা বাংলাদেশের, এই যে এই জায়গাটা হচ্ছে আমার কি হচ্ছে শিলিগুড়ি করিডোর, তোমাকে চিকেন স্নেক বলছে, চিকেন মানে মুরগির গলা, মুরগি দেখবো মুরগির যে বডিটা ওর সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে চিকন পার্টটা বা সবচেয়ে সরু পার্টটা হচ্ছে ওর গলা, ওর গলাটাকে ধরলে একদম পুরোটাকে তুমি কবজায় আনতে পারবা। এবং তুমি কি বলে মানে ধরো ওটা ধরাটা বেশি এক্সেসিবল আর কি, একদম গলাটা একদম চিকন থাকে, দেখবা মুরগিকে মারা যদি যে গলাটা আগে ধরছে। এখন দেখো এই যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরটা, দেখো এই পাশে তোমার নেপাল, এই পাশে তোমার ভুটান, হ্যাঁ, এটা তোমার ইন্ডিয়ার এটা পার্ট হচ্ছে এটা। আর এই পাশে তোমার 7 সিস্টার্স। এখন 7 সিস্টার্স নামটা কিভাবে আসছে, তোমার হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী জ্যোতিপ্রসাদ সাইকিয়া হচ্ছে এই নামটাতে 7 সিস্টার্স। এখন নামটা কেন 7 সিস্টার্স দিল, কারণ হচ্ছে কি এই 7টা যে অঞ্চল, এই 7টা অঞ্চল আমরা একটু পরেই পড়বো, এখানে আছে হয়তো আমাদের 7 কোন রাজ্য এখানে আছে। 7 সিস্টার্স এর ম্যাপ, 7 সিস্টার্স আমরা পরবর্তীতে আলোচনা করবো, 7 সিস্টার্স মধ্যে কারা কারা আছে এখান থেকে একবার দেখে নিতে পারি। এই যে আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তারপর হচ্ছে মেঘালয়, এই প্রত্যেকটা হচ্ছে আমার 7 সিস্টার্স এর মধ্যে পড়ে। আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখি, আমিত্রি ম্যাপ দিয়ে মনে রাখি, আচ্ছা ওগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে, ঠিক আছে। এখন যেটা আমরা বলছিলাম চিকেন স্নেক, এই দেখো এই পাশে তোমার নেপাল, এই পাশে তোমার ভুটান, ঠিক আছে। আর এটা তোমার ইন্ডিয়া, এই দেখো এখন ধরো বাংলাদেশ বা নেপাল বা ভুটান বা এই পাশে চায়না,
যে কোনো একজন যদি এসে হামলা করে এই জায়গাটার মধ্যে হামলা করলে কি হয়ে যাবে? দেখো ভারত তার এই সেভেন সিস্টার্স থেকে আলাদা হয়েছে। এখন যে নাম বলছিলাম যে নামটা কেন আসে, জ্যোতিপ্রসাদ সাইকে কেন সেভেন সিস্টার্স নামটা দিল, কারণ এই 7টা অঞ্চল এরা প্রাকৃতিক সৌন্দর্যে এত বেশি, মানে এত বেশি সুন্দর, এগুলো তুমি যদি গুগলে সার্চ করে ছবি টবি দেখতে পারো, এটা খুবই সুন্দর, মানে চারপাশে পাহাড়, যে ঝর্ণা বইতেছে, এত সুন্দর যে ওই যে ওরা কাশ্মীরের লোভ ছাড়তে পারে না, ওরা 7টা অঞ্চলের লোভ কিভাবে ছাড়বে? ঠিক আছে, তো এই সেভেন সিস্টার্স দেখো, যদি শিলিগুড়ি করিডোরটা কেউ একজন, এটা এত ভালনারেবল পয়েন্ট ইন্ডিয়ার, যে নেপাল হোক, ভুটান হোক, চায়না হোক, বাংলাদেশই হোক, যদি কেউ বাংলাদেশ সাহস করে আর কি যে আমি এখানে হামলা করব, এত ভালনারেবল, এত উইক পয়েন্ট এটা, তখন দেখা যাবে যে ইন্ডিয়া পুরোপুরি তার এই 7টা সিস্টার্স থেকে বা সেভেন সিস্টার্স থেকে আলাদা হয়ে যায়। আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, এগুলো থেকে পুরোপুরি ইন্ডিয়া সেপারেট হয়ে যাবে। এখন আমরা ভাবছি শুধুমাত্র ইন্ডিয়ারই উইক পয়েন্ট আছে, বাংলাদেশ আর নাই? অবশ্যই আছে। এই দেখো বাংলাদেশের ফেনী অঞ্চলটা, এই দেখো, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটা ফেনী অঞ্চল থেকে শুরু করে, মানে ফেনী অঞ্চলের মধ্যে মেইনলি হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের ভালনারেবল পয়েন্ট। কারণ তুমি দেখো, কেউ যদি ধরো ইন্ডিয়া যদি এসে, ধরো ইন্ডিয়ার তো এগুলো ইন্ডিয়ারই পার্ট, ইন্ডিয়া যদি সেখানে হামলা করে, দেখো বাংলাদেশের পুরোপুরি চট্টগ্রাম থেকে, মানে আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম পুরোপুরি এরিয়াটা আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। ঠিক আছে, দেখো এমন ভালনারেবল পয়েন্ট। তো আসলে আসলে ইন্ডিয়ারও উইকনেস বাংলাদেশেও আছে। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা চিকেন স্নেকের অবশ্যই চিকেন স্নেকের একটু ইয়াটা দেখবো। দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই খুবই ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য তোমার 60 কিলোমিটারের মতো দৈর্ঘ্য, অনেক চিকন বলা না। আর তোমার প্রস্থ হচ্ছে মাত্র 20 থেকে 22 কিলোমিটার। মাত্র বলতেছি, বাট আসলে তো অনেক বেশি, বাট মানে জায়গা হিসাব করলে অন্য কিছু হিসাব করলে আর কি খুবই কম। আচ্ছা, এরপর তো 7 কোণ রাজ্য, এই যে জ্যোতিপ্রসাদ সাইকিয়া সেভেন সিস্টার্স এর ইয়া দিচ্ছে, এবং সেভেন সিস্টার্স নামগুলো অবশ্যই দেখবা। আমরা হচ্ছে মনে রেখে নিমোনিক দিয়ে, সেটা হচ্ছে আমিত্রি ম্যাপ। ঠিক আছে, আমিত্রি ম্যাপ। ঠিক আছে, আমরা সামনে সামনে আগে হচ্ছে কাশ্মীর সমস্যা নিয়ে এখানে আমাদের অনেক কিছু বলা আছে। আমাদের থেকে জাস্ট কি লাগবে আমি তোমাকে মোটামুটি সব বলে আসি। দেখো, কাশ্মীর, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে মোটামুটি 3বার। 1947 একবার হয়েছে, 1965 একবার হয়েছে, 1999 একবার হয়েছে। এগুলো নিয়ে যে আমাদের 2024 একবার হয়েছে। সো মোটামুটি এই ইস্যু নিয়ে আজীবন যুদ্ধ চলবে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের যেটা বলা আছে যে 43% ভূখণ্ড হচ্ছে ভারতের অধিকারে আছে, 37% আছে পাকিস্তানের অধীনে, আর বাকি 30%-এর মধ্যে আছে চীনের কাছে। দেখো, একটা কাশ্মীর এর এত এত ভাগ, ম্যাক্সিমাম যদি ভারতের কাছে। যাই হোক, তো আমরা যে 2019 সালে পুরোপুরি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, এগুলো এখানে বলা আছে। বিরোধপূর্ণ অঞ্চল, এখন দেখো ভারতের কার কার সাথে কি কি নিয়ে বিরোধ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট দেখো আমাদের অরুণাচল। ঠিক আছে, অরুণাচল নিয়ে কার সাথে? চীনের সাথে। জাস্ট নামটা, কার সাথে বিরোধ, এটা একটু দেখবো। ওকে, তারপরে দেখো ডোকলাম মালভূমি। ডোকলাম মালভূমির সাথে তোমার চীন, ভুটান, মেইনলি চীনের সাথে আর কি, ভারতের সিকিম প্রদেশের সংস্থা ডোকলাম মালভূমির অবস্থান। এটা নিয়ে তোমার হচ্ছে ভারতের কার কার সাথে ঝামেলা? চীনের সাথে ঝামেলা, একটু মনে রাখলে হবে। এখন দেখো নাথুলা পাস। নাথুলা তোমার হচ্ছে এই যে এটার সাথে তোমার কি? চীনের সাথে সমস্যা। ওকে, চীনের সাথে সমস্যা। ওকে, এখন দেখো যে দক্ষিণ তালপট্টি। দক্ষিণ তালপট্টি হচ্ছে বাংলাদেশের সাথে ইস্যু ছিল, এই যে দক্ষিণ তালপট্টিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কি হয়, তোমার 1970-এর দিকে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্পে আমাদের যে সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর এখান দিয়ে হুট করে একটা দ্বীপ জেগে ওঠে। ঠিক আছে, হুট করে পানির নিচে ছিল, হুট করে একটা মানে পানির লেভেল কোনোভাবে ভূমিকম্পে নাড়াচাড়া খেয়ে তোমার কি একটা দ্বীপ জেগে ওঠে। তখন কি হয়, আমাদের সাতক্ষীরা জেলাটা একদম বর্ডারের পাশে, মানে কি দ্বীপের, মানে দ্বীপটা হয় ভারতে নাহলে বাংলাদেশে। তো এটা নিয়ে অনেক মানে যুদ্ধ বলা যায় না, মানে সংঘর্ষ, অনেক তর্ক বিতর্ক, যে আসলে এটা কার, এটার কর্তৃত্ব আসলে সবার লাগবে। তারপরে কি হয়, তোমার 2010 কি হয়, 2014 সালে ফাইনালি ডিসিশন দেওয়া হয় দক্ষিণ তালপট্টি, বা এটার নাম ছিল পূর্বাশা, বা ইন্ডিয়ার এটাকে ডাকতে হচ্ছে নিউ মুর নামে। যে নিউ মুর হচ্ছে, নিউ মুরের যে অধিকার বা কর্তৃত্ব হচ্ছে তোমার ইন্ডিয়ার কাছে চলে যাবে। কিন্তু লাকিলি, বা তোমার কি বলবো আনলাকিলি, 2010 সালে কি হয়, এই দক্ষিণ তালপট্টি যেমনি উঠছিল তেমনি সে নিজে নিজে ডুবেও যায়। তার কোনো অস্তিত্ব এখনো পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, যেমনি উঠছো তেমনি চলে গেছে। এত ঝামেলা করার কি দরকার ছিল ভাই? তোর উঠারই দরকার কি ছিল? যাই হোক, তখন ইন্ডিয়ার যে নিউজ পোর্টালের মধ্যে নিচে একটা নিউজ বারবার সার্কুলেট হচ্ছিল, নিউ মুর ইজ নো মুর। ঠিক আছে, নিউ মুর আর নাই। যাই হোক, তো এই যে দক্ষিণ তালপট্টি নিয়ে 2014 সালে 7 জুলাই আন্তর্জাতিক সালিসি আদালতে দ্বীপটা ভারতের সীমায় পড়ে গেছে, কিন্তু 10 সালেই দ্বীপটা ডুবে গেছে। সো আর ভারত আর জিতে আর কি হইলো? তাহলে দেখো, আমরা যে ভাবি যে বাংলাদেশের আদালতে কোনো মামলা টিকে না, মানে কোনো রায় টায় হয় না, দেখো এরকম একটা ইন্টারন্যাশনাল মামলা, তার রায়ও মানে ডুবে গেছে, তাও 4 বছর পরে গিয়ে রায় দিছে। যাই হোক, কালাপানি হচ্ছে ভারত, নেপাল এবং চীনের মাঝখানে হচ্ছে ঝামেলা। আমার জাস্ট এইটুকুই লাগবে এখান থেকে।
এখন দেখো পাকিস্তান। পাকিস্তান নিয়ে আমরা মুক্তিযুদ্ধ যখন যেহেতু পড়ছি, মুক্তিযুদ্ধ ওই যে 1947 থেকে তোমার হচ্ছে 71 পর্যন্ত পাকিস্তানের যে ইতিহাসটুকু আমরা জানছি। ধরো যে আমি যদি বলি যে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট, বা ধরো পাকিস্তানের প্রথম সামরিক আইন কে জারি করে, ইস্কান্দার মির্জা 1958 সালে। তোমরা এগুলো সব আমার থেকে ভালো করে জানো। তো এগুলো যেহেতু আমাদের খুব কমন ইনফরমেশন, সেহেতু আমরা এগুলো অত বেশি স্কিপ করবো। আমাদের এমনি পাকিস্তান সম্পর্কে তেমন একটা কিছু লাগে না। পাকিস্তানের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ আছে। আচ্ছা, একটা জিনিস একটু লিখে দিই, সেটা হয়তো অনেকে জানো না, সেটা হচ্ছে পাকিস্তানের আধ্যাত্মিক জনক। ওই গেল আমার লেখা। পাকিস্তানের জনক, কিন্তু পাকিস্তানের জনক কিন্তু তোমার হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, বাট আমি তো বলি আধ্যাত্মিক জনক। আধ্যাত্মিক জনক হচ্ছে, অনেকেই হয়তো জানো, আমরা অনেকে জানো না, আল্লামা ইকবাল। ঠিক আছে, আল্লামা ইকবাল। ওকে, আল্লামা ইকবাল। ওকে, তাহলে দেখো এই যে আল্লামা ইকবাল, আল্লামা ইকবালের খুব ফেমাস একটা গান আছে। আমরা মানে ইন্ডিয়ার জাতিসংগীত যদি বলি, বা ইন্ডিয়ার খুব ফেমাস একটা গান সেটা হচ্ছে সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো এই যে গানটা আমরা ভাবে আসলে কোনো হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বা কেউ একজন লিখে গেছে, বাট না, এই গানটা আসলে আল্লামা ইকবাল লিখছে। দেখো গুণীর কদজোড়া কি পরিমাণ করছে, যে ওদের এত ফেমাস গানটা, জোড়া ওদের যে কোনো ধরনের ন্যাশনাল অনুষ্ঠান হোক সবকিছুর মধ্যে ওরা এই গানটা চালায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমাদের পাকিস্তান থেকে এত কিছু লাগবে না। পাকিস্তানের গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে পাকিস্তান নামটা প্রথম চৌধুরী রহমত আলী তার নাও নেভার গ্রন্থের মধ্যে ব্যবহার করে। আমাদের এত কিছু লাগবে না। আমরা হচ্ছে যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর মধ্যে বা তোমার এশিয়ার মধ্যে তোমার পারমাণবিক অস্ত্রে অন্যতম শক্তিশালী একটা দেশ। যদি ধরো কোনোদিন যদি এমন হয় যে ইরান পাকিস্তানের লেভেলে পৌঁছায় গেছে, তখন দেখবে ইরানরা আসলে কে ঠেকে, কিসের রাশিয়া কিসের ইউএসএ, ইরান তখন হবে একদম অপ্রতিরোধ। যাই হোক, পাকিস্তান আসলে একটা যে ওর কাছে ওই যে বাংলাদেশে যেরকম অনেক ধন সম্পদ আছে বাংলাদেশ ইউজ করতে পারে না, পাকিস্তান হচ্ছে ওইরকম হয়ে গেছে। যাই হোক, পাকিস্তানে যে পরমাণু বিমানের জনক বিজ্ঞানী হচ্ছে আব্দুল কাদির খান, জাস্ট নামটা একটু দেখবা। প্রথম সামরিক আইন জারি করে তোমার কে ইস্কান্দার নিজাম শাহ, সেগুলো আমরা জানি মোটামুটি। এখন চলে এসেছে আমরা আফগানিস্তানে। এখন আফগানিস্তানটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। কেন হচ্ছে কি, আমাদের এই যে বাংলার মধ্যে সেই 1204 সাল থেকে তোমার ওই যে ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, ইনি কিন্তু একজন আফগানিস্তানের ছিল আর কি। তো এই যে আফগানিস্তান শাসন মানে শাসকরা, সেই বাংলার মুসলিম শাসন আমল থেকে আফগানিস্তানের শাসকরা আমাদের কাছে শাসন করে 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 আসতেছে। তো এই যে স্বাধীন সুলতান পর্যন্ত তুর্কি শাসক ছিল, তুর্কি শাসকরা মেনলি সবগুলো ম্যাক্সিমাম আফগানিস্তানে ছিল। ঠিক আছে, আচ্ছা, তো এই যে সবচেয়ে লাস্টে যে আমাদের দিল্লি সালতানাতে খিলজি বংশ তোমার হচ্ছে এই আফগানিস্তান থেকে আসছে। ইভেন আমাদের যে বাবর ছিল, মানে আমাদের তোমার কি বলবো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, এই বাবরও হচ্ছে তোমার আফগানিস্তানের ওর অরিজিন ছিল আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আফগানিস্তান আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট দেখো। তোমার কি হয়, আফগানিস্তানের সবচেয়ে লাস্টের বংশ ছিল, সেখানে আছে কিনা আমি জানি না, আফগানিস্তানের সবচেয়ে লাস্টের বংশের নাম ছিল হচ্ছে সরি ওকে, আফগানিস্তানে একদম শেষ বংশ ছিল হচ্ছে তোমার দুররানি বংশ। ঠিক আছে, দুররানি, দুররানি বংশ। এখন আফগানিস্তানের ইতিহাসটা আমি তোমাকে একদম ডিটেলসে বলেছি, কারণ আফগানিস্তানের সাথে ইউএস এর যুদ্ধ ছিল, যদি আমাদের রিসেন্ট টপিক না, বাট আমরা তাও একটু জেনে রাখবো। সেটা হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে মানে সর্বশেষ ওদের মধ্যে আসলে রাজতন্ত্র কায়েম ছিল। তো তোমার হচ্ছে ওর সবচেয়ে শেষ রাজাটা ছিল তোমার জহির শাহ। এখন কি হয়, 1973 সালে জহির শাহ নিজের একটু চিকিৎসা করার জন্য সেভাবে সে একটু লন্ডনে যাবে। তো সে হচ্ছে ঠিক আছে লন্ডনে গেল, তখন কি হয়, তার নিজেরই ভগ্নিপতি, তার নিজেরই হচ্ছে প্রধানমন্ত্রী, তো সে কি করে, এই যে জহির শাহ যখন চলে যায়, দাউদ খান ছিল লোকটার নাম, দাউদ খান কি করে, তাকে উৎখাত করে ফেলে। কোনো রক্তপাত করে না, কিচ্ছু করে না, কিছুই করেনি, সে ক্ষমতা টেক ওভার করে ফেলে। সে জহির শাহকে বলে আপনি গেছেন আর এখানে আসবে না। ঠিক আছে, তখন কি হয়, এতদিন ধরে রাজতন্ত্র চলতেছিল তোমার হচ্ছে আফগানিস্তানে। 1973 সালে কি হয়, আফগানিস্তানের রাজতন্ত্র শেষ হয়ে যায়। জহির শাহ ছিল সবচেয়ে লাস্টের রাজা, দুররানি বংশের রাজা। ঠিক আছে, এরপরে তোমার কি হয়, দাউদ খানের আমল শুরু হয়ে যায়। এখন দেখো তোমার দাউদ খান মেইনলি হচ্ছে তোমার প্রজাতন্ত্র চালু করে। তার সময় কিছু সমাজতান্ত্রিক দল ছিল, সমাজতান্ত্রিক দল ছিল তোমার হচ্ছে পিডিপিএ, জাস্ট নামটা দেখে রাখো, পিডিপিএ। ঠিক আছে, পিডিপিএ। ওকে, আচ্ছা, এখন এই পিডিপিএ কি ছিল, এই পিডিপিএ ছিল তোমার হচ্ছে মানে যখন দাউদ খান ক্ষমতা টেক ওভার করে, 1973 সালে ক্ষমতা টেক ওভার করে, প্রায় 5 বছর হচ্ছে দাউদ খান ক্ষমতায় ছিল। কিন্তু তখন যেহেতু রাজবংশ শেষ, সমাজতন্ত্র শুরু হয়ে গেছে। আমরা জানি যে পৃথিবীর মধ্যে তোমার তৎকালীন সময় সমাজ, আমরা যখন এগুলো থার্ড ক্লাস ডিটেলস আলোচনা করব, তো পৃথিবীর মধ্যে গণতন্ত্র ছিল এবং সমাজতন্ত্র ছিল। গণতন্ত্রে থাকে না, অগ্রদূত ছিল তোমার ইউএসএ পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে গণতন্ত্র ছড়াই ছিটে দিতে চাচ্ছিল। আর তোমার কি বলে,
সমাজতন্ত্রের জনক ছিল তোমার হচ্ছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ছিল সেই সময়, ঠিক আছে। তো এই পিডিপিএ যেটা আমি বললাম, এই পিডিপিএ ছিল হচ্ছে তোমার, যেহেতু সে সমাজতান্ত্রিক একটা দল ছিল, সে হচ্ছে পৃথিবীর মধ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছিল এবং সে ছিল সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা। তো সোভিয়েত ইউনিয়ন যেহেতু ঘেঁষা ছিল, এই জহির দাউদ খান খুব একটা বেশি সোভিয়েত ইউনিয়নের কথা টথা শুনতো না। সে হচ্ছে যে জনগণের একটু মন মর্জি মতো করার চেষ্টা করতে আর কি। এই জন্য পিডিপিএ কি করে, পিডিপিএ দাউদ খানকে 1978 সালে সপরিবারে হত্যা করে, খুবই নির্মম ভাবে হত্যা করে। এবং এই দাউদ খানের পুরো পরিবারকে গণকবর দেয়, মানে একটা সেপারেট যে কবর দেবে, একটা প্রেসিডেন্ট ছিল সেটুকুর মধ্যে মর্যাদা করে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার কি হয়, তোমার হচ্ছে এই যখন দাউদ খানকে সরাই ফেলে, যেহেতু পিডিপি সরাইছে, তারপর পিডিপি ক্ষমতায় চলে আসে। পিডিপি কিন্তু সোভিয়েত ইউনিয়ন ঘেঁষা ছিল, কিন্তু যখন ক্ষমতায় আসে তখন কি হয়, ওদের মাঝখানে অনেক অন্তকন্দল দেখা দেয়, ভিতরে ভিতরে অনেক যুদ্ধ চলতে থাকে। ইভেন ওদের কি হয়, সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। তারা চিন্তা করে, যেই সোভিয়েত ইউনিয়নে 5-8 দাউদ খানকে মেরে ফেললো, সেই সোভিয়েত ইউনিয়নের সাথেও যুদ্ধ শুরু হয়ে যায়। প্রায় 10 বছর ধরে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ হয়। এবং আমরা জানি শুরু থেকেই সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস হচ্ছে মানে যুক্তরাষ্ট্র, এরা হচ্ছে মানে দুশ্মন, ঠিক আছে। তো দেখো কি হয়, যে থাকে না, দুশ্মনের দুশ্মন আমার বন্ধু। যেরকম ধরো আমরা যখন মুক্তিযুদ্ধ চলছে, তখন কি হয়েছে, পাকিস্তানকে সাপোর্ট করছে ইউএসএ। যখন সোভিয়েত ইউনিয়ন দেখছে আচ্ছা পাকিস্তান ইউএসএ কে সাপোর্ট করতেছে, মানে ইউএসএ পাকিস্তানকে সাপোর্ট করছে, তাহলে আমি যে করতে হবে, আমার তো অপোজিট টিমকে সাপোর্ট করতে হবে। এই জন্য সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে হেল্প করছে, ঠিক আছে, এবং আমাদেরকে ভালো পরিমাণে হেল্প করছে। তো এই জন্য দেখা গেছে কি, যখন দেখতেছে যে তোমার এই আফগানিস্তান পিডিপি এর সাথে তোমার সোভিয়েত ইউনিয়নের ঝামেলা শুরু হয়েছে, তখন কি করে, ইউএসএ ভাবছে কি এটাই আমার চান্স এন্ট্রি নেওয়ার। তখন ইউএসএ গিয়ে হেল্প করা শুরু করছে তোমার এই আফগানিস্তানকে, ঠিক আছে। ইউএসএ তোমার কি করছে, আফগানিস্তানকে সাপোর্ট করা শুরু করছে। এবং শুধু সাপোর্টই করে নাই, সে যেরকম ধরো ইউএসএ মেইনলি টার্গেট কি, ওরা চায় কি বিশ্বের বিভিন্ন জায়গায় ওদের একটা অনুগত দেশ তৈরি করে রাখা, যেগুলো হচ্ছে দখলদার ইসরায়েল হচ্ছে ওদের একটা অনুগত দেশ, যারা ওদের কথায় উঠবে, ওদের কথায় বসবে, ওরা যা বলবে তা করবে, সেটা চাই হচ্ছে তোমার ইউএসএ, ঠিক আছে। তো ওরা হচ্ছে ঠিক আছে, ভালো একটা চান্স পাইছে, যেহেতু এখন ইসরায়েল তুমি প্রতিষ্ঠা করেই ফেলছে, এখন আমি প্রতিষ্ঠা করবো তোমার আফগানিস্তান। তো আফগানিস্তান মধ্যে একটা দল গঠন হতে তালেবান, ঠিক আছে। তো তালেবান ওয়ার্ডটার মানে হচ্ছে তোমার ধরো যে মাদ্রাসার ছাত্রদেরকে তখন তালেবান বলা হতো, মানে ছাত্র ছিল আর কি। তো এই তালেবানরা ওরা করে কি, ওরা নিজেদের স্বার্থে তালেবান গোষ্ঠী উৎপন্ন করে ফেলে, ঠিক আছে, তালেবান গোষ্ঠী তৈরি করে। ওকে, এখন কি হয়, 1992 সালে তারপরে কি, যেহেতু ইউএসএ সাপোর্ট করা শুরু করছে, কিন্তু ইউএসএ সাপোর্টে তেমন একটা লাভ হয়নি। 1992 সালে গিয়ে পিডিপি নিষিদ্ধ হয়ে যায়, ঠিক আছে। 1996 সালে ওই যে ইউএসএ যে তালেবানটাকে গঠন করে ফেলছিল, 1996 সালে গিয়ে তোমার তালেবান ক্ষমতায় চলে আসে। তাহলে তোমার কি হইলো, 10 বছর যুদ্ধের পরে পিডিপি মানে হেরে গেল, পিডিপি বাতিল হয়ে গেল। 1992 সালে 96 দিকে তোমার তালেবান ক্ষমতায় চলে আসছে। এখন তালেবান যেহেতু ইউএসএ তৈরি, তো ইউএসএ আশা করছিল এই তালেবান আমার কথা শুনে চলবে, আমি তালেবানকে যেমনে নাচাবো তালেবানরা তেমনে চলবে। কিন্তু তালেবান ছিল মুসলমান। এখন তালেবানরা প্রায় 2001 সাল পর্যন্ত শান্তি মতো তোমার শাসন টাসন করছে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে তালেবান ক্ষমতায় গিয়ে ইউএস এর কোনো কথা শুনতে চায় না, মানে ইউএস এর কোনো কথা মানতে। এবং ইউএস আসলে তালেবানদের উপর খুব খেপে গেছিল, খুব মানে পিসড অফ ছিল, যে আরে কি সমস্যা ভাই, আমি তোদেরকে গঠন করছি, তোরা এখন আমার কথাই শুনতেছিস না। যাই হোক, তো দেখা গেছে ইউএস এর সাথে আস্তে আস্তে টানাপোড়েন চলতে থাকে মানে সম্পর্কে। কি হয়, এরপর একটা ইনসিডেন্ট হয়, আমরা সবাই টুইন টাওয়ার ইনসিডেন্টের কথা সবাই জানি, ঠিক আছে। তো 2011 সালে 11ই সেপ্টেম্বর তোমার কি হয়, টুইন টাওয়ার ইনসিডেন্ট হয়, যেটা বর্তমানে হচ্ছে এখন এই জায়গাটা গ্রাউন্ড জিরো নামে পরিচিত। তো এই টুইন টাওয়ার ইনসিডেন্টের মধ্যে আমরা জানি যে হচ্ছে ওসামা বিন লাদেন হচ্ছে সেই টুইন টাওয়ার ইনসিডেন্ট, তাকে দায়ী করা হয়। তো ওসামা বিন লাদেন ছিল আল কায়েদা, তালেবানের ছিল না। তালেবানরা করছে কি, মানে এটা তথ্য দেখুন আসলে আল্লাহ ভালো জানে আসলে সত্যি কিনা। তো বা ইউএস এর দাবি হচ্ছে এই যে আল কায়েদা যে ওসামা বিন লাদেনকে হচ্ছে আশ্রয় দিছে এই তালেবানরা। তো যখন তালেবানরা ওকে আশ্রয় দিছে, ইউএসএ অনেকবার বলছে যে ভাই তুই ফেরত দে, তুই হচ্ছে ওসামা বিন লাদেনকে আমার হাতে ধরাই দে, ও একটা জঙ্গি, ও একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যেটা নর্মালি ইউএসএ যে কাজটা করে, ইউএসএ সবাইকে মারে টারে এই বলে মানে যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছি। তারপরে তালেবানরা কি করে, তালেবান হচ্ছে ওসামা বিন লাদেনকে হ্যান্ড ওভার করতে অস্বীকৃতি জানায়। এরপরে তোমার ইউএসএ যায় খেপে, তোর এত বড় সাহস, তোরা ওসামা বিন লাদেনকে দিবি না। তখন কি করে, ইউএসএ আফগানিস্তানের উপরে হামলা করে। তো বিশ্ব ভাবছিল আফগানিস্তান এইটুকুন একটা দেশ, আফগানিস্তানে কি আছে, ওদের না আছে কোনো, মানে ইউএসএ যেরকম অস্ত্র শস্ত্রে খুব সজ্জিত। তুমি 2011 সালে কাহিনী, তখন তো ইউএসএ খুবই উন্নত,
অস্ত্র সজ্জিত, এত এত মানে ট্রেইনড আর্মি, আর আফগানিস্তানের সে তুলনায় কিছুই নেই। তো মানুষ ভাবছিল হয়তো কয়েক মাস চলবে যুদ্ধ, কয়েক মাস হলে আফগানিস্তান একদম ধ্বংস হয়ে যাবে, পুরোপুরি আফগানিস্তানে টেক ওভার করে ফেলবে ইউএসএ, মানে এখন যেটা ইসরায়েল আর কি, ইসরায়েল একটা ব্রাঞ্চ হয়ে যাবে তোমার হচ্ছে আফগানিস্তান। কিন্তু থাকে না যে ইমানের শক্তি, আফগানিস্তান আসলে অনেক বছর ধরে যুদ্ধ চালাই গেছে, এন্ড ফাইনালি তোমার হচ্ছে এই ইউএসএ হার মাঝে যে হয়েছে ভাই, ওরা একটা ট্রিটি করছে, একটা চুক্তি করছে, চুক্তি করার মাধ্যমে ঠিক আছে ভাই তোদের ক্ষমতা তোর কাছে থাকুক, আমি আর এই যুদ্ধের মধ্যে নাই, কারণ ওদের আসলে অনেক লস হয়েছে। তাহলে দেখো এই যে তালেবানদের এই যে 2020 সালে, এই যে কই গেল আমাদের, এই যে 2020 সালে যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মাঝখানে একটা চুক্তি স্বাক্ষরিত। আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা 5 বছর আগের কাহিনী, এখন এটা নিয়ে তোমার মাথা ব্যথা না থাকলেও সমস্যা নেই। ঠিক আছে, দেখো 15ই আগস্ট থেকে, মানে এখনো তুমি বলতে পারো না আফগানিস্তান যে পুরোপুরি তালেবানদের শাসনের আন্ডারে, এরকম না। তো আফগানিস্তান আসলে এখনো ওই অন্তকোদর রয়ে গেছে। কিন্তু যাই হোক, ইউএস সাথে চুক্তি হয়েছে 2020 সালে, জাস্ট এইটুকু জানলে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা চলে আসছি যে আফগানিস্তান, যে আফগানিস্তানের রাজতন্ত্র অবসান হয় জুহি শাহের মাধ্যমে 1973 সালে, যেখানে তোমাদেরকে বলা হয়ে গেছে, কাহিনী শেষ। আচ্ছা নেপাল, নেপাল নিয়ে আমাদের নেপাল অত বেশি ইম্পর্টেন্ট না, তো নেপাল নিয়ে আমাদের এত কিছু জানা লাগবে, নেপালে জাস্ট এইটুকু জানলে হবে, রাষ্ট্রীয় নামটা দেখবা। তারপরে যে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে যেটা আছে, যেরকম ধরো নেপালের মধ্যে আমাদের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্ট তোমার হচ্ছে নেপালের মাঝখানে, নেপালের মধ্যে আছে। এই যে মাউন্ট এভারেস্ট সহ বিশ্বের 10টা উচ্চতম শৃঙ্গের 8টাই হচ্ছে নেপালের মধ্যে আছে। তারপরে যেটা একদম রিসেন্ট যেগুলো আছে সেগুলো দেখতে পারো, যে নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে তোমার এই যে রামচন্দ্র পড়েল, তারপর হচ্ছে খড়গ প্রধানমন্ত্রীর নামটি দেখলাম। আচ্ছা এখন হচ্ছে ভুটান, ভুটান থেকে কি লাগবে, ভুটান থেকে জাস্ট এইটুক দেখবা যে ভুটানকে হচ্ছে আমরা কি বলি, বজ্র ড্রাগনের দেশ বলি। আর ভুটান নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আমাদের কপ সম্মেলন হয়, যেটা আমরা 3rd ক্লাসে একদম ডিটেলস আলোচনা করছি। কপ সম্মেলন কি, কপ সম্মেলন কনফারেন্স অফ পার্টিস ফুল ফর্ম, এটা জাতিসংঘের একটা পরিবেশ বিষয়ক একটা সম্মেলন। তো এটার মধ্যে কি হয়, এখানে পরিবেশের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়, আলোচনা করা হয়। তো এই যে 19তম কপ সম্মেলনটা, যেটা হচ্ছে তোমার এই 2024 সালে হয়েছে আজারবাইজানের বাকুতে, তোমার কি হয়, আজারবাইজানের বাকুতে যখন সম্মেলনটা হয় তখন একটা তোমার একটা ইয়া তোলা হয়, সেটা হচ্ছে কার্বন মুক্ত দেশ বা কার্বন জিরো দেশ, কার্বন এমিশনে একদম জিরো কার্বন এমিশন থাকবে হচ্ছে যেই দেশে। তো এই যে ভুটান, ভুটান হচ্ছে তোমার কার্বন জিরো দেশের মধ্যে একটা দেশ, যাদের একদম কার্বন নিঃসরণ শূন্যের কাছাকাছি, মানে একদম কার্বন নিঃসরণই করে না, এরকম একটা দেশ হচ্ছে তোমার এই যে ভুটান। ঠিক আছে, প্রথম কার্বন নিঃসরণ ইয়া হয় হচ্ছে তোমার ভুটান। এই যে ভুটানের সরকারি ভাষাটা দেখবা দোজাংখা নাম পরিচিত। ঠিক আছে, তারপর ভুটানের জাতীয় খেলা এত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে আমরা শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কা আরো নট দ্যাট বেশি ইম্পর্টেন্ট, জাস্ট একটা দেখতে পারো। শ্রীলঙ্কার মধ্যে একটা মুসলিম অধ্যুষিত দ্বীপ আছে, যেমন হচ্ছে মান্নার দ্বীপ, এটা একটু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 2017 সালে শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দরের যে ইস্যুটা, সেটা দেখবা, অত বেশি ইম্পর্টেন্ট না। এখন হচ্ছে মালদ্বীপস। মালদ্বীপস কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি মালদ্বীপস যেটা বললাম একদম একটু আগে, সেটা হচ্ছে 2030 সালের মধ্যে মালদ্বীপসের পানির লেভেল এত বেশি বেড়ে যাচ্ছে যে মালদ্বীপস হচ্ছে একটা ইয়া করে, পৃথিবীর সবচেয়ে ইউনিক একটা মিটিং করে পৃথিবীর বড় বড় নেতাদেরকে নিয়ে, জাতিসংঘের বড় বড় নেতাদেরকে নিয়ে। সেটা হচ্ছে সে পানির আন্ডারে একটা ইয়া করে, একটা এক মিনিট, সরি ফর দ্য ইন্টারাপশন। সেটা হচ্ছে এই তোমার মালদ্বীপ হচ্ছে প্রথম পানির নিচে একটা মিটিং করে, মিটিং করে সে বিশ্ব নেতাদেরকে দেখায় যে দেখেন আপনারা যদি কোনো অ্যাকশন না নেন তাহলে আর কয়েকটা বছর পরে মালদ্বীপের সিচুয়েশন হবে এরকম, মালদ্বীপ পুরোপুরি পানির নিচে তলায় যাবে একদম 2030 সালের মধ্যে। এটার জন্য হচ্ছে সে একটা মিটিং করে আর কি। ওকে, তাহলে এই যে দেখো তোমার এই যে জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য সমুদ্রের গভীরে প্রথম একটা মিটিং করে। তারপরে হচ্ছে এত নট দ্যাট বেশি ইম্পর্টেন্ট, দেখতে পারো মালদ্বীপের এই যে বর্তমান প্রেসিডেন্ট নাম এটা দেখবে মোহাম্মদ মজ্জু নামটি একটু দেখলেই হবে। ঠিক আছে, ওকে। এখন আসছে মিয়ানমার। মিয়ানমার ইস্যুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কেন বলছি, এক মিনিট। আচ্ছা, তো মিয়ানমার দেখা যায় কি, এই যে মিয়ানমার মধ্যে রোহিঙ্গা ইস্যুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আচ্ছা কারণটা কেন, সেটা হচ্ছে ধরো ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধটা হচ্ছে, কারণ কি ইসরায়েল মনে করে এই সিনাই উপদ্বীপ থেকে ওই জায়গাটুকু পুরোটা তাদের প্রমিস ল্যান্ড মনে করে। আজকের ক্লাসে আমরা সেটা আলোচনা করবো, হয়তো পরের ক্লাসের পরের লেকচারে যাবে। আচ্ছা, তো সেটা তারা মনে করে যে এই পুরোটা হচ্ছে আমাদের প্রমিস ল্যান্ড। এখন কেন মনে করে এটা আমরা পরে দেখবো। এখন ব্যাপারটা হচ্ছে কি
ওরা মনে করে এই হামাস ধরো যে ফিলিস্তিনের মানুষগুলা এরা হচ্ছে বাইরের মানুষ, এরকম ভাবে ট্রিট করে, এদেরকে বের করে দিতে হবে। তো মিয়ানমারের রোহিঙ্গারা মেনলি তোমার হচ্ছে আরাকান রাজ্যের বাসিন্দা, এরা হচ্ছে অফিসিয়ালি রোহিঙ্গা নামে পরিচিত। ঠিক আছে। তো এখন মিয়ানমারের যে জান্তা সামরিক বাহিনী, এই জান্তা সামরিক বাহিনী মনে করে যে রোহিঙ্গারা হচ্ছে এই ভারত বা হচ্ছে এই বাংলাদেশের এরিয়ার মধ্যে মানুষ, এরা কেন আমাদের সাথে থাকবে। তো এই জন্য ওরা কি করে, ওরা বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন করে। দেখো এই যে 2017 সালে ওরা ফার্স্ট একটা অপারেশন করে, সেটা হচ্ছে তোমার 1978 সালে একটা অপারেশন চালায়, সেটা হচ্ছে অপারেশন ড্রাগন কিং। এই ড্রাগন কিং এর মাধ্যমে তখন 1978 সালে অনেক রোহিঙ্গা তোমার ভারত মানে বাংলাদেশের এদিকে চলে আসে আর কি। ফাইনালি ওরা 2017 সালে কি করে, 2017 সালে এই যে দেখো 25 আগস্ট অপারেশন ক্লিয়ারেন্স নামে রোহিঙ্গাদের উপর একটা গণহত্যা চালায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। ওকে। তো এই যে এমন কি দেখো ওরা করে কি, ধরো আগে যখন তোমার ভারত ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল বা তোমার যখন ব্রিটিশ শাসন ছিল, তখন হচ্ছে ওরা ইন্ডিয়ানদেরকে বা ধরো আমাদেরকে একদম দেখতেই পারতো না। যেরকম ওদের একটা সাইনবোর্ড ছিল, পৃথিবীতে খুব একটা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ানস এন্ড ডগস আর নট অ্যালাউড। তাহলে দেখো কুকুরের সাথে কম্পারিজন করতো। তো এই যে রোহিঙ্গাদেরকে হচ্ছে ওদের মিয়ানমারে ওদের কালা নামে পরিচিত, মানে একটা আলাদা বর্ণ বৈষম্য তৈরি করেছে যে তাই তোরা পুরোপুরি আমাদের থেকে আলাদা, এরকম আর কি। ঠিক আছে। যাই হোক, আমাদের যে অপারেশন ক্লিয়ারেন্সটা ইম্পর্টেন্ট। তো এরপর কি করে, অপারেশন ক্লিয়ারেন্সের পরে দেখো অপারেশন ক্লিয়ারেন্সটা করার আগে 2016 সালে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তনের জন্য তোমার হচ্ছে জাতিসংঘ সচিব ওই যে কফি আনানের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট আনান কমিশন গঠন করা হয়। ঠিক আছে। কিন্তু তোমার কি করা হয় যে এবং আনান কমিশন গঠনের পরে দেখো যে 88টা সুপারিশ দেওয়া হয়, এর রিপোর্ট প্রকাশ করা হয়। প্রথম সুপারিশে ছিল তোমার রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দিতে হবে। কিন্তু আমরা যখন ফোর্থ ক্লাসে আলোচনা করবো, জাতিসংঘ আসলে একটা আজেরার প্রতিষ্ঠান, ওর কথা কেউ মানে না। ধরো একজন একটু ভেটো দিলে ওর আসলে কিছুই যায় আসে না। তো এই যে জাতিসংঘ একটা আনান কমিশন গঠন করছে, ওদেরকে বলছে যে রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দাও, রোহিঙ্গাদেরকে অধিকার দাও, কে শুনছে কার কথা। 2017 সালে কি করে ওরা ফাইনালি একটা অপারেশন ক্লিয়ারেন্স নামে একটা অপারেশন চালায়, মানে খুবই বর্বরচিত খুবই নিকৃষ্ট একটা অপারেশন চালায়। ঠিক আছে। যার মাধ্যমে তোমার কি হয় আচ্ছা আচ্ছা, তো দেখো এখন তোমার প্রশ্ন উঠতে পারে যে আপু এত বছর ধরে ওদেরকে সহ্য করে আসছে, সেই 1978 পর এখনো মানে অপারেশন করে না, হুট করে কেন 2017 সালে একটা অপারেশন করতে গেছে কারণ হচ্ছে কি, ওরা ট্রেস করছে রোহিঙ্গাদের মধ্যে জঙ্গি গোষ্ঠী আছে। এখন দেখা ধরো যে আমরা হাসিনার বিরুদ্ধে যখন আমরা আওয়াজ তুলি, তখন হাসিনা আমাদেরকে দেশদ্রোহী বলছিল, রাজাকার বলছিল। তো কাইন্ড অফ এরকমই ছিল যে রোহিঙ্গাদের মধ্যে কেউ একজন হয়তো বা একটা গোষ্ঠী, ওরা একটা টিম গঠন করছিল যে এই মায়ানমারের যে জান্তা সামরিক বাহিনী বা মায়ানমারের সরকারের বিরুদ্ধে ওরা আওয়াজ তুলে একটা টিম গঠন করছে। মায়ানমার সামরিক বাহিনী হচ্ছে তাকে আইডেন্টিফাই করেছে, এটা হচ্ছে জঙ্গি, এরা দেশদ্রোহী। এই হিসাবে তোমার কি করে, ওদের উপরে ধরো রেপ করে, মানে মানে গণহত্যা চালায়, ওদের ঘর বাড়ি জ্বালায় দেয়, ওদেরকে দেশ থেকে বিতাড়িত করে, যেমনি পারছে তেমনি টর্চার করছে। ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের জন্য যেহেতু এটা রিসেন্ট ইস্যু না, তো ওই যে আমাদের জননেত্রী মা শেখ হাসিনা, তাকে এসে এই যে রোহিঙ্গাদেরকে পুনর্নিবাসনের জন্য সে হচ্ছে অনেক পুরস্কার পায়, তাকে হচ্ছে মাদার অফ হিউম্যানিটি উপাধি দেওয়া হয়। সে মানবতার মা, সে খুবই জনদয়াল, মানে কি বলবো, দয়ালু, জনদরদি। যাই হোক, আমাদের কিছু লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এই যে রোহিঙ্গা যে গণহত্যা করে, রোহিঙ্গার গণহত্যার বিরুদ্ধে কেউ সবাইকে চুপ করেছিল, কেউ কোনো কথা বলে নাই, বলছে ইন্টারন্যাশনাল যে আদালত, আমরা ইন্টারন্যাশনাল আদালত সম্পর্কে জানবো, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই মানে রোহিঙ্গার গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়া, ঠিক আছে, কোন দেশ, গাম্বিয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে মামলা করে। ঠিক আছে। এবং আন্তর্জাতিক আদালত কি করে, গণহত্যার রায় প্রকাশ করে 23 জানুয়ারি 2020 সালে। এটাও ইম্পর্টেন্ট। ওকে। 23 জানুয়ারি 2020 সালে হচ্ছে রায় প্রকাশ করে, এটা ইম্পর্টেন্ট। ওকে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, মামলার নেতৃত্ব দেয় কে, গাম্বিয়া যে বিচারপতি আবু বাকার তাম্বাদু, নামটা একটু দেখবে জাস্ট, এবং অ্যাটর্নি জেনারেল ছিলেন। এরপরে কি হয় তোমার, এই গাম্বিয়া যখন আদালতে মামলা টামলা করে, পরে এই রোহিঙ্গাদের তোমার হচ্ছে মায়ানমারের যে সামরিক বাহিনী, তাদের উপর হচ্ছে ওয়ারেন্ট জারি করা হয়। কে গুনে কার কথা, যেরকম ধরো এই যে ফিলিস্তিন ইসরায়েল যে ইস্যু চলতেছে, তুমি কি ভাবছো ইসরায়েলের বিরুদ্ধে কেউ কথা বলতেছে না? বলছে। দক্ষিণ আফ্রিকা, দেখো এতগুলো মুসলিম কান্ট্রি থাকে, দক্ষিণ আফ্রিকাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তোমার বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটা মামলা করে এবং বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা ওয়ারেন্ট জারি করে। সে যদি কোনোভাবে ইসরায়েল থেকে বের হয়, তাহলে তাকে গ্রেফতার করা পরোয়ানা জারি করা আছে। ঠিক আছে। যাই হোক, তো ওদের বিরুদ্ধে আসলে একটা ওয়ারেন্ট জারি করে, কিন্তু জাতিসংঘের আসলে আল্লাহ জানে কে গুনে, তো আসলে কেউ গুনে নাই। তো ওরা এখনো যে যা ছিল তাই আছে, এবং ওদেরকে বলা হয় কি যে রোহিঙ্গাদেরকে ফিরে নিতে, ওরা নেয়ও নেয়। তারপর দেখো এই যে রোহিঙ্গাদেরকে ভাষান্তরে প্রত্যাবাসন করা হয়, এবং রোহিঙ্গাদের সংখ্যা এখনো যদি হিসাব করা হয় প্রায় 11,000 তার মতো এরকম হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশে অবস্থিত। ঠিক আছে।
আচ্ছা, রোহিঙ্গা ইস্যু আমাদের গেল। এখন হচ্ছে যে মিয়ানমারের মধ্যে দেখো বিভিন্ন সময় যে ওদের জাফরান বা স্যাফরন বিপ্লব হয়, বৌদ্ধ ভিক্ষুকের একটা আন্দোলন ছিল, জাস্ট নাম দেখবা। তারপর হচ্ছে মিয়ানমার সামরিক বাহিনীর নাম আগে ছিল বিজেপি, এখন মানে আগে ছিল নাম ছিল নাসাকা, এই নাসাকা থেকে এখন নাম হচ্ছে তোমার বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি। ওকে, তারপর হচ্ছে গেরিলা সংগঠন অত বেশি ইম্পর্টেন্ট না। এই যে অপারেশন ড্রাগন কিং কবে চালানো হয়? 1958 সালে, তোমাদের বলছি। রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয় তোমার হচ্ছে 1982 সালে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমার এশিয়া মহাজগৎ। এখন দেখো আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইয়া চলে আসছে, যেরকম ধরো তোমার ভিয়েতনামকে যে সীমারেখা বলো, এগুলো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে ধরো আমাদের তার প্রত্যেকটা কান্ট্রি ভাবে আলোচনা করা পসিবল না। ধরো তোমার দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অনেকগুলো দেশ চলে আছে, তোমার ভিয়েতনাম বলো, ইয়েমেন বলো, এগুলা পূর্ব তিমুর যেগুলো সব লাস্ট স্বাধীনতা পাইছে। তো এতগুলো দেশ তারা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। যেগুলো যেগুলো আসবে সেখানে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি তোমার স্টার মার্ক দিয়ে দিই, 2 স্টার ইম্পর্টেন্ট, একটু পড়ে নিবা। পিডিএফ গুলো অবশ্যই তোমাদেরকে একটা ড্রাইভ লিঙ্ক করে, ড্রাইভের মধ্যে আমি সবগুলো পিডিএফ আপলোড দেবো, তোমাদের কাছে পিডিএফ গুলো থাকবে। ওকে, এখন দেখো ইন্দোনেশিয়া নিয়ে আমাদের জাস্ট এইটুকু জানলেই চলবে। সেটা হচ্ছে তোমার এই যে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ দ্বীপ বোর্নিও দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত। এছাড়া তোমার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মধ্যে তোমার হচ্ছে জাভা দ্বীপ আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার বৃহত্তম শহর বান্দুং হচ্ছে জাভা দ্বীপের পশ্চিমে। এইটুকি। ওকে। এরপর দেখো মালয়েশিয়া নিয়ে আমাদের এত বেশি কিছু লাগবে না। তো সেটা দেখতে পারো যে আধুনিক মালয়েশিয়ার স্থপতি এশিয়ার দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছে মাহাতির মোহাম্মদ। ঠিক আছে। বিদেশিদের জন্য 10 বছরের জন্য মালয়েশিয়া থাকার অনুমতি হচ্ছে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম। এর জন্য যদি অনেক কাহিনী হয়েছে যে বিদেশিরা এরকম এসে মালয়েশিয়া এখানে মানে পার্মানেন্টলি 10 বছর থাকতে পারে, সিটিজেনশিপ পায়। যাই হোক, কোনো যেহেতু আমাদের রিসেন্ট আমাদের লাগবে না। তারপর থাইল্যান্ড হচ্ছে 1 স্টার ইম্পর্টেন্ট, লাগবে না অত বেশি। ঠিক আছে। এরপরে চলে আসছে সিঙ্গাপুর হচ্ছে আমাদের 1 স্টার ইম্পর্টেন্ট। সিঙ্গাপুর থেকে জাস্ট একটা দেখতে পারো, সিঙ্গাপুরে যে তোমার ডেমোক্রেসি স্কোয়ার বা তোমার গণতন্ত্র স্কোয়ার, কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থিত। তারপর হচ্ছে তোমার এখান থেকে আরেকটা দেখতে পারো যে সিঙ্গাপুরের স্বাধীনতা জনক কাকে বলা হয়, এটা একটু দেখতে পারো, লি কুয়ান ইউকে। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসে আমরা গণচিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। গণচিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা এখান থেকে কিছু টিখা আমাদের লাগবে, সেটা আমি তো তোমাদেরকে লিখে দিই। ওকে, দেখো আমাদের চীনে কিন্তু আগে থেকে রাজবংশ ছিল, মানে হচ্ছে রাজারা শাসন করতো চীনকে। এখন দেখো চীনের রাজবংশের মধ্যে তোমার সর্বশেষ রাজবংশ ছিল তোমার কিং রাজবংশ। ঠিক আছে। সর্বশেষ রাজবংশ ছিল তোমার কিং রাজবংশ। ঠিক আছে। কিং রাজবংশ ছিল। এখন এই কিং রাজবংশকে হচ্ছে তোমার সান ইয়াত সেন। ঠিক আছে, নামটা একটু লিখে দিই, সান ইয়াত সেন। আসলে ওদের নামগুলো তো খুব উইয়ার্ড থাকে, আমাদের জন্য আসলে মনে রাখা তো বেশি জানা। তো সে কি করে 1912 সালে গিয়ে 1912 সালে তোমার কি করে এই ইয়াটাকে চীনের মধ্যে রাজবংশটাকে সেটাকে উৎখাত করে ফেলে। ঠিক আছে। তাহলে এই কিং রাজবংশ 1912 সালে সান ইয়াত সেনের দ্বারা উৎখাত হয়ে যায়। এরপর উৎখাত হওয়ার পর তুমি জানো রাজতন্ত্র চলে গেলে অবশ্যই এখানে কি হবে, প্রজাতন্ত্র কায়েম হবে। ঠিক আছে। সেখানে কি হয়েছে, তোমার প্রজাতন্ত্র কায়েম হয়ে গেছে। এখন কি হয়, তোমার 1981 সালে চীনের মধ্যে একটা কমিউনিস্ট পার্টি গঠন হয়েছে। আমরা দেখবো এখানে এই যে চীনা কমিউনিস্ট পার্টি, সেটা গঠিত হয়েছে তোমার কবে, 1921 সালে। ঠিক আছে। 1921 সালে গঠন হয়ে যায়। ওকে। এখন 1921 সালে তোমার কি হয়, তোমার এই 1921 সালে যখন চীনা কমিউনিস্ট পার্টি গঠন হয়ে যায়, এরা জাতীয়তাবাদী পার্টি ছিল মেইনলি, তো এরা হচ্ছে প্রজাতন্ত্র ঠিক মতো মানে মেনটেন করতে পারছিল না, মধ্যে খুবই অন্তকোন্দল সৃষ্টি হয়ে যায়। পরে তোমার ফাইনালি কি হয়, 1949-এ কি হয়, 1949-এ মাও সেতুং এই মাও সেতুং এর নেতৃত্বে তোমার চীনা যে কমিউনিস্ট পার্টি এবং চীনা জাতীয়তাবাদী দল, এদের মধ্যে একটা যুদ্ধ হয়। তাহলে দেখো তোমার কি হইলো, তোমার 1921 সালে তোমার চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হলো। 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে তোমার চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনের যে জাতীয়তাবাদী দল, তাদের মধ্যে একটা যুদ্ধ হয়। ঠিক আছে। কি হয়, তাদের মধ্যে একটা যুদ্ধ হয় এবং তোমার কি হয়, লাস্টে গিয়ে এই যে কমিউনিস্ট পার্টি, এই কমিউনিস্ট পার্টি জিতে যায়। এখন কমিউনিস্ট পার্টি যেটা জিতে গেছে, ওরা সামনে জাতীয়তাবাদী পার্টিকে অবশ্যই টিকতে দেবেন। যখন আমাদের যেরকম থাকে না, ওই যে বিরোধী দল যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপির একদম না বিশ্বাস করে দিয়েছে, বিএনপি খুব সাফার করছে, তো ওদের আর কি এরকম ছিল। তখন কি হয়, তখন তোমার এই যে জাতীয়তাবাদী দলটা, ওরা এই কমিউনিস্ট পার্টির অত্যাচার থেকে বাঁচতে ওরা তাইওয়ানে পালায় যায়। ঠিক আছে। ওরা কি করে, ওরা তাইওয়ানে পালায় যায়।
তারপরে কি হয়, তাইওয়ানে পালায় যাওয়ার পর ওরা নতুন একটা জিনিস গঠন করে, সেটা হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, সেটা তাইওয়ানে কি গঠন করে। তো এখন এই যে চীনা কমিউনিস্ট পার্টি, ওরা বলছে তাইওয়ানের এত বড় সাহস যে ওরা হচ্ছে আলাদা হয়ে যাবে, ওরা আলাদা একটা দেশ হিসেবে স্বাধীনতা যাবে। তখন কি করে, চীন যে তাইওয়ানের উপর হামলা করে, ঠিক আছে। তো এখন এই যে এই কারণে যে চীন কিন্তু জাতিসংঘের একটা ভেটো প্রদানকারী, সে নিরাপত্তা কমিশনের বা নিরাপত্তা পরিষদের একটা স্থায়ী সদস্য। এই কারণে তাইওয়ান কিন্তু এখন পর্যন্ত সে স্বাধীন একটা রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছে না, জাস্ট চীন ভেটো দিচ্ছে বলে। কারণ চীন মনে করে তাইওয়ান হচ্ছে আমার পার্ট, ঠিক আছে। এই যে আমাদের এগুলোই আছে, এই যে বর্তমানে রাষ্ট্রপতি ও চীনা, এই যে দেখছো চীনা কমিউনিস্ট পার্টি ওই যে জিতছে, এরপরে কিন্তু এখন ওরাই ক্ষমতায়। বর্তমান রাষ্ট্রপতি চীনা কমিউনিস্ট পার্টি প্রধান হচ্ছে তোমার শি জিনপিং। সেটা 2012 সালে ক্ষমতা আছে, এবং ক্ষমতায় সে কি করে, সেটা সংবিধানটাকে 2018 সালে মানে এডিট করে। 18 সালে এডিট করার মাধ্যমে সে হচ্ছে সংবিধানটা কেমন ভাবে চেঞ্জ করে, যে আজীবন শেখ ক্ষমতায় থাকবে। যে জিনিসটা হচ্ছে তোমার শেখ মুজিব করতে চাইছিল, শেখ মুজিব চাইছিল যে সংবিধানটাকে এডিট করার কারণে এডিট করে সে হচ্ছে দেখাবে মানুষকে আসলে গণতন্ত্র, বাট আসলে চালাবে সে এক নায়কতন্ত্র। এবং একবার সংবিধান এডিট হওয়ার পর আজীবন ক্ষমতা শেখ মুজিব থাকতো, যে কাজটা শি জিনপিং করতেছে। যাই হোক, ওরা করার পর আসলে ওরাই ভালো আছে, আমরাই খারাপ আছি। এখন দেখো চীনের আইনসভা আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। আমাদের লাগবে হচ্ছে এই যে এখানে যেটা আছে, ওয়ান বেল্ট ওয়ান রোড বা ওবর নীতি। হ্যাঁ, এই ওবর নীতিটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো চীন, এই যে বললাম চীন প্রায় চীনের সঙ্গে 4টা মহাদেশ, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ এবং তোমার লাতিন আমেরিকা, যে এর মধ্যে প্রায় 155টা দেশের ওর সাথে হচ্ছে জলে স্থলে বিভিন্ন জায়গায় ওদের বিজনেস। চীন কিন্তু অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী একটা দেশ, এবং সে খুবই বিজনেস করে। এখন ওর এই ওবর নীতিটা আমাদের ওবর নীতি থেকে ডিটেলসে কিছু আসবে না, কার সাথে সম্পর্ক কিছু আসবে না, তো আসবে ধরো এই যে ওয়ান বেল্ট ওয়ান রোড বা ওবর নীতিটা কাদের চীন, জাস্ট এইটুকু আসবে। এখন এই নীতির আন্ডারে ওরা করে কি, ওরা হচ্ছে তোমার এই যে যেসব নিম্ন দেশগুলো আছে, নিম্ন আয়ের দেশগুলো আছে, এদেরকে করে কি, মানে ইচ্ছা মতো লোন দেয়। তুমি যদি ধরো যুক্তরাষ্ট্র থেকে একটা লোন চাইতে চাও, বা তোমার ইউকে থেকে লোন চাইতে, রাশিয়া থেকে একটা লোন চাইতে চাও, ওরা তোমাকে বিভিন্ন ধরনের টার্ম দিবে, যে তুমি আগে এটা করে দেখাও, তুমি ইনশিওর করো যে তুমি যে লোন নিচ্ছ এটার কোনো লোড তোমার জনগণের উপর পড়বে না, জনগণের যে ট্যাক্সের হার বাড়বে না, কিছু বাড়বে না। এই সব কিছু হচ্ছে ওরা এটা নির্দিষ্ট করে তারপর হচ্ছে লোন দেয়। কিন্তু চীন করে কি, চীন জানে যে আমি হচ্ছে গরিব দেশদেরকে যদি আমি লোন দিই, তখন দেখা যাবে আমি থেকে উচ্চ হারে সুদ নিতে পারবো, এবং এরপরে ওদের জনগণের কি হয় সেটা আমার দেখার বিষয় না, আমার কনসার্ন না। চীন হচ্ছে এই নীতিতে কাজ করে, ঠিক আছে। বাংলাদেশের এমন অবস্থা, জনগণ খেতে পারতেছে না, বাংলাদেশে বড় বড় স্থাপনা হচ্ছে, মেট্রো রেল বানানো হচ্ছে, এই বানানো হচ্ছে, সেই বানানো হচ্ছে, এবং বাংলাদেশ কিন্তু এই ওয়ান বেল্ট ওয়ান রোডে আন্ডারে চলে আসে। আমাদের যে পায়রা সমুদ্র বন্দরটা হচ্ছে এই ওয়ান বেল্ট ওয়ান রোডের একটা পরিকল্পনা আর কি, ঠিক আছে। যাই হোক, তো ওইটার মাধ্যমে চীন থেকে খুব উচ্চ হারে ঋণ নেওয়া হয়েছে, এবং চীনও খুব উচ্চ হারে সুদ নিতেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যেটাকে হচ্ছে আমরা বেল্ট রোড ইনিশিয়েটিভ নামেও পরিচিত, এটা পরীক্ষা আসে যে বেল্ট রোড ইনিশিয়েটিভ আসলে কার। এর মধ্যে দুইটা আছে, সিল্ক রোড, এত ডিটেলসে জানা লাগবে, জাস্ট নাম জেনে রাখো, ঠিক আছে। সিল্ক রোড ইকোনমিক বেল্ট, এটা হচ্ছে মেরিটাইম সিল্ক। ওকে, এখন হচ্ছে এই যে গণচীন মেড ইন চায়না 2025, এর উদ্দেশ্য ছিল ডিজিটাল প্রযুক্তিতে বিশ্ব সেরা হওয়া। এত কিছু লাগবে না। সামরিক ঘাঁটি, চীনের কার সাথে সামরিক ঘাটে বা চীন কোথায় সামরিক ঘাঁটি স্থাপন করে রাখছে, এটা দেখবে এই যে জিবুতিতে, পূর্ব আফ্রিকার জিবুতিতে বাবেল মানদেব কি, বাবেল মানদেব একটা প্রণালী আসলে। তো বাবেল মানদেব প্রণালী আমার থার্ড ক্লাসে একদম ডিটেলস আমরা প্রণালী তোমাদের ডিটেলস আলোচনা করছি, সেখানে তুমি বাবেল মানদেব প্রণালী সম্পর্কে জানবা। তো এই যে দেখো, বিদেশের মাটিতে প্রথম তার সামরিক ঘাঁটি কোথায় স্থাপন করে, জিবুতিতে। এছাড়াও তার আর কোথায় সামরিক ঘাঁটি আছে দেখো, আছে তোমার যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, এখানে তো সামরিক ঘাঁটি আছে। এছাড়াও মিয়ানমার, পাকিস্তান, এইসব জায়গার মধ্যে আছে। আচ্ছা, এখন দেখো পিং পং ডিপ্লোম্যাসিটা কি দেখো। চীন তাইওয়ানকে যখন দখল করে, তখন কি হয়ে যায়, চীনের সাথে ইউএস এর সম্পর্কটা আস্তে আস্তে মানে অবনতির দিকে যায়, ঠিক আছে। চীন মানে তেমন একটা পছন্দ করতেছে না ইউএস যে চীন এভাবে তাইওয়ানের উপরে। কারণ আসলে আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী বলবো, তখন আমরা দেখবো যে আসলে ইউএস এ খুব ভয় থাকে, কে কোন সময় বিশ্ব বেশিরভাগ দেশ হচ্ছে দখল করে ফেলে। তো ইউএস এ খুব ছিল যে এরা তাইওয়ানকে দখল করে ফেলছে, মানে এরা সামনে আরো কিছু অনেক বাড়াবাড়ি করতে পারে। তো যাই হোক, তারপরে কি হয়, এই পিংপং ডিপ্লোম্যাসিতে তোমার হচ্ছে 1971 সালে আছে টেবিল টেনিস। তো টেবিল টেনিস জিনিসটা আসলে কেন, এই টেবিল টেনিসের কথাটা আসলো দেখো। জাপান কি করে, দুইটা দেশকে, একটা তোমার হচ্ছে চীন, একটা হচ্ছে ইউএসএ কে 1971 সালে টেবিল টেনিস খেলার জন্য আমন্ত্রণ জানায়, ঠিক আছে। আমন্ত্রণ জানানোর পরে তারপরে কি হয়, তোমার ওরা যায় টেবিল টেনিস খেলার মাধ্যমে খেলতে দেখা যায় ওদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গ্রো করা শুরু করে। এরপরে চীন আস্তে আস্তে চীন এবং ইউএস এর মধ্যে সম্পর্ক ডেভেলপ করে, এবং ওদের মধ্যে বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়। তো তখন ছিল যে তোমার আমেরিকার ছিল প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার, সে আসলে বাংলাদেশকে তলাবিহীন চুরি বলে অপমান করছিল। ওকে, যাই হোক, আমাদের লাগবে না পিং পং ডিপ্লোমেসি কোথায়, কার মধ্যে, ইউএস এবং চীনের মাঝখানে, এবং কত সালে 1971, এটুকু দেখলে হবে। তারপর ওয়ালফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, তার নট ইম্পর্টেন্ট, জাস্ট জেনে রাখো। এটা হচ্ছে কে দিছে, তোমার হচ্ছে এই যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঝাও ই, সে হচ্ছে এই যে
চাউই সে হচ্ছে আগামী মানে এটা হচ্ছে অগ্রগামী কূটনীতি বলে। তো বা সরি আগ্রাসী কূটনীতি বলে এটাকে, এটা হচ্ছে আগ্রাসী কূটনীতি বলে। এটা ডিটেলস আমাদের জানা লাগবে না, জাস্ট জানো এটা হচ্ছে তোমার চীনের যে পররাষ্ট্র মধ্যে ঝাউই সেটা দিচ্ছে। আচ্ছা দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর নিয়ে বলছিলাম যে এটা এই দক্ষিণ চীন সাগর মধ্যে মানে অনেক বড় একটা সাগর, এর আশেপাশে হলো অনেকগুলো দেশ আছে, কিন্তু চীন তার একক কর্তৃত্ব এটা স্থাপন করতে চায়। এর মধ্যে দেখো চীনের দাবিকৃত সীমা হচ্ছে 9 ড্যাশ লাইন, এটা দেখবা। এর তীরবর্তী দেশগুলো হচ্ছে চীন, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মিয়ানমার, মালয়েশিয়া, সরি মিয়ানমার ভুলে বলছি, আচ্ছা মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এইসব। এবং এই প্রত্যেকটা দেশকে হচ্ছে চীন মনে করে এটা আমার পার্ট, দক্ষিণ চীন সাগর যেহেতু আমার, তাহলে এই দেশগুলো আমার, এরকম মনে করে আর কি। তো এই যে দেখো তাইওয়ান চীনের নিকট স্বাধীনতা হারায় কবে? আমাদের যেদিন স্বাধীনতা লাভ করি সেই সালেই হচ্ছে তাইওয়ান চীনের নিকট স্বাধীনতা হারায়। আচ্ছা চীনের মহাপ্রাচীর জাস্ট এটা দেখবা মিং রাজবংশের শাসনামলের সময় এটা নির্মিত হয়। এটা তোমার হচ্ছে এই যে চীনের উত্তর সীমান্তকে রক্ষা করার জন্য হচ্ছে এটা তৈরি করা হয়, এইটুকু দেখলে হবে। আচ্ছা এটা হচ্ছে তোমার চীনের মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। ওকে, এইটুকু, জাস্ট এইটুকু দেখলে হবে। এখন জাস্ট আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট ক্লাসে আমরা মিডল ইস্ট থেকে শুরু করবো এবং আমরা বিভিন্ন মহাদেশের সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেগুলো সম্পর্কে জানবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। নেক্সট ক্লাসটা অবশ্যই দেখবা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।